আজকে মেইনলি আমরা কথা বলতেছি আমাদের হচ্ছে এই কোর্সটা থেকে কিভাবে হতেছে আমরা হাইয়েস্ট বেনিফিটেড হতে পারবো সেইটা নিয়ে। ঠিক আছে, তো আসেন আমরা শুরু করে দিই আজকের আলোচনা। একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মেইনলি হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে ব্যাচটা, যেটা হচ্ছে আমাদের সিজন 10। এর আগে আমরা নয়টি সিজন চালু করেছি এবং 8টি সিজন হচ্ছে আমাদের অলরেডি শেষ, মানে এটা পূর্ণাঙ্গ সিজন। হ্যাঁ, 6 মাসের কোর্স। এরকম 6 মাসের কোর্স থাকবে, 1 বছরের মতো আপনাদের সাপোর্ট থাকবে। এর ভিতরে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা হয়ে যাবে, হয়তো সিনিয়র অফিসারের পরীক্ষা আপনারা পেয়ে যাবেন এর ভিতরে। তো হোপফুলি আপনাদেরকে মোটামুটি আমরা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে দেওয়ার প্রিলি রিটেন ইভেন ভাইবা যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। ঠিক আছে, তো আসেন হচ্ছে আমাদের এডি হওয়ার রাস্তাটা কি। রাস্তাটা খুবই সহজ। আমার পরীক্ষা হবে 100 মার্কের, এবং 100 মার্কের জন্য আমার 1 ঘন্টা মাত্র টাইম থাকবে। তো সেখানে হচ্ছে আমরা 70+ সবাই নিয়ত রাখবো যে 70-র নিচে যেন হচ্ছে আমরা আজকের পর থেকে যত এক্সাম দিব আমাদের মানে আমাদের চিন্তা ভাবনা থাকবে যে প্রিলিতে যেভাবে হোক 70%-এর বেশি হচ্ছে আমরা আজকের থেকে মার্ক রাখার চেষ্টা করব। রিটার্ন পরীক্ষা আমরা যতগুলো নিব আপনার চেষ্টা করবেন যদি 200 মার্কের রিটার্ন হয় আমাদের 130, অথবা অন্য যদি 50 মার্ক 100 মার্কের পরীক্ষা সেখানে আপনি মাথা রাখবেন 65% মার্কস হইতেছে আমার ক্যারি করতে হবে অ্যাটলিস্ট। ঠিক আছে, আর ভাইবা জিনিসগুলো আস্তে আস্তে আমরা দেখাবো, হয়তো প্রিলি বা রিটেনের আগে খুব বেশি দেখাবো না। প্রিলি রিটেন শেষ হওয়ার পরে ভাইবা জেস্টার ভাইবার জন্য কি কি করতে হবে এই রিলেটেড হচ্ছে আপনাদের জন্য ইয়া থাকবে। তো হোপফুলি আপনারা কোনো একদিন ইনশাল্লাহ, আমরা যদি মোটামুটি আমাদের 6 মাস আমাদের প্ল্যান প্রিলি এবং রিটেন আপনাদেরকে রুটিন দেওয়া হয়েছে, রুটিনে দেখবেন আপনাদের রিটেনের ক্লাস কিন্তু মানে একটু কম আছে। হ্যাঁ, প্রতিশ্রুত যে রিটেনের ক্লাস তার থেকে তুলনায় কম আছে। এর কারণ হচ্ছে এই রিটেনের যখন ডেট দিবে বা রিটেন পরীক্ষা যখন সন্নিকটে আসবে তখন হয়তো আমরা 1 মাস টাইম পাবো, সেখানে আমাদের আরো ক্লাস ঢুকবে। ডেডিকেটেডলি হচ্ছে আমরা রিটেন পড়বো। এর আগ থেকে হচ্ছে আমরা রিটেন পড়াটা আগে রাখবো যতটুকু সম্ভব। আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করবো, আমাদের ট্রান্সলেশন ডেভেলপ করবো, মানে আমার লেখার সিস্টেম সব ডেভেলপ। এরপর লাস্টের দিকে গিয়ে আমরা শুধুমাত্র কন্টেন্ট গ্র্যাব করব। ঠিক আছে, জাস্ট হচ্ছে মাথার ভিতরে এই জিনিস সম্পর্কে আইডিয়া গুলো নিব এবং হচ্ছে এক্সাম হলে কিভাবে লিখবো সেটা প্র্যাকটিস করার জন্য আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে এক্সাম হবে, এই এক্সাম গুলো দিব। ঠিক আছে, তো ইনশাল্লাহ এভাবে যদি আমরা 6 মাস কাটতে পারি, কোনো একদিন হয়তো যদি আল্লাহ রিজিকে রাখে এইরকম হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 7 তলার সামনে গিয়ে এই লোগোটার সামনে ইনশাল্লাহ একটা ছবি তোলার আল্লাহ হয়তো আপনাদেরকে একটা সুযোগ দিবেন। ঠিক আছে, আর আগেই বলে রাখি এটা সবার আসলে জব হবে এরকম কোনো গ্যারান্টি নাই, পুরোটা রিজিকের উপর নির্ভরশীল। বাট আমাদের যারা ফার্স্ট ব্যাচে ছিলেন তাদের হচ্ছে ম্যাক্সিমাম যারা আমাদের সাথে রেগুলার ক্লাস এক্সাম দিতেন তারা উইদিন 2 ইয়ার্স হয় বাংলাদেশ ব্যাংকে তো আপনার বেশ কিছু একটা সংখ্যা হচ্ছে ঢুকেছে। এছাড়াও আপনার সিনিয়র অফিসার বলেন অফিসার ক্যাশ বলেন, শুধু তা না, সারা বাংলাদেশে মোটামুটি যত নবম গ্রেডের পোস্ট আছে ইভেন সংসদে পর্যন্ত মনে করেন যে স্টুডেন্ট আছে, এরকম অবস্থা আমাদের। ঠিক আছে, তো হোপফুলি হোপফুলি হচ্ছে আপনারা এই যদি আমরা 6 মাস একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করি এবং হচ্ছে একটু আমাদের যেটা মেইন সমস্যা, যেমন আজকে কতজন ক্লাস করবেন 200। ঠিক আছে, এই সংখ্যাটা আরো বাড়বে আগামী কয়েকদিনে, দেখবেন যে 300 ছেলেবেলা ক্লাস করতেছে। আমাদের ক্যাপাসিটি আছে 1000+ ক্যাপাসিটি, ইজিলি হতে ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, 300 বলে আমার ক্লাস করতেছে, এই সংখ্যাটা আস্তে আস্তে কমতে থাকবে। একটা সময় পিক করে এরপরে দেখবো যে আমি ক্লাসে 30 জন আসছে, ক্লাসে 40 জন আসছে, 50 জন আসছে। সো লাইভ ক্লাস অনেকের মিস হইতে পারে বিশেষ কারণে, এটা আমরা হচ্ছে রেকর্ডও দিব, কোনো সমস্যা নাই। বাট যেইটা আপনাদের ইস্যু, আপনারা ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে পড়াশোনা করেন না, এবং হইতেছে মানে শুরুতে অনেক হইতেছে পুরো ফাটায় ফেলবো, আস্তে আস্তে ইয়াটা হচ্ছে কমে যায়, বা অন্য কোনো কারণে বিজি হয়ে গেছেন, 1 দিন 2 দিন 3 দিন লাইভ ক্লাস বাদ দিয়েছেন, এরপর আপনাদের আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তো আমরা প্রতিটা দিন আমরা একটা নির্দিষ্ট সময় এটার পিছনে দিবই। মানে আমার লাইফের যতই হার্ডশিপ আসুক, যতই কষ্ট হোক, যতই অসুস্থ হই, আমি এমন কোনো দিন নাই যেদিন হতেছে 1 থেকে 2 ঘন্টা আমি পড়াশোনা করবো না। আর যদি সময় সুযোগ থাকে তাহলে 5-6 ঘন্টা অ্যাটলিস্ট হচ্ছে আমার পড়াশোনা ট্রাই করবো। অনেকে বলেন যে ভাই চাকরি বাকরি করে সময় পাই না। তো চাকরি বাকরি যেহেতু করেন অলরেডি, আপনারা কম্পিটেন্ট, আপনারা 2-3 ঘন্টা 4 ঘন্টা যদি আপনারা টাইম দেন, মোর দেন আনাফ। ঠিক আছে, আচ্ছা, তো এই বিসিএস এর সিলেবাসটা হইতেছে আমরা দেখাইছিলাম যে বিসিএস এবং ব্যাংকের সিলেবাসের পার্থক্যটা কি। গত ক্লাসে আশা করি এই জিনিসগুলো যথেষ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি আবারও বলি, ব্যাংকের সিলেবাস তুলনামূলক ছোট, বিসিএস এর মতো এত ভাস্ট না। ব্যাংকে হইতেছে আমাদের স্পেসিফিক জায়গা ধরে ধরে যদি আমরা পড়ি, খুব ইজিলি হইতেছে 4 থেকে 5 মাসে আমাদের হচ্ছে সিলেবাসটা শেষ হয়ে যাবে, ইনক্লুডিং প্রিলি এবং রিটেন। তো সিলেবাস শেষ করাই সার্থকতা না, আমি শেষ করে দিলাম, আপনারা যদি শেষ না করেন এটা আসলে শেষ করার কোনো মানে নাই। তো আপনাদের হচ্ছে রেগুলার ক্লাসের পরে একটু হচ্ছে আমরা পড়বো। আমাদের ক্লাসগুলোর সিস্টেম কি, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস, তাই না? আর এক্সাম হবে কি, রবিবারের যেই ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসের উপর এক্সাম হবে কবে, মঙ্গলবারে, রাইট? তো মঙ্গলবারে এক্সামের আগে আপনার রবিবার রাত্রে হয়তো টাইম পাবেন না, সোমবার সারাদিন টাইম পাবেন, মঙ্গলবারও সারাদিন টাইম পাবেন। তো সোমবার এবং মঙ্গলবার আমরা কি করব, আগের ক্লাসের পড়াগুলো ভালো মতো
পরে এসে আমরা মঙ্গলবার অবশ্যই এক্সাম দেবো। কোনো কারণে হতেছে আমার পড়াশোনা হয়নি, ব্যস্ত ছিলাম, আমি চেষ্টা করবো অন্তত এক্সামটা অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, এইভাবে করে করে যদি আমরা আগাতে পারি, 100 এক্সাম যদি আপনারা দেন, মোর দেন আনাফ। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু লাগে না। আচ্ছা, so আমাদের প্ল্যানটা কি, আমরা টেলিগ্রামে গ্রুপ খুলবো। ঠিক আছে, এবং হচ্ছে আমাদের 150 প্রিলিমিনারি প্লাস লিখিত ক্লাস ছিল, বাট এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আরো 30টা বাড়াবো আমাদের প্ল্যান অনুযায়ী, যেহেতু হচ্ছে জিকেটা যতটা ইজি ছিল এখন অতটা ইজি না, জিকে হচ্ছে একটু উল্টাপাল্টা কোশ্চেন করে। এখানে কিছু ইস্যু আছে, সবার আগে হচ্ছে আপনার বুঝতে হবে যে আমাদের এক্সাম টেকার বলতে একটা জিনিস আছে। ঠিক আছে, তো এক্সাম টেকার জিনিসটা কি, আমাদের বাংলাদেশে ধরেন যে এক্সাম টেকার বলতে আমরা বিভিন্ন ফ্যাকাল্টিকে বোঝাই, ভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি। যেমন ঢাকা ভার্সিটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, ঢাকা ভার্সিটির ভিতরে হচ্ছে আপনার হচ্ছে আইবিএ ফ্যাকাল্টি আছে, ঢাকা ভার্সিটির ভিতর আর্টস আছে, ঢাকা ভার্সিটির ভিতর এফবিএস আছে, ঢাকা ভার্সিটির ভিতর সোশ্যাল সায়েন্স আছে। হ্যাঁ, ঢাকা ভার্সিটির ভিতর সায়েন্সের ওরা খুব সম্ভবত হচ্ছে আপনার টেকনিক্যাল এক্সাম নেয়, কিন্তু এরকম জেনারেল এক্সাম নেয় না। সো মেইনলি আপনার দেখা যাচ্ছে যে ঢাকা ভার্সিটির ভিতরেই হইতেছে বাংলাদেশ ব্যাংকের অন্তত বা সমন্বিত ব্যাংকগুলোর যে সার্কুলার গুলো, এগুলো আপাতত বাংলাদেশ আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি গুলো আছে এগুলোর ভিতরে সীমাবদ্ধ থাকবে। রিসেন্টলি সিটিআই এর নাম আমরা শুনছি, তো সিটিআই আলাদা কিছু না, সিটিআই ওই এফবিএস এর একটা আপনি সাবসেট বলতে পারেন। ঠিক আছে, সো এফবিএস আপনার আমি বলি আইবিএ, এফবিএস আর হইতেছে সিটিআই, এগুলা হইতেছে হচ্ছে সিমিলার ক্যাটাগরির কোশ্চেন করে। আপনি যদি হার্ডনেস এর কথা চিন্তা করেন, সবচেয়ে কঠিন কোশ্চেন করে আইবিএ, তার থেকে একটু কঠিন কোশ্চেন করা হইতেছে, তার থেকে একটু কম কঠিন কোশ্চেন করা হচ্ছে এফবিএস, তার থেকে একটু কম কঠিন কোশ্চেন করে সিটিআই। ঠিক আছে, তো মোটামুটি এইটা হইতেছে আমাদের ক্রপ, বাট হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন এবং হচ্ছে কোশ্চেনের যে থিঙ্কিং, স্যারদের যে হইতেছে পিছনে চিন্তা ভাবনা, স্পিরিট মোটামুটি সেম থাকে এই তিনটা ক্ষেত্রে। আর এছাড়া আর কি আছে, এছাড়া যেটা বললাম আমাদের আর্টস ফ্যাকাল্টি আছে, সোশ্যাল সায়েন্স আছে। ঠিক আছে, তো আর্টস ফ্যাকাল্টি এবং সোশ্যাল সায়েন্সের হচ্ছে দেখবেন যে প্যাটার্ন হচ্ছে কাছাকাছি, এবং স্যারদের চিন্তা ভাবনাও কাছাকাছি। তো তারাও দেখবেন যে হচ্ছে মোটামুটি ইভেন এই পাঁচটার ভিতরে আইবিএ খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংক কখনো নেয় নাই, বাকি সবগুলো ফ্যাকাল্টি বাংলাদেশ ব্যাংকের কোনো না কোনো এক্সাম নিছে। তো বর্তমানে এক্সাম যে নিবে তার পদ্ধতিটা কি, তার পদ্ধতিটা হচ্ছে ওপেন টেন্ডার হয় একটা সময়, বিশেষ করে 2023 সালে, না সরি 2022 সাল থেকে কি হইলো, আমাদের হচ্ছে বিআইবিএম কে হচ্ছে দিয়ে দেওয়া হলো। বিআইবিএম যেহেতু বাংলাদেশ ব্যাংকেরই একটা ধরতে পারেন যে সরাসরি অংশ না, বাট হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সো বিআইবিএম যেহেতু হচ্ছে নিজস্ব একটা প্রতিষ্ঠান, বিআইবিএম এর উপরেই ট্রাস্ট করা হয়েছিল, এবং বিআইবিএম কিন্তু মোটামুটি 2 বছর প্লাস এক্সাম তারা হতেছে নিছে। সো বিআইবিএম এক্সাম নেওয়ার ফলে কোশ্চেনের মানও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, পরীক্ষা মোটামুটি খারাপ নেয়নি, সবকিছু মিলে ভালোই ছিল। বাট কিছু ইস্যু হয়েছে বিআইবিএম এর সাথে, এবং আলটিমেটলি বিআইবিএম হয়তো আপনার এই এই ইয়া থেকে হচ্ছে সরে গেছে। সো বিআইবিএম যেহেতু সরে গেছে, আপনার সিনারিওতে ঢাকা ভার্সিটির 4-5টা ফ্যাকাল্টি তারাই ধরেন যে হচ্ছে আপনাদের টেন্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। এর মেইন কারণ হইতেছে টেন্ডারে কিছু শর্ত উল্লেখ করা থাকে, সেই শর্তগুলো আপনার এমআইএসটি বলেন, আহসানুল্লাহ কোচ হিসাবের থেকে বাদ। এরপরে হইতেছে আরো কিছু ফ্যাকাল্টি আছে ছোট ছোট, যারা হচ্ছে এক্সাম নিয়ে থাকে, তারা কিন্তু হচ্ছে এই টার্মস এন্ড কন্ডিশন গুলো ফিল আপ করতে পারে না। ঠিক আছে, এরপরে ওপেন টেন্ডারের হচ্ছে সবচেয়ে বড় ইয়াটা কি, যে হচ্ছে আমাদের আহ, যে সর্বনিম্ন মানে আমার হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করবে প্লাস সর্বনিম্ন যে দরপত্র দিবে। সো রিসেন্টলি হইতেছে আপনার এফবিএস এবং সিটিআই খুব অ্যাগ্রেসিভলি দরপত্র হচ্ছে সাবমিট করতেছে। হ্যাঁ, তো এই কারণে আপনারা দেখবেন যে এই রিসেন্ট হচ্ছে এসও 23, ইভেন হচ্ছে আপনার ওসিওজি সবগুলাই এফবিএস নিলে সিটিআই নিছে। ঠিক আছে, 2টা এফবিএস নিছে, একটা সিটিআই নিছে। আমরা যদি আগে যাই, আগের বার কিন্তু আর্টস এর একটা প্রাধান্য ছিল। ঠিক আছে, আর্টস হইতেছে 3টা এক্সাম নিছিল, এফবিএস একটা এক্সাম নিয়েছিল 4টার ভিতরে। ঠিক আছে, আবার হচ্ছে লাগে আপনারা অনেকেই হয়তো এড়ায় যান, সেটা হচ্ছে সিকিউরিটি প্রিন্টিং প্রেস। এটা কিন্তু মোটামুটি প্রতি বছর বা 2 বছর পর পর নিয়োগ হয়। এটা যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিষ্ঠান বা এটা যে বাংলাদেশ ব্যাংকের আলাদা একটা পার্ট, এটা অনেকেই আমরা জানি না, এবং এই কোশ্চেনের দিকে আমরা তাকাই না, কিন্তু এই কোশ্চেন কিন্তু মোটামুটি বাংলাদেশ ব্যাংক লেভেলেরই হয়। ঠিক আছে, এবং এক্সাম থেকে শুরু করে সবকিছু হয়। তো এটার পরীক্ষাটা নিচ্ছে কে, এটার পরীক্ষাটা আমার জানা মতে আর্টস এর ওজি, সরি যে আপনার সিকিউরিটি প্রিন্টিং এর হচ্ছে ওজি এবং হচ্ছে এএম, ওদের হচ্ছে এসও বলে না বা এডি বলে না, ওদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই 2টা পরীক্ষা আর্টস নিয়েছিল গত বছর। তো গত বছর হচ্ছে আপনার আর্টসময় ছিল, এই বছর এটা আবার এফবিএসময় হয়ে গেছে। তো এই 2026 সালে একটা ভালো সম্ভাবনা আছে এফবিএস এবং সিটিআই এটা ভালো পরিমাণে হচ্ছে আপনার এক্সাম হয়তো হচ্ছে অনুষ্ঠিত, মানে তারা হচ্ছে টেন্ডার পাচ্ছে। ঠিক আছে, আর এছাড়া আমরা তো বললাম যে আপনাদের হচ্ছে অন্যান্য অনেক, যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ছাড়া আমাদের এসও এবং যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে প্রাইভেট ব্যাংকের ইয়া কিন্তু আরো ছোট হয়। প্রাইভেট ব্যাংকের পরিসর কিন্তু এর থেকে আরো বেশি ছোট। হ্যাঁ, প্রাইভেট ব্যাংকে দেখবেন যে হইতেছে আপনার হয়তো জিকে হইতেছে খুবই লিমিটেড জিকে দেয়, এবং হইতেছে আপনার ওই যে ব্যাংকিং রিলেটেড জিকে দেয়, অত ডিটেইলে অন্যান্য জিকে দেয় না। বা আপনার
যদি হচ্ছে ইসলামী ব্যাংকগুলো চিন্তা করেন, তারা হয়তো হচ্ছে ইসলাম নিয়ে ইসলামিক ব্যাংকিং এবং ইসলামিক শরিয়া নিয়ে কিছু কোশ্চেন করে। মানে তাদের হচ্ছে প্যাটার্নটা হচ্ছে আপনার মোটামুটি এইটারই, কিন্তু কোশ্চেন গুলো তুলনামূলক সহজ হয় এবং সেগুলোর পরীক্ষাও কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টি সাধারণত নিয়ে থাকে। তো ওই ঘুরে ফিরে দেখবেন যে এফবিএস পরীক্ষা নিচ্ছে, আর্টস পরীক্ষা নিচ্ছে বা আইবিএ পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে। এর বাইরে ধরেন যে বিমা আছে, বিমার টেন্ডার গুলো ম্যাক্সিমাম টাইমে আইবিএ পেয়ে থাকে। বিমা বলতে সাধারণ বিমা এবং জীবন বিমা, এই দুইটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, আহ দুইটাই কর্পোরেশন। সো এই দুইটাতে হচ্ছে লগে আপনার দেখা যাচ্ছে কি পরীক্ষা নিচ্ছে কারা, এই দুইটা পরীক্ষা সাধারণত নিয়ে থাকে হচ্ছে আপনার আইবিএ, এছাড়াও এফবিএস মাঝে মধ্যে নেয়। তো আমাদের কিন্তু এই মানে আমার আর্থিক প্রতিষ্ঠানগুলো মোটামুটি কিন্তু হচ্ছে আমার কভার হয়ে যাবে, এবং আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে হিউজ পরিমাণ নিয়োগ হয়। আপনারা হয়তো প্রাইভেট ব্যাংকের খোঁজ খবর রাখেন না, আমাদের হিউজ স্টুডেন্ট, আমাদের হয়তো সবচেয়ে বেশি স্টুডেন্ট প্রাইভেট ব্যাংকের এমটিওতে আছে। আমরা যদি হচ্ছে টোটাল চাকরির হিসাব করি, তাহলে হয়তো প্রাইভেট ব্যাংকের এমটিও হইতেছে হচ্ছে আমাদের হাইয়েস্ট পজিশনে যাবে। সো আমরা চেষ্টা করব এই আগামী 1 বছরের ভিতরে যতগুলো প্রাইভেট ব্যাংকের আমাদের আসবে, সার্কুলার আসবে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনারা যারা ইন্টারেস্টেড তারা হইতেছে অ্যাপ্লাই করতে পারেন। সো আমার আর্থিক প্রতিষ্ঠান ছাড়া আর কি প্রতিষ্ঠান আছে, পেট্রো বাংলা এবং এর কোম্পানি সমূহের ভিতরে লাস্ট 2 বছর আগে আমরা দেখলাম যে তারা মার্চ করে একসাথে পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে। তো এই মার্চ করে একসাথে পরীক্ষা নেওয়ার ফলে এইখানে কিন্তু হচ্ছে আপনাদের একটা বিশাল পরিমাণ হচ্ছে সার্কুলার, আগে হচ্ছে দুইটা চারটা সার্কুলার আসতো, এখন ধরেন যে হিউজ 200 250 এরকম হচ্ছে সার্কুলার আসতেছে। তো এই পেট্রো বাংলার কোম্পানিগুলোর এক্সাম গুলো সাধারণত হচ্ছে আপনার আইবি অথবা এফবিএস নিয়ে থাকে, মেইনলি আইবি এবং এফবিএস নিয়ে থাকে। ঠিক আছে। তো আইবি এবং এফবিএস যদি নেয় তাহলে কি প্যাটার্নটা হচ্ছে এরকম, এবং আমাদের সিলেবাসটাও ধরে যেভাবে আমরা কমপ্লিট করব মোটামুটি হয়ে যাবে। তো আমি বলি যে ভাই 80 to 85% কভার হয়। এক্সট্রা একটু জিনিসপত্র পড়তে হয়, যেমন পেট্রো বাংলা রিলেটেড হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, আপনার হয়তো জিকের প্যাটার্নটা আলাদা হবে, ফোকাস গুলো হচ্ছে একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু ওই ঘুরে ফিরে কনসেপ্ট কিন্তু সেম, এবং হোপফুলি আমরা এখানে যতটা সম্ভব আমরা চেষ্টা করবো এটা কভার করে দেওয়ার জন্য। এছাড়া আপনার এনএসআই, দুদক সহ অন্যান্য অনেক ফ্যাকাল্টি আছে। এনএসআই আমরা শুনতেছি একটা বড় সার্কুলার আসবে, দুদকের আর একটা সার্কুলার আসতে পারে, দুদক রিসেন্টলি নিয়োগ হয়েছে, আরো দুদকের লোক লাগতে পারে যেহেতু হচ্ছে এদের পরিসর বাড়তেছে। ঠিক আছে। তো এগুলো যদি হচ্ছে এবছর আমরা পাই তাহলে কিন্তু আমাদের আরো বেশি অপরচুনিটিস। এছাড়া হচ্ছে বিদ্যুৎ খাতে প্রচুর পরিমাণ সার্কুলার, বাট এটা সমন্বিত না, এবং ওগুলো কিন্তু স্যালারি একটু বেশি থাকে যদি কোম্পানি হয়। কোম্পানি ছাড়া আপনার পিডিবি বা এই টাইপের সরকারি যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে হচ্ছে আবার স্যালারি হইতেছে হচ্ছে নবম গ্রেডের সাথেই মিল থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে তারা একটু বেশি পায়, সামান্য কিছু বেশি পায়, খুব বেশি না। তো তারাও কিন্তু হচ্ছে ছোট ছোট পোস্ট, 10টা 12টা 20টা এরকম পোস্ট থাকবে, বাট সেগুলোতেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া আপনারা যত নবম গ্রেডের পরীক্ষা দিবেন, দশম গ্রেডের পরীক্ষা দিবেন, সেগুলোতেও কিন্তু মোটামুটি যে কনসেপ্ট গুলো হচ্ছে আমরা এখান থেকে শিখে যাবো, সেগুলো কাজে লাগাইতে পারবো। ঠিক আছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হইতেছে আমাদের সাথে 46 এর প্রিলি করছিল, রিটেন করছিল, তার হইতেছে ধরেন যে পিএসসি তে জব হয়ে গেছে এরকম দুইজনের। হ্যাঁ, ইভেন হচ্ছে পিএটিসি তে জব হয়ে গেছে এখানে একজনের। সো ওই যে কনসেপ্ট গুলো কি, কনসেপ্ট গুলো হচ্ছে আমাদের সেম। হ্যাঁ, আমার হচ্ছে পড়াশোনা খুবই কাছাকাছি, পড়াশোনা আহামরি হচ্ছে লাগে আপনার খুব বেশি যে ফ্লাকচুয়েট করে তা না, বাট আমরা কি একটা কম্প্রিহেন্সিভ যদি প্রিপারেশন নিতে পারি আমাদের জন্য কিন্তু অনেক রাস্তা ওপেন হয়ে যায়। আবার অনেকে আছেন যে ভাই না, আমি শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকেই হচ্ছে পরীক্ষা দেবো, আর কোনো জায়গায় পরীক্ষা দিব না। আমি এটা হাইলি ডিসকারেজ করি, আপনি সব জায়গায় পরীক্ষা দিবেন, আপনার আলটিমেট টার্গেট বাংলাদেশ ব্যাংক থাকতে পারে। আপনি চাকরি করবেন কি করবেন না ভাইবা দিতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, যদি আবার মনে হয় যে না এই চাকরি করবো না, আপনি ভাইবা দিতে যাবেন না। কিন্তু দশম গ্রেডে অ্যাপ্লাই করবো না, ভাই ক্যাশে অ্যাপ্লাই করবো না, এসব করা উচিত না। আপনারা অ্যাপ্লাই করে রাখবেন, পরীক্ষা দেবেন, কারণ এগুলো আপনাদের জন্য রিয়েল লাইফ মডেল টেস্টের কাজ করে। মডেল টেস্ট তো বাসায় বসে দিচ্ছেন, আমাদের সাথে দিচ্ছেন, অনেক কিছুই করছেন, বাট এক্সাম হলের যে প্রেশার, এক্সাম হলের যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার আপনি মেনটেন করতে পারবেন না। এরকম অনেকে আছে যে শুধুমাত্র ভাই আমি বিসিএস ছাড়া অন্য কোনো পরীক্ষা দেই না, তারা ওই বছরে একটা পরীক্ষা দেয়, সো সারা বছর কোনো প্র্যাকটিস ম্যাচ নাই, গিয়ে ধরেন যে হচ্ছে বিসিএস ওই টেম্পারটা রাখতে পারে না। ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো যতগুলো সার্কুলার পাবেন ভাই, সার্কুলার দেখলে আবেদন করবেন। সার্কুলার তো হচ্ছে আগে তো আমরা 500 700, ইভেন হচ্ছে আমি খুব সম্ভবত একটাতে 1200 টাকা দিয়ে অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে। তো ওই জায়গা থেকে এখন তো সবকিছু 200 টাকা করে দিয়েছে। সো আমি হামলি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা চেষ্টা করব যত সার্কুলার পাবো অন্তত নবম এবং দশম গ্রেডে সবগুলোতে একটু একটু হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা। সো আমাদের হচ্ছে ওয়েবসাইটের কাজ চলতেছে। চেষ্টা করবো হচ্ছে আপনাদের হইতেছে হয়তো ওয়েবসাইট ভিত্তিক ক্লাস হইতে পারে, বাট ওয়েবসাইট ভিত্তিক কাজ না হইলো, ক্লাস না হইলো আমরা দেখাই দেবো টেলিগ্রামে কিভাবে হইতেছে হচ্ছে আমাদের হইতেছে এই কয়েকদিন হচ্ছে আমরা রান করবো। ঠিক আছে। তো কোন কোন এক্সাম কভার হবে এই জিনিসটা হচ্ছে একটু আগে হচ্ছে আমি বললাম, মোটামুটি নবম গ্রেডের ম্যাক্সিমাম হইতেছে হচ্ছে আপনার ফ্যাকাল্টি বেস যে জবগুলো আমরা বলি, মানে পিএসসির নেওয়া যে এক্সাম গুলো, আমাদের যেই প্রিপারেশন এটার সাথে শুধুমাত্র একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক আবার আপনার পড়তে হবে। এটা আইদার ফেনম হইতে পারে, অথবা হচ্ছে লাগে আপনার ইনসেপশন হতে পারে, অথবা ক্র্যাক হতে পারে। ঠিক আছে। এরকম যদি হচ্ছে আমরা একটা প্রশ্ন ব্যাংক হচ্ছে আমরা পড়ে ফেলতে পারি। তো প্রশ্ন ব্যাংক পড়লে কিন্তু মোটামুটি দেখবেন যে আমাদের এটার সাথে জাস্ট একটা প্রশ্ন ব্যাংক আমার 9 গ্রেডের অন্যান্য যেই পিএসসি বা এরা যে পরীক্ষাগুলো নিয়ে থাকে তার অনেকটাই হচ্ছে আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা।
আমাদের ক্লাস এবং এক্সামের পদ্ধতি কি, আমাদের কোনো ফেসবুকে সিক্রেট গ্রুপ বা ফেসবুকে কোনো কাজ নাই, আমাদের আমাদের ফ্রি জায়গায় কোনো কাজ নাই। ঠিক আছে? তো ফেসবুক কেন হইতেছে হচ্ছে আমরা গ্রুপ খুলি না, ফেসবুকে করলে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের বেশি হয়। ঠিক আছে, ফেসবুক গ্রুপ যদি খুলি দেখবেন যে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজ করে অভ্যস্ত, ম্যাক্সিমাম জায়গায় ফেসবুকের সিক্রেট গ্রুপই হয়। কিন্তু ফেসবুকের সিক্রেট গ্রুপ গুলো গুছানো অনেক কষ্ট এবং আপনাদের খুঁজে পাওয়া কষ্ট হয়, ম্যাটেরিয়াল কবে দিছে না দিছে, একটা কমেন্ট করলে 10 বছর আগের ক্লাস উপরে ওইটা থাকে, মানে এর হজবরল একটা অবস্থা হয়ে থাকে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা চিন্তা করে টেলিগ্রামে নিয়ে আসছি। আবার আরেকটা জিনিস, আপনি ফেসবুকে ক্লাস করতে ঢুকা এই যে হচ্ছে আপনার স্ক্রল করা শুরু করছেন, আধা ঘন্টা স্ক্রল করে পর মনে হয়েছে যে হচ্ছে আমি তো ভাই পড়াশোনা করতে ঢুকছিলাম। ঠিক আছে, তো এই কারণে যারা হইতেছে সিরিয়াসলি প্রিপারেশন নেবেন, আমি বলবো যে ভাই দরকার হইলে এই আগামী 6 মাস ফেসবুক বন্ধ করে দেন। ঠিক আছে, লিটারালি হচ্ছে আমরাও প্রিপারেশন ভাবে নিছি, যখন হচ্ছে প্রিপারেশন শুরু করছি ভাই, ফেসবুকে ঢুকলে টাইম নষ্ট হয়, ফেসবুক হচ্ছে সাইডে ফালাই রাখা আমরা খালি পড়াশোনাতে ফোকাস করতাম। তো টেলিগ্রাম হচ্ছে ওই ওই ফিচারটা হচ্ছে আপনাদেরকে অফার করবে যে অন্য কোনো জায়গায় দরকার নেই, শুধুমাত্র টেলিগ্রামের ভিতরেই হচ্ছে আপনাদের সব হয়ে যাবে। এর বাইরে আপনাদের কি কি হইতেছে অ্যাপ বা ওয়েবসাইট নামানো লাগবে, কিচ্ছু করা লাগবে না। আপনাদের লিঙ্ক দিব, চাপ দিবেন, পরীক্ষা দিবেন, লিঙ্ক দিব, চাপ দিবেন, আপনার হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে। এখানে কোনো, যেমন মনে করেন যে আপনাদের জুমে কি আলাদা একটা অ্যাপ নামাইতে হয়, এরপরে সাইন ইন টাইন ইন কত কিছু, আপনাদের কিচ্ছু করা লাগবে না, কোনো আইডি মাইডি কিচ্ছু লাগবে না। আপনারা হচ্ছে গুগল মিটের লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করবেন, আমার ক্লাস শুরু। যেমন আজকে আপনাদের হচ্ছে অনেকে হয়তো ফেসবুকে দেখতেছেন, বাট ম্যাক্সিমামই হচ্ছে আমাদের সাথে এই গুগল মিটে হচ্ছে জয়েন আছে। এবং গুগল মিটটা হচ্ছে সুন্দর আমাদের, খুব ফাস্ট, এবং হচ্ছে জুমের থেকে হচ্ছে বাংলাদেশে গুগল মিটটা হচ্ছে আপনার সুবিধা বেশি পাওয়া যায়। ডেডিকেটেড খুব সম্ভবত একটা সার্ভারও আছে গুগল মিটার বাংলাদেশের জন্য। তো এই কারণে হইতেছে হচ্ছে আমাদের গুগল মিটটা চুজ করা। তো গুগল মিটে হচ্ছে সবগুলো ক্লাস হবে আপনাদের, এবং আপনাদের এই জিনিসগুলো হচ্ছে রেকর্ডও দেওয়া হবে। রেকর্ড সাধারণত আপনারা সকালে উঠে বা দুপুরের আগে আগে হয়তো হচ্ছে আপনারা রেকর্ড গুলো পেয়ে যাবেন। তো আমাদের স্টাডি গ্রুপ থাকবে, এই স্টাডি গ্রুপ গুলোতে হচ্ছে আমরা রেগুলার হইতেছে আলোচনার ভিতরে থাকবো। ঠিক আছে, আমরা হইতেছে হচ্ছে 24 ঘন্টা পড়াশোনা বিষয় হচ্ছে থাকবো। আপনাদের এন্টারটেইন করার জন্য আমরা আছি, আমরা ছাড়াও অনেক মেন্টর হইতেছে ওই গ্রুপে থাকবেন। ঠিক আছে, তো আমরা ভদ্রতা বজায় রেখে এবং হচ্ছে সহযোগিতাপূর্ণ একটা পরিবেশে আমরা হইতেছে পড়বো। তো আমি শুধুমাত্র আপনাদের ওয়ান ওয়ে যদি আমি পড়াই, আমি আসলে অতটা দিতে পারবো না। বাট আপনারা ফেসবুকে ঢুকছেন, আপনারা হচ্ছে একটু পেপার পত্রিকা দেখছেন, আপনারা কোনো একটা তথ্য পাইলেন, সেটার জন্য আপনাদের একটা আলাদা অপশন থাকবে, সেখানে আপনারা হইতেছে আপনাদের বিভিন্ন পড়া বা আপনাদের বিভিন্ন তথ্য এগুলো শেয়ার করবেন, আমরাও দিব, আপনারাও দিবেন। ইভেন হইতেছে পত্রিকার কোনো হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কলম যদি পান, সেখানে আপনারা শেয়ার দিবেন, আমরাও শেয়ার দিব। ঠিক আছে, তো এইভাবে করে আমরা 24 ঘন্টা পড়াশোনার বিষয়ে থাকবো। আমরা যদি একটা ম্যাথ না পারি, আমি একটু দেখাই। ধরেন যে আমাদের কোন একটা হচ্ছে ব্যাংক জবের হচ্ছে গ্রুপ। তো এখানে হচ্ছে আপনাদের এই কিছু হচ্ছে আপনাদের গ্রুপ থাকবে, আপনারা দেখতেছেন আশা করি। ঠিক আছে, আমাদের হইতেছে এই যে আমাদের একটা গ্রুপ দেখবেন যে জেনারেল গ্রুপ। ঠিক আছে, এই জেনারেল গ্রুপটা হইতেছে আপনাদের গ্রুপ, এই জেনারেল ছাড়া অন্য কোনো গ্রুপে আপনারা মেসেজ হয়তো দিবেন না, বা একটা আমাদের হইতেছে নোট শেয়ারিং বা এরকম একটা হচ্ছে জায়গা থাকবে, সেখানে শুধুমাত্র আপনারা নোট গুলো শেয়ার করতে পারবেন। এছাড়া কথাবার্তা হবে এখানে যে ভাই আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, হ্যাঁ আমাদের হইতেছে এই সমস্যা ওই সমস্যা, ভাই আজকে পরীক্ষা হয়েছে কি অবস্থা। ঠিক আছে, এইরকম হচ্ছে যত কিছু আলোচনা এইখানে হবে। ঠিক আছে, এরপরে ভাই পরীক্ষা দিতে যাচ্ছি এটা সেটা এভরিথিং আপনার হচ্ছে বাংলা, এই যে হচ্ছে এক জায়গায় লেখা হইতেছে জয়দেব, আরেক জায়গায় লেখা হইতেছে হচ্ছে লাগে আপনার কি বলে আপনার হচ্ছে যে আরেকজনের নাম। হ্যাঁ, তো এই এগুলার ভিতরে ভাই হচ্ছে চন্দ্রপতির বাপের নাম কি ভুলে গেলাম তো। আচ্ছা, ওই তো এদের হচ্ছে লাগে আপনার মানে নাম নিয়ে আপনার কনফিউশন যে ভাই এক এক জায়গায় এক এক উত্তর দেওয়া, বা ইংরেজি হইতেছে এই জায়গাটায় তো আমি কোনো ভুল পাইতেছি না, তো আমার বলতেছে এ নাম্বার হইতেছে অপশনে ভুল, কারণ কি এই টাইপের যত আলোচনা। ইভেন হচ্ছে ম্যাথ, ম্যাথ হচ্ছে ভাই আমি করতে গেছি এই ম্যাথটা হইতেছে উত্তর আমি মিলাইতে পারি নাই ভাই, তো আমার ভাই এই ম্যাথটা একটু করে দেন। ঠিক আছে, তো এই রিলেটেড যাবতীয় যা কিছু আছে সব হচ্ছে আপনারা জেনারেল গ্রুপে আলোচনা করবেন। যা পারবেন না সাথে সাথে দিবেন। আশা করি আমরা সাথে সাথে উত্তর না দিতে পারলেও কিছুক্ষণের ভিতরে দিব। সবচেয়ে ভালো হয় এইখানে আমরা যারা আছি তাদের ভিতরে অনেকেই আছি যে অনেক সাবজেক্ট হচ্ছে পটু। এখানে অনেকে আসছেন যে ভাই আমি ম্যাথ খারাপ পারি কিন্তু আমার ইংলিশ ভালো আছে, অনেকে আছে যে হচ্ছে ভাই আমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়ছি আমি জিকে ভালো পারি। ঠিক আছে, সবার স্ট্রেংথ এক না, সবার উইকনেস এক না। তো আমরা সবার স্ট্রেংথ এবং উইকনেস গুলাকে ইউটিলাইজ করব। ঠিক আছে, বিশেষ করে স্ট্রেংথ গুলাকে বেশি ইউটিলাইজ করবো। একজন হচ্ছে দিছে, দেওয়ার পরে দেওয়ার পরে আপনার হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, যাতে হচ্ছে আমাদের জন্য ওয়েট করতে না হয়। So, আমরা যখন দেখবো যে কেউ পারতেছে না, বা আমরা যখন অনলাইনে থাকবো তখন উত্তর দিব, বা হয়তো হচ্ছে অনেক সময় আমরা অনলাইনে থাকি না, অনলাইনে আসা মাত্র যখন দেখবো যে আপনার কোনো প্রশ্ন করছে কেউ যেগুলো হচ্ছে কেউ উত্তর জানে না বা কনফিউশন আছে কেউ বলতেছে না,
তো সেই জায়গায় হইতেছে হচ্ছে আমরা গিয়ে বলবো যে ভাই এই হচ্ছে জায়গা, বা এইটা হচ্ছে এইভাবে সলভ করে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা যদি আগাই তাহলে কি 24 ঘন্টা একটা পড়াশোনার ভিতরে থাকা, এবং অফলাইন ক্লাসের সমস্যা কি, হ্যাঁ, ফিজিক্যাল ক্লাসের সমস্যা কি, আপনি ক্লাসটাতে বাইরে হওয়ার পরে কেউ আপনারা চিনে না, বা আপনি যদি কোনো একটা সমস্যায় আটকে যান, ভাই ক্লাস তো ভালো হয়েছে, বাসায় এসে তো কিছু মনে পড়তেছে না, তো কোনো জায়গায় আটকে গেলে তো ভাই আমার কোনো একটা জায়গায় যাইতে হবে, ভাই আমার এই জিনিসটা একটু বুঝাই দেন, তাই না? তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা হচ্ছে আমরা করবো, ঠিক আছে? আপনারা যখনই হচ্ছে আটকে যাবেন 24 ঘন্টা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে আমরা কানেক্টেড আছি, হ্যাঁ? আচ্ছা। সো এছাড়া হইতেছে হচ্ছে আপনাদের এই যে এক্সাম গুলো কিভাবে হবে? এই যে ক্লাসগুলোর জন্য আলাদা দেখবেন এরকম একটা ফোল্ডার দেওয়া আছে। কারণ এগুলো যদি আমি অন্য কোনো গ্রুপে দেই তাহলে কি আমাদের হচ্ছে মিক্স হয়ে যাবে, তাই না? তাইলে এই জাস্ট হচ্ছে যেখানে ক্লিক করব আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের অন্য কোনো কাজ নাই। জাস্ট ক্লিক করব, ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? আমাদের হচ্ছে এক্সাম লিংক আমাদের নিজস্ব ওয়েবসাইট করা আছে। সো এইখানে হইতেছে এক্সাম আমাদের হচ্ছে কতক্ষণ সময়, কতটা প্রশ্ন, কতক্ষণ ধরে আমি দিতে পারবো এগুলো হতেছে আমার দেওয়া থাকবে, কিছু নির্দেশনা দেওয়া থাকবে। লিংকে ক্লিক করবেন, এক্সাম শুরু হয়ে যাবে। হ্যাঁ? লিংকে ক্লিক করে জাস্ট নিজের নামটা দিতে হবে। দিয়ে হইতেছে হচ্ছে আপনি এক্সাম মানে এক্সামটা শুরু করে দিবেন। ঠিক আছে? আর নোটিশ ফোল্ডারে ধরেন যে হচ্ছে আমাদের রুটিনের জন্য আলাদা ফোল্ডার। রুটিন ধরেন যে আমরা যেটা দিছি এটা ফাইনাল রুটিন না। আমাদের রুটিন আমার পরীক্ষার উপর ডিপেন্ড করবে। আমার অনেক এক্সটার্নালিটিস উপর ডিপেন্ড করবে। এনে হইতেছে আমি কিন্তু ঈদের ছুটি নাই। আপনারা খেয়াল করছেন কিনা? রুটিনের ভেতরে কিন্তু ঈদের ছুটি নাই। সো আমার ঈদের ছুটি দিতে হবে। সো কয়দিন ছুটি দিব, বা অন্য কোনো সরকারি বন্ধ পড়ে গেছে, বা কোনো একটা ঝামেলা হইছে। হ্যাঁ? ধরেন যে বাংলাদেশে নেট চলে গেছে। এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। সো ওই মানে ওইটা হচ্ছে একটা টেন্টেটিভ প্ল্যান, এবং এটার সাথে আরো রিটেনের অনেক ক্লাস যোগ হবে। তো ওইটা আপনার যে রুটিনটা আছে সেই রুটিনটা হচ্ছে আপনার টেন্টেটিভ, এবং এইটা সময়ে, সময়ে হইতেছে চেঞ্জ হইতে পারে। ঠিক আছে? এবং চেঞ্জ হইলে আমরা এখানে হচ্ছে যে আপডেটেড রুটিন আপনাদের দিব। যে এই মাসের এই ক্লাসগুলো এই সময়ে হবে। হ্যাঁ? এবং আপনাদের প্রত্যেকটা ক্লাস কখন হবে? রাত ৯ টার পরে। ৯ টা, ৯:৩০, ১০ টা এরকম টাইমে শুরু হবে। অন্তত ২ ঘন্টা করে হচ্ছে আপনাদের ক্লাস চলবে। ঠিক আছে? তাহলে এই যে এখানে হতেছে আপনারা রুটিন পেয়ে যাবেন, অথবা কোন ক্লাস যদি রিশিডিউল হয়, সো ওই ক্লাসগুলো সাধারণত আমাদের ক্লাস খুবই রেয়ার, আমাদের রিশিডিউল ওইরকম হয় না। তো মোটামুটি হচ্ছে আপনারা এইগুলো যদি ফলো করতেন তাইলে হইতেছে আপনারা নোটিশ গুলো পেয়ে যাবেন। রুটিন গুলো পেয়ে যাবেন। আর রুটিন ছাড়া অন্যান্য যত হইতেছে নোটিশ আছে আপনাদের, ধরেন যে হচ্ছে আপনাদের হুট করে এনএসএ এর একটা পরীক্ষা আসলো, বা বিসিআইসির হইতেছে একটা সার্কুলার দিল। আপনারা অনেকে বলেন যে ভাই আমরা পরীক্ষা দিতে চাই। সো আপনাদের জন্য ধরেন যে হচ্ছে একটা বিশেষ একটা সাপোর্ট আমরা দিল, যে লিখিত কোর্স, যেমন হচ্ছে সিজন 7 এ হইতেছে লিখিত কোর্স হচ্ছে আমরা দিয়ে দিছি ভাই। আ আপনার হচ্ছে হলো লিখিতর জন্য যে এই ম্যাটেরিয়াল গুলো এবং হচ্ছে এই এক্সাম গুলো এই গ্রুপে জয়েন হয়ে দিতে পারেন। অথবা ধরেন যে কোনো একটা এক্সট্রা এক্সাম আমরা নিব, বা ধরেন যে হচ্ছে একটা এক্সাম হইছে আ রিসেন্ট, সো ওই জিনিসগুলো আপনাদেরকে দিব। এরকম হচ্ছে হলো যাবতীয় যা কিছু আছে এই রিলেটেড, এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের মেক্সিমাম টাইম হইতেছে অনেকগুলো পরীক্ষা মাঝে চলে আসে। আপনার প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এডির। বাট অনেকগুলো পরীক্ষা মাঝখানে আসবে। সো ওখানে হচ্ছে আমরা টুকটাক চেষ্টা করি যতটুকু সম্ভব। 100% তো পারি না। যতটুকু সম্ভব আপনাদের জন্য আমরা চেষ্টা করি যে আপনাদের হচ্ছে কিছু জিনিসপত্র হচ্ছে একটু গুছিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? অনেকে আছে প্রাইভেট ব্যাংকের এমটিও তেও পরীক্ষা দেন। তাদের জন্য চেষ্টা করি যে ভাই এমটির আগে দিয়ে অন্তত ২-৪ টা হচ্ছে ফোকাসের সাজেশন হচ্ছে দেওয়ার জন্য চেষ্টা করি। ঠিক আছে? তো মোটামুটি এরকম এই নোটিশ ফোল্ডারে হচ্ছে যাবতীয় যত কিছু আছে আপনাদের সাথে ইন্টারেকশন, বা আমাদের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে বা মেন্টর টিমের পক্ষ থেকে যা দেওয়ার আছে নোটিশ ফোল্ডারে আপনারা পাবেন। এছাড়া যা কিছু আছে সব হইতেছে পড়াশোনা রিলেটেড হইতেছে গ্রুপ বা সাব গ্রুপ। ঠিক আছে? বা টপিক, এখানে টেলিগ্রামের ভাষায় হচ্ছে টপিক। সো এই ফোকাস রাইটিং একটা টপিক। সো ফোকাস রাইটিং এর উপরে আমার হচ্ছে একটা করে ক্লাস হবে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এর উপরে ক্লাস হইলো। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এর উপরে আমাদের যে নোটস গুলো আছে সেগুলো ধরেন যে আপনাদের সাথে হচ্ছে আমরা শেয়ার করে দিলাম। ঠিক আছে? আপনারা হইতেছে ক্লাস দেখবেন, ক্লাস তো লাইভ করবেন হোপফুলি। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল গুলো ধরেন যে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? সো এইখানে হচ্ছে হলো গিয়ে এই যে আমাদের হইতেছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এর উপরে ধরেন যে হচ্ছে এই ফোকাস রাইটিং, যেটা হচ্ছে আমরা ৫ পেজ বা হচ্ছে ৪ পেজ লেখার মতো উপযোগী আকারে লেখা, হ্যাঁ? এগুলোর সাথে আবার ধরেন যে হচ্ছে আমাদের ডাটা বক্স, এগুলা সাধারণত পরীক্ষার আগে দিয়ে ডাটা বক্স গুলো আপনাদের সাথে আলোচনা হয়। ডাটা বক্সের উপর এক্সট্রা ক্লাস আছে, এবং এই যে ডাটা গুলোর উপরে ধরেন যে হচ্ছে আপডেটেড ডাটা গুলো এক্সামের আগে হয়তো আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো এগুলো সবকিছু হচ্ছে আপনাদের ফোকাসের ফোল্ডারে ফোকাস। আপনাদের হইতেছে জিকে এর ফোল্ডারে হচ্ছে জিকে, লেকচার শিট, এবং হইতেছে উপরে হইতেছে হচ্ছে আমাদের ক্লাস। জাস্ট চাপ দিবেন, আমাদের হইতেছে শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ইংলিশ ম্যাটেরিয়াল, বাংলা ম্যাটেরিয়াল এগুলো হচ্ছে আপনার প্রিলিভ ক্লাস। প্রিলিভ ক্লাস ছাড়া আপনাদের রিটেনের ক্লাস আছে। তো রিটেনের ক্লাসগুলো এরকম হচ্ছে প্রত্যেকটা আলাদা ফোল্ডারে হচ্ছে লাগা থাকবে। আপনাদের মাঝে মধ্যে আমরা অ্যাসাইনমেন্ট দিব। আপনাদের রুটিনে খেয়াল করছেন আপনাদের প্রায় দিনই অ্যাসাইনমেন্ট থাকবে। এই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা, এটা ম্যান্ডেটরি না, আপনাদের মন চাইলে করবেন, না মন চাইলে নাই। আমরা তো জোর করে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট করাতে পারব না। বাট যারা অ্যাসাইনমেন্ট রেগুলার করবেন তারা অন্যদের থেকে একটা ভালো পরিমাণ আগায় থাকবেন। ঠিক আছে? সো রেগুলারলি যদি আমরা এরকম অ্যাসাইনমেন্ট গুলো করতে পারি, এবং অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু হচ্ছে আমরা চেষ্টা করি হইতেছে চেক করার জন্য। সো চেক করে ধরেন যে হচ্ছে আমাদের পক্ষ থেকে কোনো যদি সাজেশন থাকে সেগুলো আমরা দিব। এছাড়া অনেকে জিজ্ঞেস করছেন ভাইয়া রিটেন পরীক্ষা কিভাবে দিব? রিটেন পরীক্ষা তো ওয়েবসাইট ভিত্তিক নেওয়াটা একটু কষ্ট। তো রিটেন পরীক্ষা ওয়েবসাইট ভিত্তিক নেওয়া যায়।
বাট এইটা অনেকে বুঝে না। আমরা চেষ্টা করছিলাম দুই একবার, দেখি যে হচ্ছে মানে অনেকে পেন খেয়ে যায়। তো আমরা কি করব, এরকম হইতেছে হচ্ছে আপনাদেরকে ইয়া দিব, হ্যাঁ, ফুল মডেল টেস্ট আমাদের হচ্ছে এরকম একটা পরীক্ষা দিব, এবং হচ্ছে আপনাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দিব, আপনারা ওই নির্দেশনা পড়ে, এটা কিন্তু আপনি দেখতেছেন না। অনেকে আছে যে বলেন ভাই প্রশ্ন যদি দেখে ফেলি তাহলে হচ্ছে কেমনে দেবো। তো প্রশ্ন দেখতে হলে আপনার কষ্ট করে ডাউনলোড করতে হবে এবং দেখতে হবে, তাই না? নাইলে তো আপনি দেখতে পারবেন না। তো আপনি আপনার মধ্যে প্রিপারেশন নিবেন, যখন পরীক্ষা দেওয়ার এটা ডাউনলোড করবেন, বেটার উপর ক্লিক করবেন, ক্লিক করে খুলে নির্দেশনা মোতাবেক পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে খাতায় লিখবেন আর কি, নিজের যে খাতা আছে সেই খাতায়। আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব বা রিকমেন্ড করব আপনাদের এই দিস্তা খাতা কিছু কিনে নেন। কারণ হচ্ছে ব্যাংকের যে এক্সাম গুলো হয় সাধারণত, যেটাকে আমরা দিস্তা পেজ বলি, হোয়াইট প্রিন্ট, সেগুলোতে হয়ে থাকে। বিসিএস এর মতো ওই লিগাল টিগাল অত ঝামেলা নাই, ঠিক আছে? তাইলে এই জিনিসগুলো আপনারা হচ্ছে কালেক্ট করে রাখবেন। আপনারা একটা ভালো পেন সিলেক্ট করবেন, আপনারা অনেক টাইপের পেন দিয়ে লিখে টিকে, এ ভাই এখন থেকে আমি এই পেনটা দিয়ে লিখবো। যেমন আমি হয়তো এরকম লিখে টিকে ইকোনোর একটা পেনে গিয়ে আমি আমি কমপক্ষে 25-30টা কলম হচ্ছে পাল্টাইছি। পরে ইকোনোর একটা পেন, যেটা হচ্ছে বাজারে পাওয়া যায় না, দারাজে কেমনে জানি পাইছি, ওই পেনটা দিয়ে লিখে আমি শান্তি পাইছি। বাট হচ্ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি সাজেস্ট করি হচ্ছে 0.6 বা 0.7 বল পয়েন্ট গুলো দিয়ে লেখার জন্য। জেল জেল তো হচ্ছে বাদ, জেল লেখাই যাবে না, আপনার বল পয়েন্ট দিয়ে লিখতে হবে। এবং 0.5 দিয়ে অনেকে লিখেন, 0.5 দিয়ে লেখাটা একটু তুলনামূলক স্লো হয়, ঠিক আছে? তো তাদের জন্য আমি সাজেস্ট করি যে 0.6 অথবা 0.7, ধরেন যে হচ্ছে অল টাইম অথবা হচ্ছে ম্যাটাডোর, আই10, এই টাইপের যে কলম গুলো, এগুলোই আমি ম্যাক্সিমাম মানুষজনকে দেখছি যে সাজেস্ট করলে তারা মোটামুটি লিখে আরাম পাইছে। তো এই কলম হচ্ছে আমাদের সিলেক্ট করে ফেলতে হবে। খাতা কি নিয়ে আসবো, দিস্তা খাতা নিয়ে আসবো, দিস্তা খাতায় লিখবো, লিখে হচ্ছে ছবি তুলে পাঠাই দেবো, হ্যাঁ, মাঝখানে স্টেপলার করে 4 পেজ বা 5 পেজের যতটুকু হচ্ছে আপনাদের লাগে লিখে, ওটা হচ্ছে আমরা কি করবো, ক্যাম স্ক্যান বা হচ্ছে ভি ফ্ল্যাট, অনেকগুলো সফটওয়্যার আছে। ক্যাম স্ক্যান হচ্ছে ফ্রি সফটওয়্যার। সো ক্যাম স্ক্যান দিয়ে জাস্ট হচ্ছে আমরা ছবিগুলো তুলবো, টানা হইতেছে ব্যাচে দিয়ে 6 পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা পরীক্ষা যেটা দিছি, পরীক্ষাগুলো ধরেন যে হচ্ছে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমরা এই এক্সামের পর এই পরীক্ষার খাতাগুলো হইতেছে আমরা দেখি, এবং পরীক্ষার খাতাগুলো দেখে ধরেন যে হচ্ছে আমরা চেক করা খাতার ভিতরে হচ্ছে আপনারা এরকম ইয়া পাবেন, হ্যাঁ, এই এই হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলো না হয়েছে, এগুলোর ভিতরে ধরেন যে হচ্ছে আমরা বিভিন্ন সাজেশন দেই বা কাটাকুটি করি যে এখানে ঝামেলা ওইখানে ঝামেলা, তাই না? তাহলে এইভাবে করে আমাদের রিটেন এক্সাম গুলো হবে। আর প্রিলি এক্সাম তো ইজি, প্রিলি এক্সামের হচ্ছে ক্লাস ক্লাস করবেন, শিট করবেন, হ্যাঁ, আর হচ্ছে এক্সাম দেবেন, এই তো। আপনাদের আমরা চেষ্টা করব রেগুলার হইতেছে এক্সামের যে হচ্ছে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা হইতেছে হচ্ছে আমাদের প্রোভাইড করা। যেমন মনে করেন যে এই যে আমাদের এক্সাম দিছে, ঠিক আছে? তাহলে এই যে এক্সাম দিছে কয়জন, 52 জন এক্সাম দিছিল। সো 52 জনের হইতেছে মার্কটা ধরেন যে আমরা হইতেছে ক্রনোলজিক্যালি দিব, এবং যে হইতেছে ফার্স্ট হইছে, হ্যাঁ, তার জন্য ধরেন যে আমরা হইতেছে হাততালি দিব, বা পসিবল হলে কিছু গিফট দেওয়ার চেষ্টা করি আরকি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার হচ্ছে টানা পড়াশোনা যারা করে, টানা ভালো রেজাল্ট যারা করে, আমাদের পক্ষ থেকে মাঝে, মাঝে টুকটাক গিফট আপনারা কিন্তু অ্যাভেইল করতে পারেন। ঠিক আছে? তো মোটামুটি এই হইতেছে হচ্ছে আমাদের কোর্স এভাবে চলবে। আশা করি মোটামুটি কোর্স কিভাবে চলবে সেটা হইতেছে আমরা বুঝে গেছি। হ্যাঁ? আমাদের হইতেছে মেন্টরদের সাথে কাউন্সেলিং সেশন কিন্তু হচ্ছে আমাদের হবে। যে পড়তেছি ভাই, পারতেছি না ভাই, খুব ফ্রাস্ট্রেটেড। ভাই এই সমস্যা, ওই সমস্যা। এই রিলেটেড যদি কোন ইয়া হয়, তো আমরা মাঝে মধ্যে আমাদের মানে যারা হইতেছে পারতেছেন না, তারা হইতেছে একটু কাউন্সেলিং সেশন নিতে পারেন। ২ টা বা ৩ টা কাউন্সেলিং সেশন আমরা প্রোভাইড করব যে ভাই আমার ১ সপ্তাহ ডেঙ্গু ছিল, বা ১ মাস ১৫ দিন ভাই ডেঙ্গু ছিল। আমি ভাই ১৫ দিন ক্লাস-টাস করতে পারি না। এখন কি হবে আমার? বা অনেকের বেবি হয়, অনেকের হচ্ছে বিয়ে হয়। সো এরকম নানাবিধ ইস্যুতে আপনি যদি কোন কারণে পিছায়া যান, অথবা ধরেন যে হচ্ছে আপনি কোন একটা এই বিবিএড এর আগে কোন একটা এক্সাম আসলো, ছোট্ট একটা এক্সাম দিয়ে যদি প্রিলি পাস করতে পারেন, ভাই আমি ভাই পারতেছি না। বা আমাদের এই যে এক্সাম গুলো হইতেছে টানা কয়েকটা পরীক্ষা আপনি খারাপ করলেন, ভাই আমার দিয়ে ম্যাথ হইতেছে না, ভাই আমি ইংরেজি পারতেছিই না। তাই না? তো হচ্ছে ওয়ান টু ওয়ান ধরেন যে হচ্ছে আমি বা রাফি ভাই বা কেউ না কেউ আমাদের ভিতর থেকে আপনাদেরকে কিছুক্ষণ সময় দেবে। ভাই তোমার কি সমস্যা বলো? আসো আমরা একসাথে বসি। তোমার এই সমস্যাগুলোতে এই জায়গাগুলোতে কাজ করা দরকার। তো এরকম কাউন্সেলিং সেশন, এটা হয়তো আমরা সবার সাথে একদম ওপেন এ বসে ইয়া করতে পারি না। সো পার্সোনালি আমরা যতটুকু সম্ভব অন্তত এই কোর্স যতদিন আছে ২ টা বা ৩ টা কাউন্সেলিং সেশন অন্তত আমাদের কাছ থেকে আপনারা এভেইল করতে পারেন। ঠিক আছে? আমাদের হচ্ছে এই যে যেটা দেখাইলাম ক্রোনোলজি অনুসারে হচ্ছে ম্যাটেরিয়াল থাকবে। অর্থাৎ রুটিন অনুসারে ১ নাম্বার ক্লাস, ২ নাম্বার ক্লাস, ৩ নাম্বার ক্লাস, এগুলো ক্রোনোলজি অনুসারে থাকবে। ঠিক আছে? গুগল মিটে লাইভ ক্লাসও পাবেন, গুগল মিটে হচ্ছে রেকর্ড ক্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? ওয়েবসাইটে হইতেছে এক্সাম কিভাবে দিবেন আপনারা জেনে গেছেন। ক্যাম-স্ক্যান দিয়ে পিডিএফ কেমনে করে এটা হচ্ছে আপনারা আশা করি সবাই জানেন। ঠিক আছে? আপনাদের অনেকে প্রশ্ন, ভাই কে ক্লাস নিবে? ঠিক আছে? সো ক্লাস নিবে এরকম অনেক আলহামদুলিল্লাহ ভালো, ভালো টিচার আমাদের সাথে আছেন। তো মোটামুটি এই কয়জন, এর বাইরেও যারা আসবেন তারা অবভিয়াসলি ক্যাডার সার্ভিসের হবেন, অথবা ব্যাংকে হইতেছে ভালো পজিশন হোল্ড করতেছে, টপ 20 তে আছে, 25 এ আছে, এরকম মানুষজনই আপনাদের ক্লাস নিবে। এবং আমাদের দেখেন বাংলাদেশ ব্যাংকের এই সীমান্ত থার্ড হইছিল, সে কিন্তু আমাদের আগের ব্যাচের। সে হচ্ছে আপনাদের মাঝে মধ্যে ম্যাথ নিবে।
আমি আপনাদের হচ্ছে রিটেন এবং হচ্ছে ইংরেজি, ইভেন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ম্যাথের স্পেশাল কিছু ক্লাস হচ্ছে আমি নেব। আজমাইন ভাই, সামিউল ভাই, আজমাইন ভাই 15তম হয়েছিল, সামিউল ভাই 5th হয়েছিল, আমরা একসাথে ঢুকছিলাম, তাই না? তো ভাইরা হচ্ছে যদি সময় পায়, ভাইরা যেহেতু অ্যাডমিন সার্ভিসে আছে, ভাইদের জন্য সময় বের করা কষ্টকর। তো ভাইরা যতটুকু সময় দিতে পারে আপনাদের হইতেছে আপনাদের সাথে বসে হয়তো ক্লাস নিবে। ঠিক আছে? আর এছাড়া অনেকেই আছে, ডাবল ক্যাডার, ট্রিপল ক্যাডার, এরকম বহুত আছে। ঠিক আছে? সো আমরা চেষ্টা করবো আপনাদের কাছে যতটুকু সম্ভব কোয়ালিটিটা মেইনটেইন করার। আশা করি হচ্ছে আমরা একটা কোয়ালিটিফুল ক্লাস দিতে পারবো, বেশ কিছু কোয়ালিটিফুল ম্যাটেরিয়াল দিতে পারবো, এবং আপনারা যদি ফলো করেন, হোপফুলি হচ্ছে আপনারা 6 মাসের ভিতর মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আচ্ছা, এখন আপনাদের ক্লাস কিভাবে করব এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা এখন একে একে হাত তুলে, ঠিক আছে? কাজটা কি, আপনারা এই লাইভ ক্লাসের ক্ষেত্রে আমরা অ্যালাউ করি কি, এখানে হচ্ছে হ্যান্ড রেইজ, ঠিক আছে? এই হ্যান্ড রেইজ করে আপনারা ডিরেক্ট হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে সরাসরি প্রশ্ন করতে পারেন। সো আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে এবং কোনো প্রশ্ন থাকে, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা কি হ্যান্ড রেইজ করব। আচ্ছা। সো আমাদের লেকচার শিট গুলো ছাপানো হয় নাই। লেকচার শিট গুলো হচ্ছে আপনারা পিডিএফ পাবেন। আপনাদেরকে কোন প্রকার হার্ড কপি এখন পর্যন্ত হচ্ছে আমরা দিব বলে সিদ্ধান্ত নেই নাই। সাউন্ড নাই? সাউন্ড তো আছে। আচ্ছা। বংশী দাস না, চণ্ডী দাস। আমি যার কথা বলতে চাইছিলাম যে কোন জায়গায় দেখবেন যে হচ্ছে আপনার এই ইয়ার জনক, মানে বৈষ্ণব যেই ধারা, হ্যাঁ? শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব এই ধারা হচ্ছে জনক হইতেছে কোন জায়গায় দেওয়া জয়দেব, কোন জায়গায় দেওয়া হইতেছে হচ্ছে আপনার চণ্ডীদাস, হ্যাঁ? মানে কোন জায়গায় দেওয়া বিদ্যাপতি, এগুলোর ভিতরে কনফিউশন হয়। ঠিক আছে? দেয়ার নো অ্যাক্সেস টু সেন্ড স্ক্রিন। এই যে আমাদের এই যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস হইলো, আজকের পর থেকে আপনাদের জন্য একদম ওপেন করে দেওয়া হবে। আপনারা আজকে এই ক্লাসের পর থেকে হচ্ছে টেক্সট দিতে পারবেন। ঠিক আছে? এক্সেস দেওয়া হয় নাই কারণ হইতেছে আ আপনাদের হচ্ছে এখনো তো কোর্স শুরু হয় নাই। সো অনেকের অনেক কোয়েশ্চেন থাকে। এই কোয়েশ্চেন গুলো কি আমার এইখানে ক্লিয়ার হয়ে যাবে আজকে। রাইট? সো এইখানে যেহেতু ক্লিয়ার হয়ে যাচ্ছে, আপনাদের হোপফুলি এক্সট্রা করে ওই ইয়াতে গিয়া আলাদা করে জিজ্ঞেস করা লাগতো না। ঠিক আছে? নিশ্চয়ই গ্রুপটা অ্যাক্সেস করা যাচ্ছে। আচ্ছা, আমরা এগুলা আমাদের এগুলা সিকিউরিটি যথেষ্ট মেজার নেওয়া আছে। সো এই সিকিউরিটি মেজার নেওয়ার ফলে হোপফুলি বাইরের মানুষজন ঢুকতে পারে না। ঠিক আছে? আর ফেসবুকে আপনাদের হয়তো অল্প কিছু ক্লাস যাবে, বা ফেসবুকে লাইভ হবে অল্প কিছু ক্লাস। আপনাদের মেইন ক্লাস সাধারণত ফেসবুকে দেওয়া হয় না। হ্যাঁ, পিডিএফ আমরা সব দিয়ে দেব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এই জাস্ট ক্লিক করে হচ্ছে কোয়েশ্চেন করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? কোনো হার্ড কপি নাই। শিটের হার্ড কপি এরকম কেউ কি বলছে সেটার হার্ড কপি দেওয়া হবে? আমরা এখনো ছাপাখানায় যাই নাই। ওদের প্রিন্টিং ফ্যাসিলিটি নাই। সার্কুলার কবে আসতে পারে? সার্কুলার হচ্ছে ঈদের আগে আসার সম্ভাবনা নাই। ঈদের পর হচ্ছে সার্কুলার হওয়ার একটা ভালো চান্স আছে। ওগুলোতে এড নাই এখনো। ওগুলা তো হচ্ছে আপনাদের না, ওটা তো হচ্ছে সিজন 7 আমাদের আগের কোনো একটা। ঠিক আছে? আগের কোনো একটা আ কি বলে এটাকে? অনেক আগের হইতেছে হচ্ছে আমাদের একটা কোর্স। আপনাদের থেকে ৩ ব্যাচ আগের কোর্স। সো ওইটা দেখাইলাম যে একটা কোর্স মোটামুটি কিরকম হয় আমাদের দেখতে। বেস্ট কোয়েশ্চেন ব্যাংক ফর ব্যাংক জব। আপনারা যারা পিডিএফ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য কোয়েশ্চেন ব্যাংক কিনা লাগবে না। আমরা দিন দুনিয়ার যত কোয়েশ্চেন আছে সবগুলা কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে? সো ওগুলা পড়লেই হোপফুলি হবে। এর বাইরে যদি আপনারা কিনতে চান, আপনারা এমিনেন্ট দেখতে পারেন আরকি। টোটাল কয় মাস সময় পাওয়া যেতে পারে? হোপফুলি ৫ মাস। হোপফুলি এর আগে স্পেসিফিক বুক লিস্ট এবং ম্যাটেরিয়াল লিস্ট। বুক লিস্টটা হইতেছে আমরা দিব। বুক লিস্ট আমরা দিচ্ছি না কারণ আপনাদের আপডেটেড বই বাজারে নাই। বাজারে যেসব বই পাবেন সেগুলা দেখবেন যে হইতেছে আপনার নভেম্বর বা ডিসেম্বর এডিশনের বই। এই কারণে হচ্ছে আমরা দিচ্ছি না। আমরা আপডেটেড বুক লিস্টটা দিব যখন হচ্ছে আপডেটেড বইগুলো আসবে। ঠিক আছে? এখন বই দিলে, লিস্ট দিলে আপনাদের মেক্সিমামেরই লস হবে। ঠিক আছে? আপনার হয়তো কোয়েশ্চেন কিছু মিসিং থাকবে, বা এরপর আরো কিছু আপডেট আসতে পারে। এই কারণে হচ্ছে আমরা বুক লিস্টটা একটু সময় নিয়ে দিব। আপনাদের যা দিতেছি প্রচুর জিনিস দিব, এগুলা পড়ে কুল পাবেন না, এগুলো আপাতত পড়েন। বিআইবিএম, ব্যাংক সলিউশন মোটেও এনাফ না। কারণ বিআইবিএম আমাদের হচ্ছে মানে সিনারিওতে নাই। আমরা আপনাদেরকে বিআইবিএম এর হইতেছে কোয়েশ্চেন ব্যাংক দিব, আমরা আপনাদেরকে আর্টস এর কোয়েশ্চেন ব্যাংক দিব, এফবিএস দিব, সিটিআই দিব। আর কি দিব? সোশ্যাল সায়েন্সও দিব। যত কিছু আছে সবগুলো আলাদা আলাদা কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে? লেকচার শিট গুলো যদি
প্রিন্ট করে পড়তে পারেন, মোবাইলেও পড়তে পারেন, পিসি দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। লেকচার শিট টিট পড়লে হোপফুলি আপনাদের আর কিছু যদি না পড়তে চান, না পড়লেও হয়ে যাবে। ম্যাথের জন্য কোন বই ফলো করবেন? ম্যাথের জন্য বই টই ফলো না করাই ভালো। ম্যাথের জন্য যা দেই তা পড়লেই হবে। ঠিক আছে? আর যদি অনেকে অতি উৎসাহী হয়ে কিনতে চান, বাজারে ফেনোম ম্যাথ বাইবেল আছে, খায়রুল অ্যাডভান্স যে বইটা আছে এগুলো হচ্ছে ব্যাংকের পার্সপেক্টিভ এ লেখা। বাট ওগুলা দিয়ে এখন হচ্ছে সমস্যা হয়ে যায়। কারণ কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ভ্যারি করে। যেমন এখন আপনারা দেখবেন যে কিছু কোয়েশ্চেন হচ্ছে বোর্ড বইয়ের ভিতর থেকে তুলে দিচ্ছে, তাই না? সো বোর্ড বইগুলো তো ওই বইয়ের ভিতরে নাই। আবার ম্যাথ ককটেল কিনে আপনার হচ্ছে ব্যাংক রিলেটেড যে কোয়েশ্চেন সেগুলোও পাবেন না। সো ঐরকম বাজারে আপডেটেড বই নাই। বাজারের আপডেটেড বইয়ের থেকে আমাদের যে শিট গুলো, ম্যাথের যে শিট গুলা দিব ওগুলোর ভিতরে মোটামুটি হচ্ছে পালস বুঝে আমরা কোশ্চেন গুলো এড করি বা ম্যাথ গুলো এড করি। সো ওগুলা পড়লেই মোটামুটি হবে। রিসেন্ট এর হচ্ছে ২০২৫ এর কোশ্চেন ব্যাংক আছে, লাস্ট ২ বছরে হ্যান-ত্যান রয়েছে, এগুলো সলভ করলে হবে কিনা। আপনাদের আজকে আমরা কোশ্চেন ব্যাংক দিব একটা। আজকে কি বাংলা অ্যাসাইনমেন্ট 1 দেওয়া না? সো বাংলা অ্যাসাইনমেন্ট 1 এ আপনাদেরকে বিগত বাংলা ব্যাংকের কোশ্চেন গুলো আপনাদেরকে আজকেই আমরা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক দিব। আপনারা ওই কোশ্চেন ব্যাংক পড়বেন। ঠিক আছে? আমরা তো কোশ্চেন ব্যাংক সবগুলাই দিছি। কোনটা রিসেন্ট করে, 1 প্লাস করে। সো যেইটারটা ভালো সেটাই হচ্ছে আমরা আপনাদেরকে প্রোভাইড করব। কোন সমস্যা নাই। ভেনম ব্যাংক ম্যাথ পড়লে কি হবে নাকি আপনাদের শীটের ম্যাথ করব ভাই? আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব যে একটু শীট-টিট গুলার দিকে একটু বেশি নজর দেওয়ার। ঠিক আছে? কারণ যেটা বললাম আপনাদের হইতেছে ওটা তো কম্প্রিহেনসিভ। ফেনম ব্যাংক ম্যাথ যেটা বা ফেনম ম্যাথ বাইবেল যেটা এটা কম্প্রিহেনসিভ। এটা হচ্ছে দিন দুনিয়ার সবকিছু এখানে আছে। আইবি এর কোশ্চেন দিয়ে ধরেন যে ভরে রাখছে। তো আইবি এর তো সাধারণত হচ্ছে ব্যাংকের টেন্ডার পায় না। সো অত কঠিন, কঠিন ম্যাথ করে আসলে আমার কি লাভ? বা ওই ম্যাথ আপনি করে গেলেও আপনি এক্সাম হলে মিলাইতে পারবেন না। আপনার এনএসআই এর কোশ্চেন, এনএসআই যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন। আইবিএ হইতেছে উল্টাপাল্টা যদি কোশ্চেন করতে চায় তাহলে কি লেভেলের কোশ্চেন করতে পারে। সো ওগুলাও তো ধরেন যে ওইখানে আছে, তাই না? তো এই কারণে হইতেছে আমরা পালস বুঝে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু সাজায় গুছায় দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো একটু দেখে যান, হ্যাঁ? আর আপাতত হচ্ছে কি বই কিনবো এগুলা নিয়ে আসলে প্রয়োজন নাই। আপনারা নিতে পারেন। ম্যাথের জন্য একটা ফেনম ম্যাথ বায়োলা খায়রুল নিতে পারেন। যাদের নেওয়ার ইচ্ছা। বাংলার জন্য একটা অগ্রদূত নিতে পারেন। কোন সমস্যা নাই। ম্যাথের জন্য, বাংলার জন্য, ইংরেজির জন্য হইতেছে একটা কম্পিটিটিভ এক্সাম এর বই রাখতে পারেন। এটা বিসিএস থেকে শুরু করে সব জায়গায় লাগে। এটা ইচ্ছা আপনাদের। বাট যেটা বললাম আপডেটেড বই যেহেতু বাজারে ঐরকম নাই, আমরা আপাতত বুক লিস্টটা সাজেস্ট করতেছি না। যে শিট-টিট দিয়ে এগুলো আগে পড়েন। হ্যাঁ? সমন্বিত ব্যাংকের এক্সাম কবে হইতে পারে? অক্টোবর। হোপফুলি সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাতে হওয়ার সুযোগ আছে। গোপাল কৃষ্ণ সাহা কিছু বলবেন? ভাইয়া, দেখলাম হচ্ছে নোটিশ গ্রুপে একটা বুক লিস্ট দিয়েছে। আপনি কি ওটাকে এনকারেজ করবেন নাকি এখন কি দরকার আছে ওই বুক লিস্ট গুলো ফলো করার? বুক লিস্ট আপনারা কিনতে পারেন। আপনাদের যদি কেনার প্রয়োজন মনে করেন আপনারা কিনতে পারেন। না, বাট আপনি আমি কিছুক্ষণ আগে বললেন যে মানে এখন যেহেতু আপডেট বই নাই তখন কি ওটাকে কেনা প্রয়োজন হবে আপাতত? ওটাই তো বললাম, আমরা তো আপনাদের শীট দিতেছি। আপনি তো শীট পড়ে কুল পাবেন না। আপনারা তো গ্রুপে দেখছেন। একেক হ্যাঁ, দিন হ্যাঁ। আমরা ২ টা ৩ টা ৪ টা পর্যন্ত শীট দিয়ে থাকি। এই শীট পড়ে আপনি কুল পাবেন। আমি জানি না আপনারা কয়জন হচ্ছে বইটা খুলতে পারবেন। ঠিক আছে? তো এই কারণে আচ্ছা, হচ্ছে আচ্ছা। আমি বলব যে আপাতত শীট যা দেই ভাই এগুলা শেষ করে যদি সময় থাকে আমরা কোন এক সময় বই ধরবো আনে। ঠিক আছে? ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। ১ বছর হচ্ছে আমরা সাপোর্ট দিব। ১ বছর পর্যন্ত কার্যকর থাকবে। হ্যাঁ, ফরিদুল ভাই বলেন। ভাই আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কোর্সের আপনার কতদিন মতো থাকবে আপনি বললেন মাত্র। ১ বছর ইনশাআল্লাহ, হ্যাঁ? ১ বছর। সাইমন খান ফেরদৌস। ভাইয়া প্রত্যেক ক্লাস শেষে কি সাথে সাথে সিট দিয়ে দেওয়া হবে? শিটগুলো আমরা হয়তো সাথে, সাথে দিয়ে দিব। বাট ক্লাসটা হইতেছে আমাদের এই যে রেকর্ড হচ্ছে, এইটা শেষ করার পরে এটা প্রসেসড হবে। এখান থেকে কিছু ওই যে এআই-টেআই দিয়ে হচ্ছে নোট-মোট জেনারেট হয়। সবকিছু করে টরে ও আমার হয়তো ২-৩ ঘন্টা পরে দেয়। ততক্ষণে ২টা-৩টা বাজে যদি আমরা দেয় আমি তো থাকবো না জেগে। সো এটা পরবর্তী দিন সকালবেলা হয়তো ডাউনলোড করে এরপর আপলোড করা হবে। সো এই প্রসেসটাতে কিছু টাইম লাগে। হ্যাঁ? সো আপনারা সকাল থেকে দুপুরের ভিতরে হয়তো ক্লাসগুলো পাবেন। হ্যাঁ? ক্লাসটা হচ্ছে সাথে, সাথে যাবে না। কিন্তু ইয়াগুলো আপনার ম্যাটেরিয়াল গুলো হচ্ছে চলে যাবে সাথে, সাথে। সরকারি বেসরকারি মিলে প্রতি বছর সরকারি ধরেন যে ৪,০০০, বেসরকারি ধরেন যে আরো ২-২,৫০০ বা আরো বেশি হইতে পারে। বেসরকারির ঠিক ঠিকানা নাই। বেসরকারি যদি আপনি ছোট পোস্ট সহ ধরেন তাইলে ৮-১০,০০০ ও হইতে পারে। সো ১০-১২,০০০ প্লাস তো হইতেছে আপনার বিভিন্ন ব্যাংকে ছোটখাটো সব মিলায় নিয়োগ হয়। ভোকাবুলারির জন্য কোন বইটা বেটার? ভোকাবুলারি আমরা যা দিব তা পড়বেন। এরপরে দিন দুনিয়ার ওয়ার্ড স্মার্ট কিনবো কিনা, এরপরে এটা কিনবো কিনা, ওইটা কিনবো কিনা কিচ্ছু কিনা দরকার নাই। যা ভোকাবুলারি দেই ওগুলা পড়ে যদি শেষ করতে পারেন, এরপরে আমারে মেসেজ দিবেন যে, "ভাইয়া আপনি যা দিছেন সব পড়া শেষ আমার।
এরপরে কি কিনবো? হ্যাঁ, তখন হচ্ছে আমি এই প্রশ্নের উত্তর দিব। ভোকাবুলারি আমরা 1200 ভোকাবুলারি আলাদা করে আনছি। এর বাইরে হইতেছে প্রিভিয়াস হইতেছে 500 না 550 হইতেছে সিনোনিম, 600-700 মানে 500 হচ্ছে হলো আপনার অ্যান্টোনিম, 350 হচ্ছে আপনাদের স্পেলিং, এরপরে হচ্ছে হলো আমাদের হচ্ছে 800 ইডিয়মস এন্ড ফ্রেজ, 750 হচ্ছে আমরা প্রিপোজিশন। এই রিলেটেড অনেক কিছু ধরেন যে আমরা গুছায় না আপনাদেরকে হচ্ছে দিব। আপনারা যদি এর বাইরে পড়ার সময় পান, আজ পর্যন্ত কেউ আমাদের ম্যাটেরিয়াল শেষ করতে পারে নাই। আপনারা যদি পান সময় বা আমার সব শেষ, এরপর আমার জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে ভোকাবুলারি বই সাজেস্ট করবো। ঠিক আছে? আমাদের ২ টা কোর্স না, আমাদের একটাই কোর্স চলতেছে। সিজন 9 এ ভর্তি বন্ধ। আমাদের বাংলায় দুর্বল, ব্যাকরণ বা সাহিত্যে দুটাতেই দুর্বল। কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত? আমাদের শুরু হবে বাংলা ক্লাস দিয়ে। বাংলা ক্লাসগুলো করবেন। হোপফুলি আপনার দুর্বলতা কেটে যাবে। প্রচুর পরিমাণে আমরা প্রশ্ন দিব আপনাদেরকে। প্রশ্নগুলো সলভ করবেন। হোপফুলি আপনাদের বাংলায় ওইরকম দুর্বলতা থাকবে না। আর বাংলা যদি যতই ভালো পারি, আমি অনেক ভালো বাংলা পারি। বাট ওই এক্সাম হলে দেখা যায় কি হচ্ছে আমার বাংলা কিছু কোয়েশ্চেন ছেড়ে দিয়ে আসতে হয়। কিছু কোয়েশ্চেন পারার জন্য দেয় না, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে? সাধারণ জ্ঞানও সেম। সাধারণ জ্ঞানের জন্য আমরা যথেষ্ট গুছিয়ে টুছিয়ে ম্যাটেরিয়াল চেষ্টা করবো দেওয়ার জন্য। তো সাধারণ জ্ঞানও ওই আমাদের ক্লাসগুলো করবেন। আমরা যেহেতু হইতেছে বিভিন্ন সার্ভিসে আছি বা অনেকে ব্যাংকে ছিলাম, বাংলাদেশ ব্যাংকে ছিলাম। So আমরা জিনিসগুলোর হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আছে। সো ওই জায়গা থেকে যখন পড়াবো, আশা করি আস্তে, আস্তে আপনারা ক্যাপেবল হবেন। সমস্যা হবে না। সো মেক্সিমাম হচ্ছে 0 থেকে শুরু করবেন এবং 0 থেকে হইতেছে আমাদের কোর্স শুরু হবে। কোনো সমস্যা নাই। প্রি এন্ড আচ্ছা, রাইটিং এর জন্য শেখর ভাই আছে মনে হয় বাংলার জন্য। শেখর শেখর ভাই ভাই যদি আছে। একটু বলেন। শেখর ভাই আচ্ছা, শুনতে পাচ্ছেন? শেখর ভাই আছে তো আমি ভুলেই গেছি। আচ্ছা, জি ভাই। আমাদের হইতেছে এই শেখর ভাই আছেন। শেখর ভাই হচ্ছে অডিট ক্যাডারে আছেন বর্তমানে। শেখর ভাই আগে ইনফরমেশনে ছিলেন। সো শেখর ভাইয়ের কিন্তু ব্যাংকিং এরও অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। সো শেখর ভাই আপনাদের সাথে থাকবেন। আর শেখর ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, ভাই এই যে অনেকে জিজ্ঞেস করতেছেন বাংলা এবং জিকের যে দুর্বলতা, এই দুইটা কিভাবে কাটায় উঠবে? আচ্ছা, ধন্যবাদ মাহিন ভাই। আহ, বাংলার ক্ষেত্রে তো আমাদের প্রিভিয়াস কোনো স্টুডেন্ট এখানে থাকলে কেউ রিপ্লাই দিলে ভালো হতো। আমাদের মনে হয় না এখানে কোনো কোর্সে ক্লাস করার পরে দ্বিতীয়বার আর হচ্ছে সমস্যার কথা। আমরা তো শুধু রিভিশনের উপরে থাকি বাংলা বিশেষত। তো সাহিত্য বা ব্যাকরণ কোনোবারটাই সমস্যা হওয়ার কথা না, যদি ক্লাসগুলো ফলো করেন তাহলেই চলবে। এরপরে আর একটু ক্লাস ম্যাটেরিয়ালটা রিভিশন দিলেই এনাফ মোটামুটি। আর ব্যাংকে তো বাংলা আসলে কম প্রশ্ন আসে, সাহিত্যে বিসিএস এর জন্য একটু বিস্তারিত পড়তে হয়, ওইভাবে আমরা পড়াবো। আর জিকের ক্ষেত্রে আসলে জিকের সিলেবাসটা তো ব্যাংকের ওরকম আসলে ফরম্যাট মেনটেন করে দাঁড় করানো হয় না। তারপর আমরা আমাদের মতন করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আন্তর্জাতিক বাংলাদেশ ওরকম মেনটেন করে পড়ানোর চেষ্টা করবো, যাতে আপনার মাথায় একটা স্ট্রাকচার দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। অনেকে জিজ্ঞাসা করতেছে ভাই চাকরি বাকরি বা মাস্টার্স করে প্রিপারেশনটা কিভাবে নেবো? তো শেখর ভাই যেহেতু দীর্ঘদিন চাকরি বাকরি করেই প্রিপারেশনটা নিয়েছেন, একটু যদি হচ্ছে সবার সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, চাকরি বলতে হচ্ছে আমি রূপালী ব্যাংক থাকাকালীন আর কি রিটার্ন দিছি। আহ, আহ, তো রিটার্ন গুলো আগে দেওয়া ছিল। রূপালী ব্যাংকে 1.5 বছরের মতন ছিলাম, পরে দুইটা ক্যাডার সার্ভিস আর কি দ্বিতীয়টা জয়েন করছি 1 মাস হলো। তো চাকরির ক্ষেত্রে আসলে মেন বিষয় হচ্ছে কি, আপনি যদি সরকারি চাকরি পান তার মানে অলরেডি আপনার প্রিপারেশন একটা বেজে দাঁড় করানো আছে। ম্যাক্সিমামই আমাদের ক্ষেত্রে আমরা যারা আছি এখানে সবাই ব্যাংকে চাকরি করছি, মেন্টররা যারা আছে। এরপরে দেখা গেছে যে আমাদের পরে আমরা বিসিএস এ আসছি আর কি। তো এটা প্যারালালি চলছে। তো এটার ক্ষেত্রে আপনার সময়টা একটু ভাগ করে নিতে হবে। এবং আপনি এখন চিন্তা করতেছেন যে মাস্টার্স এর সাথে প্যারালালি কি করব বা জবের সাথে কি করব। এইটা বিষয়টা এরকম না যে আপনি একটা জব করতেছেন এখন একটা প্রিপারেশন নিতেছেন। আমাদের এরকম হয়েছে যে ব্যাংকে চাকরি করতেছি, কোনো বিসিএস এর রিটার্ন চলে, কোনোটার ভাইভা চলে, পরেরটা আবার পিলি চলে। তো 3টা প্যারালালি চলতেছে 3 বিসিএস এর। আবার হয়তো মানে এটা হযবরল অবস্থা থাকে। তো এটার একটাই সলিউশন হচ্ছে প্ল্যানিং। আপনার মানে পার্সোনাল লাইফেও প্রফেশনাল লাইফেও খুব ভালো প্ল্যানার হইতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা যেটা করতাম, আমি যেটা করতাম, আমি এক্সেল শিট মেনটেন করতাম। আমার মনে আছে আমি যখন ব্যাংকের প্রিপারেশন শুরু করি, 18 আর 19 সাল ভিত্তিক টোটাল 10,000 পোস্ট ছিল। অফিসার ক্যাশ, অফিসার জেনারেল, সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার, এডি, প্রবাসী কল্যাণ ব্যাংকের 3টা আলাদা, সব মিলে প্রায় 10,000 পোস্ট ছিল। আমার চাকরি দরকার একটা, আমি এরকম মেনটেন করতাম কোন পরীক্ষার কি অবস্থায় আছে, আমার প্রিপারেশন কি অবস্থায় আছে। এর প্যারালালি আবার হচ্ছে বিসিএস এর কি অবস্থা। তো একটা পর্যায়ে যার পরে ব্যাংক হয়ে যাওয়ার পরে তো বিসিএস নিয়ে উঠে পড়ে লাগলে এরপরে এরকম। তো আপনাকে ওইভাবে একটু সাজাইতে হবে। আপনার হাতে যতটুকু সময় আছে আপনি চিন্তা করবেন যে আমি অফিসে বসে, যেরকম আমরা ব্যাংকে বসে, আমার মনে আছে ব্যাংকে বিজ্ঞান পড়তাম, সায়েন্স আর পড়তাম, বাকি টাইমে হচ্ছে মাঝে মাঝে একটু ম্যাথ করতাম।
আর বাংলাদেশ এইগুলো হচ্ছে যেগুলো খুব টানা পড়ার মতন, যে বৈশাখ টাইনা মুখস্থ করতে হবে, এগুলো দিনের বেলায় পড়ার চেষ্টা করবেন, ভোরবেলায় বা অফিস থেকে এসে এভাবে একটু ম্যানেজ করে পড়তে হবে। আর এরপর আমার মনে হয় যে আমরা ব্যাংকে চাকরি করে কামরুল ভাই থাকলে ভালো হতো। কামরুল ভাই আমাদের মধ্যে সবচেয়ে এই দিক থেকে এক্সপিরিয়েন্স মানুষ। প্রাইভেট ব্যাংকে থাকাকালীন উনি হচ্ছে নন স্যারের চাকরি করছে, অনেকগুলো ব্যাংকে চাকরি করছেন, ক্যাডার সার্ভিসে চাকরি আসছে। তো এটা অসম্ভব না, ঠিক আছে? এটা আপনারা একটু জাস্ট টাইমটা ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ, আর আপু যে জিজ্ঞেস করতে মাস্টার্স এর পাশাপাশি কিভাবে করবো, যেমন আমি মাস্টার্স এর পাশাপাশি প্রিপারেশন নিতে গিয়ে মাস্টার্স বন্ধ করে দিয়েছিলাম, এবং হচ্ছে আমি চাকরি প্রিপারেশন নিয়েছি, যেই কারণে মোটামুটি দ্রুত সময় চাকরি হয়ে গেছে। বাট আপনার যদি মনে হয় যে মাস্টার্সটা আমি আসলে ভালো করে করব, তাহলেও যে টাইমটা ম্যানেজ করে নেবেন, যে আমি এই টাইমটা মাস্টার্স এর জন্য, বাট দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা শুধুমাত্র চাকরি প্রিপারেশনের জন্য আমার রেখে, বাকিটা যদি আমি অ্যালট করতে পারি আমি সেটা হচ্ছে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, জব হোল্ডার প্রাইভেট ব্যাংকে জব করে সারাদিন রুটিনটা কেমন হওয়া উচিত? সারাদিন রুটিন শেখর ভাই যেটা বললো, সারাদিন রুটিন হচ্ছে সারাদিন চাকরি বাকরি করে আসবেন, বাসায় এসে একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠা হচ্ছে লাগে আপনার ওই যে খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে লাগে, মানে ভাত খাইতে খাইতে হচ্ছে ক্লাসটা করে ফেলবেন। এরপরে ক্লাসটা শেষ, মানে ভাত খাওয়া তো হয়তো আধা ঘন্টার ভিতর হয়ে যাবে। এরপর বাকি আধা ঘন্টা হচ্ছে একটু খাতা কলম নিয়ে হচ্ছে ক্লাসে কি পড়াচ্ছে না পাচ্ছে একটু চেষ্টা করবেন যে নোটপাতি করতে, এবং ক্লাসেই পড়াটা শেষ করে রাখতে। ক্লাসের শেষে যদি সম্ভব হয় আরো 1-1.5 ঘন্টা পরে এরপরে ঘুমায় যাবেন। হ্যাঁ, পরের দিন আসবেন, পরের দিন ক্লাস থাকবে না, সোমবার, বুধবার, হ্যাঁ এই দিনগুলো তো শনিবার, এগুলোতে আপনাদের ক্লাস থাকবে না। আপনারা আসবেন ওই সেম রুটিন, আইসা হচ্ছে যে একটু রেস্ট নিয়ে বা হচ্ছে একটা পাওয়ার ন্যাপ নিয়ে এরপরে আবার পড়তে বসবেন, 2-3 ঘন্টা পড়বেন। হ্যাঁ, পরে এতটুকু করতে পারলে পরের দিন হচ্ছে এক্সাম দেবেন। এতটুকু যদি মেনটেন করতে পারেন, হোপফুলি আহামরি সমস্যা হবে না। আমরাও জব করে আসলে হয়েছে, বেসরকারি চাকরিতে আছি, শুরুতে শুরু করতে চাই, টিউশন তেমন নাই, সমস্যা নাই, আমরা তো আছি। আচ্ছা, সমন্বিত ব্যাংকের 3টা রিটেন দিছি, প্রত্যেকটাতে ম্যাথ পারিনি, বাসাবাসি করলে 70% ম্যাথ পারি, পরে হলে ম্যাথ করতে পারি না। যেটা করতে হবে আপনারা, এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি একটু পরে দেখাবো, যে ম্যাথ ম্যাথ জিনিসটা বা কি কি প্র্যাকটিক্যালি কি কি সমস্যা হয়, এবং এখন থেকে কিভাবে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো নিয়ে আপনারা এখন থেকে ডিল করতে পারেন, এই জিনিসগুলো আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, মানে আমার এই স্লাইডের ভিতরে আছে। ইংলিশ লিটারেচার কি পড়াবেন? ইংলিশ লিটারেচার আমার একটা ক্লাস লাগবে, যেহেতু ইংলিশ লিটারেচার থেকে অল্প কিছু কোশ্চেন আসে, একটা ক্লাস আমি নিব ইংলিশ লিটারেচার। ম্যাথের ক্ষেত্রে হইতেছে ক্লাস করবেন, ম্যাথের ক্ষেত্রে মোটামুটি আমরা যে শীট দিব, ইনশাল্লাহ ভালো একটা পরিমাণ কভার হয়ে যাবে। আমাদের কিছু ক্লাস হবে, আমাদের শীট থাকবে, সবকিছুই হবে। এই রেকর্ডেড ক্লাসগুলো ওই যে যেটা দেখলাম সংশ্লিষ্ট সাবজেক্ট, ঠিক আছে, সংশ্লিষ্ট সাবজেক্ট, বাংলা ক্লাস হলো বাংলা ফোল্ডারে যাবে, ইংরেজি ক্লাস হলো ইংরেজি ফোল্ডারে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন কভার করে ফেলছি। আচ্ছা, কভার করার পরে এইখানে হচ্ছে আমরা একটু খেয়াল করি, আমাদের প্রিলিমিনারির হতেছে এই হচ্ছে সিলেবাস 100 মার্কের, এই জিনিস আপনারা জানেন, প্রিলিমিনারি সিলেবাস। তো প্রিলিমিনারিতে হইতেছে একটা ভালো পরিমাণ মার্ক আপনাদের ক্যারি করতে হবে, এটা সবাই আমরা জানি। এবং যদি আমরা মার্ক ক্যারি করতে পারি, প্রিলি রিটেন ভাবে পাস করতে পারি, এরকম একটা ছবি ইনশাল্লাহ আমরা একদিন তুলবো। ঠিক আছে? আচ্ছা, বাংলা সিলেবাস এই জিনিসগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। ঠিক আছে, সো হোপফুলি বাংলা সিলেবাস আপনারা মোটামুটি বুঝেছেন। আমি একটু ছোট করে বলে দিই, আমার একটু প্রয়োগমূলক, মানে একটু যে শেখর ভাই যদি বলতেন যে বাংলা সিলেবাসটা মানে আমরা কি পদ্ধতিতে শেষ করতে পারি, বা আপনি হচ্ছে কিভাবে পড়াবেন? আচ্ছা, বাংলা সিলেবাসের সাহিত্যর যে অংশটা এটা শুরু করি। সাহিত্যের হচ্ছে মধ্যযুগ, প্রাচীন যুগের এই অংশটা মোটামুটি আমাদের একটা ক্লাস হলেই হয়। মধ্যযুগের যে বিষয়টা, এখানে একটু অনেকগুলা ডিফারেন্ট টপিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য। তো আমরা চেষ্টা করব সব, মানে আমি যেটা চেষ্টা করি যতগুলো টপিক আছে এগুলো একসাথে আপনারা আগে মাথায় বুঝাই দেওয়ার, দেন কোন টপিকের ভিতরে কি পড়তে হবে সেভাবে যাওয়ার। আধুনিক যুগের ক্ষেত্রেও সেম, আধুনিক যুগের বাংলা সাহিত্যটা ব্রডলি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাংলা সাহিত্য আর বাংলাদেশের সাহিত্য, মানে যখন আমাদের বাংলাদেশ ভূখণ্ড নিয়ে সাহিত্যকর্ম শুরু হয়েছে। তো 1812 থেকে একদম 1900 পর্যন্ত এই প্রথম যে 100 বছর, এইখানে আমরা জন্মের সিকোয়েন্স অনুসারে পড়তে পড়তে যাই। আর এর পরের যে অংশটা, এটা উপন্যাস আলাদা, কাব্য, যারা কাব্যগ্রন্থ লিখছে তারা আলাদা, যারা প্রাবন্ধিক তারা আলাদা, এইভাবে যাই যাতে একটু মনে রাখতে সুবিধা হয়। এটা করলে হয় কি যে অল্প পড়ার ভিতরে মোটামুটি অনেক রাইটার সম্পর্কে পড়া সম্ভব হয়। এটা হচ্ছে সাহিত্যের অংশটা। আর ব্যাকরণ যে অংশটা আছে, ব্যাকরণ আসলে আহ এটা আমাদের শীটটা আমি ফলো করতে বলবো। যদিও বাজাজের যে বইগুলো আছে চমৎকার বই আছে, অগ্রদূত খুব চমৎকার বই, তারপরে মহসিনা নাজিলার একটা বই আছে, ওটা অবশ্য ডিটেল, ওনার প্রশ্নবাদ বইটা খুব চমৎকার।
ওটা দেখতে পারেন, বা যদি MP3 পড়েন, সব বই মানে কাছাকাছি, খুব বেশি ডিফারেন্স নাই। তো বাংলা ব্যাকরণ যেটা, সেটা হচ্ছে পরীক্ষার্থীরা হচ্ছে পুরোনো বই নতুন বই দুইটাই মাঝে মাঝে দুই জায়গা থেকে প্রশ্ন করেন। যেরকম নতুন বইতে দেখবেন আপনি অব্যয় পদ নাই, যোজক আছে, পুরাতন বইতে যোজক নাই, অব্যয় পদ আছে, দুইটা থেকেই প্রশ্ন হয়, ফ্রিকোয়েন্টলি হয়। সংখ্যাবাচক শব্দতে চেঞ্জ হয়েছে, দুইটা থেকেই হয়। নিরুক্ত শব্দ দিত, দুইটা থেকেই হয়। তো এরকম যেগুলো দুই জায়গা থেকে হয় আমরা সেটা উল্লেখ করে দিব, এটা পুরান বই, এটা নতুন বই। এই আশা করি হচ্ছে মানে আনকমন বা একদম আননোন হওয়ার সুযোগ নেই বাংলার ক্ষেত্রে। থ্যাংক ইউ ভাই। আর এই যে আপনাদের হচ্ছে মেইনলি এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের শিট নির্ভর হবে এবং হচ্ছে মুখস্থ নির্ভর হবে, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। এগুলো একটু রেগুলার করতে হবে, এগুলা ওই একদিন সমার্থক শব্দ পরের দিন শব্দার্থের ক্লাস, এগুলো কোনো মানে নাই। ঠিক আছে, এগুলো প্রতিদিন অল্প অল্প পড়বো, বিগত বছরের সব কোশ্চেন সলভ করবো, ভালো পরিমাণ কমন পাবেন। ইংরেজির সিলেবাসটাও মোটামুটি হচ্ছে দুই টাইপের আমরা ক্লাস নিব। একটা হচ্ছে আমাদের যেহেতু ইংরেজির কোশ্চেন গুলো আপনাদের মেইনলি আসে একটু প্রয়োগ রিলেটেড, উল্টাপাল্টা কোশ্চেন হচ্ছে একটু কম আসে, বা একদম একদম বেসিক গ্রামারের ডিপে ওইরকম যায় না, এটা কেন হইলো, এটা কেন হইলো, বা এটা কোন পার্ট অফ স্পিচ, এরকম টাইপের কোশ্চেন তুলনামূলক কম হয়। ম্যাক্সিমাম কোশ্চেনই হয় ধরেন যে হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন, হ্যাঁ এই টাইপের জিনিসগুলো। তো ওই সেন্টেন্স ট্রান্সফরমেশনের ভিতরে ভয়েস, সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ড, এরপরে ইম্পেরেটিভ, হ্যাঁ নেগেটিভ, এই টাইপের যত কিছু আছে, ভয়েস নারেশন ডিগ্রি, এগুলো হচ্ছে করা একটু শিখবো আমরা। এখান থেকে দুইটা বা তিনটা কোশ্চেন আসতে পারে। এর বাইরে আমাদের আসে সাধারণত সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশনের ভিতরে আমাদের মেইনলি সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হয়, ক্লজ বুঝতে হয়। ক্লজ এমন না যে এটা হচ্ছে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আসলো, কোনটা প্রিন্সিপাল ক্লজ আসলো, কোনটা নাউন, কোনটা প্রোনাউন ক্লজ, কোনটা কোনটা হচ্ছে আমরা ভার্ব ক্লজ, মানে এই টাইপের উল্লাপাল্লা জিনিস আসে না। কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এরকম কোশ্চেন গুলো হচ্ছে সাধারণত আসে না। আসে হচ্ছে আপনার হচ্ছে বেসিক সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, এবং এই নিচের কোন সেন্টেন্সটা ভুল, এরকম কোশ্চেন বেশি আসবে। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে এক্স্যাক্টলি এই শূন্য স্থানে কি বসানো যায়, হ্যাঁ এখানে কি টেন্স বসবে, এখানে কন্ডিশনালের হচ্ছে নিয়মটা কি, থার্ড কন্ডিশনাল হলে কেমন, সেকেন্ড কন্ডিশনাল হলে হচ্ছে আমার ভার্ব ফর্মটা কিভাবে চেঞ্জ হয়, এরকম কোশ্চেন আসবে আপনাদের। তো এগুলোর জন্য আমরা কিছু রুল পড়াবো আপনাদেরকে, এই রুল গুলো করবো রেগুলার হইতেছে, এগুলোর উপরে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো হোপফুলি ওই প্র্যাকটিস করলে আর রুল গুলো পড়লে মোটামুটি হচ্ছে আপনাদের এই জায়গায় প্রয়োগের বিষয়টা হচ্ছে কভার হয়ে যাবে। এর বাইরে ভোকাবুলারির উপরে আমাদের মোটামুটি 40+ ক্লাসেস হবে, এবং এইখানে হইতেছে আমরা এই জিনিসগুলো কভার করব। এবং এগুলোর সাথে সাথে আপনারা শীট পেয়ে যাবেন, শীট গুলো করবেন, প্রচুর পরিমাণে বিগত বছরের কোশ্চেন দিব, দুমায়া খালি বিগত বছরের কোশ্চেন সলভ করবেন, এবং শীটে যা আছে ওগুলো পড়ে যাবেন। এখান থেকে মোটামুটি ভালো ভোকাবুলারি আপনারা এখানে কমন পড়ে যাবেন। আর উল্টা পাল্টা যদি ভোকাবুলারি দেয়, এটা যদি ভোকাবুলারি কোনো একটা হায়ার স্টাডিজ ছেলে জিআরই করছে, হ্যাঁ বা ধরেন যে হচ্ছে কেউ আইএস দিচ্ছে, সে হয়তো ওই কোশ্চেন হয়তো পারতে পারে, তো সে আপনার বাংলা বা জিকে পারবে না, সে বাংলা বা জিকে আপনার থেকে পিছিয়ে যাবে। ঠিক আছে, তো ভোকাবুলারি নিয়ে আহামরি হচ্ছে টেনশন করার দরকার নাই। জাস্ট ভোকাবুলারি রেগুলার আমাদের পড়তে হবে, এবং ভোকাবুলারি পড়াটা কিন্তু হচ্ছে আমরা টেবিলে বসে পড়বো না, ভোকাবুলারি পড়বো হইতেছে রাস্তাঘাটে চলতেছি, হ্যাঁ ওয়াশরুমে গেছি, বাসে উঠছি, বা হচ্ছে অফিসে কাজ করতেছি, বা টিউশনি করাতেছি, স্টুডেন্টরা বলছে এটা ল্যাক, ওই সময়গুলো হচ্ছে আমরা এই অলস সময়গুলো বা যেটা হচ্ছে আনপ্রোডাক্টিভ যে সময়গুলো আছে, সেগুলো আমরা ভোকাবুলারির পিছনে দিব। ঠিক আছে, তো ওইভাবে যদি আমরা দিতে পারি মোটামুটি দেখবেন যে হচ্ছে চলতে ফিরতে ভোকাবুলারি একটা ভালো বেসিক হয়ে গেছে, এবং এই জিনিসটা আপনাদের রিটেনে ভালো পরিমাণে হচ্ছে সাপোর্ট দিবে। ঠিক আছে, ম্যাথস এর সিলেবাসে আমরা মোটামুটি 40-42টা হচ্ছে লাগে আমাদের যে টপিক আছে, হিউজ পরিমাণ টপিক, এগুলোর উপরে হচ্ছে আমরা আপনাদেরকে প্রথমে হচ্ছে কনসেপ্ট বুঝাবো। কনসেপ্ট বোঝানোর পরে হইতেছে আপনাদেরকে আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন ব্যাংক দিয়ে দিব, এই চ্যাপ্টারের আর্টস ফ্যাকাল্টির কোশ্চেন ব্যাংক, এই চ্যাপ্টারের এফবিএস এর কোশ্চেন ব্যাংক, এই চ্যাপ্টার হচ্ছে আইবিআর কোশ্চেন ব্যাংক, এরকম করে আপনাদেরকে ভাগ করে কোশ্চেন ব্যাংক দিয়ে দিব। ঠিক আছে, তো ওইখান থেকে চাইলে আপনারা কিছু ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। এর বাইরে রিটেনেরটাও আমরা একসাথে হচ্ছে কভার করার চেষ্টা করবো, যে আমার আর্টস ফ্যাকাল্টির বিগত বছরের এই চ্যাপ্টার রিটেনের ম্যাথ গুলো এগুলো, বিআইবিএম এর বিগত রিটেনের ম্যাথ গুলো এগুলো, সেগুলো থেকে হচ্ছে আমাদের কিছু সলভ করে দেবো, কিছু আপনাদের প্র্যাকটিসের জন্য থাকবে। ঠিক আছে, এইভাবে করে আমরা ম্যাথ আশা করি মোটামুটি একটা কভার দিতে পারবো। আচ্ছা, এরপরে এই ভাই আমাদের জিকের পার্টটা কিভাবে আমরা করতে পারি সেগুলো যদি একটু বলতেন, বা রাফি ভাই যদি একটু বলতেন। আচ্ছা, জিকের শেখর ভাই, পার্ট বলি। রাফি ভাই প্লিজ। জিকের পার্টটা নিয়ে বলি। জিকেতে হচ্ছে হলো গতানুগতিক 20টা কোশ্চেন আসে। তো এই কোশ্চেনের মধ্যে ফ্যাকাল্টি বেসড কিছু পার্থক্য পাওয়া যায়। ঠিক আছে, যেমন হচ্ছে হলো আপনার আর্টস ফ্যাকাল্টি যদি নেয় সেক্ষেত্রে জিকেটা একটু ভার্সেটাইল হয়,
এফবিএস যদি নেয় দেখা যায় যে গতানুগতিক কিছু টপিক আছে, সেই টপিক অনুসারে হচ্ছে হলো কোশ্চেনগুলি আসে, এবং অবভিয়াসলি কোশ্চেনগুলি কিন্তু ইংলিশে আসবে। ঠিক আছে, প্রিলির কোশ্চেন ইংলিশে আসে। আর গত বছর যেই বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষাটা হলো, ওখানে খুব সম্ভবত বাংলায় কোশ্চেন আসছিল লিখিত পরীক্ষায়। তো আপনাকে বাংলা ইংলিশ উভয় দিকেই মানে একটা টার্ম, এটার বাংলা কি ইংলিশ কি দুইটাই আপনাকে জানতে হবে। তো আমাদের শীটগুলি আমরা যেভাবে করতেছি, মোটামুটি আপনাদের এই টার্মগুলি যেই জানার কথা, যে যে টার্মগুলি প্রয়োজনীয়তা আছে, সেই টার্মগুলি আমরা হচ্ছে হলো মোটামুটি ওখানে দিব। তার সাথে বেসিক ডেভেলপমেন্ট দরকার একটা জিকের। আপনার সাধারণ জ্ঞান তো মানুষের কি আছে, ছোটবেলা থেকেই পড়ছে। তো ওই সাধারণ জ্ঞানটা আসলে যেমন আমি হচ্ছে হলো বাংলাদেশ বিষয়গুলি প্রথম দিকে পড়ছি, তো এখানে ইতিহাসের যেই পার্টটা আছে সেখান থেকে কিভাবে ডেভেলপ হয়ে বর্তমান বাংলাদেশ আসছে এটা জানার যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনি এখানে কোন কোন আপনার হচ্ছে হলো সাম্রাজ্য আসছে, কিভাবে আসছে, ওই সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি কি। তো এই যে যেই বিভাজন হচ্ছে এই জিনিসগুলি কিন্তু আপনাকে আস্তে আস্তে জানতে হবে। এর একই সাথে আপনাকে খেলাধুলা আছে, তারপর হচ্ছে হলো ওয়ার্ল্ড পলিটিক্স আছে, ইকোনমিক্স আছে, এই পার্টগুলিতেও আপনাকে কি করতে হবে, ধারণা রাখতে হবে। ওর জন্য আমাদের হচ্ছে হলো আমরা জিকেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ভাগ করি, যেখানে অর্থনীতি আছে, তারপর হচ্ছে হলো বাংলাদেশ আছে, আন্তর্জাতিক সংস্থা আছে, বাংলাদেশ সংস্থা আছে, খেলাধুলা আছে, বিজ্ঞান প্রযুক্তি আছে, এবং এর সাথে কিছু কিছু আইসিটি পার্টও আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো সাম্প্রতিক যে আলোচিত টপিক, পরীক্ষার আগে আমরা একটা সেকশন আপনাদের করব যে সাম্প্রতিক, অর্থাৎ বিগত 2-3 মাসে যেই টপিকগুলি বহুল আলোচিত, সেখান থেকে দেখা যায় যে মোটামুটি প্রশ্ন আসে। তো ওই টপিকগুলির বেসিসে আমরা কিছু আপনাদেরকে রিসেন্ট শিট দিব, এবং ওর ভিত্তিতে দেখবেন যে মোটামুটি একটা ভালো পোর্শন কমন থাকবে। তারপরে ইনস্টিটিউশন সম্পর্কে আপনার জানার প্রয়োজন থাকে। বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ফ্যাকাল্টি যখন কোশ্চেন করে বিভিন্ন ইনস্টিটিউশনের আপনার হচ্ছে হলো কোশ্চেন গুলি দেয়। তো বেসিক্যালি হচ্ছে ইনস্টিটিউশনটা সাম্প্রতিক সময়ে আলোচিত কিনা, যেমন হচ্ছে হলো সুইফট আলোচনায় ছিল যখন সুইফট নিয়ে কোশ্চেন আসছে। তো এই ধরনের যেই প্রতিষ্ঠানগুলি থাকে, আলোচনায় যেটা থাকে, সেই জিনিসগুলি আপনাদেরকে কমন নলেজ রাখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে হলো আপনার টেকনিক্যাল কিছু টার্ম থাকে, বিজ্ঞানের কিছু টার্ম থাকে, সেই টার্মগুলি আপনাকে জানতে হবে। এইটা হচ্ছে হলো বিশেষ করে বিআইবিএম যখন আগে কোশ্চেন করতো, তারা এই টাইপের কোশ্চেন আপনার দিত। তো এই জিনিসগুলিও আমরা আমাদের শিটে রাখবো, হতাশ হওয়ার কিছু নাই। হোপফুলি আপনারা আস্তে আস্তে শুরু করবেন, আমাদের একদম জিরো থেকে অ্যাপেক্সে নিয়ে যাব। এই ছিল মোটামুটি জিকের পার্ট। আর যখন আমরা জিকে অ্যানালাইসিস করব এর থেকে ডিটেলস বলবো। তো আমরা নেক্সট পার্টটা একটু যেতে পারি। নেক্সট পার্টে খুব সম্ভবত আইসিটি আছে। হ্যাঁ, তো রাফি ভাই যেটা বললো আমি একটু সামারাইজ করে দিই। আপনাদের কিছু সার্টেইন টাইপের কোশ্চেন আসে, যেমন এই খেলাধুলা একটা টাইপ। তো খেলাধুলা সাধারণত রিসেন্ট টাইপের যেই টুর্নামেন্ট গুলা হইছে এই টাইপের একটা কোশ্চেন আসতে পারে, অথবা আসতে পারে বিভিন্ন খেলার যেই ধরেন যে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, বা বিভিন্ন খেলার যেমন হচ্ছে ক্রিকেট মাঠের ইয়া কত হয়, পিচের দৈর্ঘ্য কত হয়, স্টাম্পের দৈর্ঘ্য কত হয়, বলের ওয়েট কত হয়, এই টাইপের যে কোশ্চেন্স গুলো এগুলো ধরেন যে হচ্ছে আমাদের পড়তে হবে। কিছু স্ট্যাটিক, কিছু আছে হয়তো রিসেন্ট টাইপের জিকে। এরপরে ধরেন যে হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, হ্যাঁ নিম্নতম বিন্দু, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে না, ভার্সিটির যে বইগুলো আমরা পড়তাম সেইগুলো হচ্ছে আমাদের কভার করতে হবে। যেমন এই যে এখানে আসছে কি লার্জেস্ট ভলক্যানো কোনটা, তো এরকম হচ্ছে লার্জেস্ট, হাইয়েস্ট, হ্যাঁ এই টাইপের হচ্ছে একটা কোশ্চেন বা দুইটা কোশ্চেন আপনারা পাবেনই। যত বিশেষ মানে যত ব্যাংকের পরীক্ষা দেন এরকম হচ্ছে লার্জেস্ট, হাইয়েস্ট টাইপের একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এরপরে ধরেন যে হচ্ছে আমাদের একদম কমন সেন্স, যে হচ্ছে আমার সামনে এবং পিছন থেকে পড়লে একই রকম হয়, এটা হচ্ছে প্যালিন্ড্রোম। সো এই টাইপের কোশ্চেন গুলো পারতে হবে কিভাবে। অনেক সময় আপনার কোশ্চেন গুলো সম্পর্কে আইডিয়া থাকে না, যেটা বললাম আমার ব্যাংকের পরীক্ষাতে যত সম্ভব বেশি দাগাইতে হবে। সো এখানে আমার ইয়া করে করে আমার ডিডাক্ট করে করে আসতে হবে। সো এটা প্যালিন্ড্রোম, এইটা হচ্ছে একদমই কমন সেন্স থেকে পারতে হবে। এইটা আপনি বাজারের কোনো বই বা কোনো জায়গাতে এটা পাবেন না। আপনার যদি ফেসবুক টেসবুকে প্রচুর পরিমাণে প্যালিন্ড্রোম এই ওয়ার্ডটা হচ্ছে পাওয়া যায়, প্যালিন্ড্রোম কবিতা লেখে, এগুলো নিয়ে অনেক কিছু বই মেলায় যারা যান, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের চলতে ফিরতে এই টাইপের নলেজ হচ্ছে আপনাদের লাগে। এগুলো কোনো বই হয়তো আপনাদের এরকম ভাবে কভার করতে পারবে না। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়াবো, যত টাইপের ফ্যাকাল্টি আছে সব ফ্যাকাল্টির সব বিগত বছরের জিকে আপনাদেরকে প্রোভাইড করা হবে। সেই জিকে গুলো যদি আপনারা পড়ে যান, ম্যাক্সিমাম টাইমে জিকে এই টাইপের কোশ্চেন গুলো জিকে রিপিট হয়ে থাকে। যেমন আমাদের সময় বিআইবিএম পরীক্ষা নিয়েছিল, বিআইবিএম এর 50টা
কোশ্চেন পুরাটা পড়ে গেছিলাম, ওইখান থেকে ভালো পরিমাণ জিকে, আমি কিন্তু 19টা জিকে পারছিলাম, 20টার ভিতরে 19টা জিকে পারছিলাম। কারণ কি, 5-7টা হইতেছে কোশ্চেন যেগুলো কেউ পারে নাই, আমি একদম বিআইবিএম এর হইতেছে 1995 থেকে শুরু করে আপনার যতগুলা হইতেছে হচ্ছে এক্সাম নিছে সবগুলা, আমি শিওর না 1995 না কত, ওই 50টা না 52টা হচ্ছে কোশ্চেন একটা লিস্ট ছিল আমার কাছে, ওখান থেকে জিকে পড়ে গেছি ভাই, ওখান থেকে আমার ভালো পরিমাণে উল্টাপাল্টা কোশ্চেন আমার কমন পড়ে গেছে। ঠিক আছে, তারপর রেয়ারেস্ট স্পাইস, এটা হচ্ছে স্যাফরন, মানে এই টাইপের জিনিসগুলো ধরেন যে হচ্ছে আপনাদের কিছু আছে কমন সেন্স, কিছু আছে হচ্ছে আমাদের শীট থেকে কমন পড়বে, কিছু আছে হচ্ছে লাগে আপনাদের হচ্ছে ডিডাক্ট করে করে হচ্ছে আমাদের উত্তর করতে হবে। ঠিক আছে, এবং এগুলা ওই যে যেটা বললো ভাই, ইনস্টিটিউশন পড়াইতে হবে, বাংলাদেশের ইকোনমি পড়াইতে হবে, ইন্টারন্যাশনাল ইকোনমি পড়াইতে হবে, বিভিন্ন টার্মিনোলজি পড়াইতে হবে, যেমন মনে করেন যে এইচডিআর মানে কি, বা এইচডিআর এটা কোন ইনস্টিটিউশন হচ্ছে লাগে আপনার এটার সাথে জড়িত। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন গুলো। এরপরে ধরেন যে আইসিটি, আইসিটি তে আমাদের 10 অথবা 12টা কোশ্চেন থাকতে পারে। সো ভাই আইসিটি, ব্যাংকের আইসিটি তুলনামূলক বিসিএস এর আইসিটি তুলনায় একটু কঠিন হবে, বাট এটার ভিতরে লজিক্যাল সিকোয়েন্স আপনারা পাবেন, অর্থাৎ আপনি সিস্টেমে পড়লে সাধারণত আইসিটি ভালো পরিমাণে কমন পাওয়া যায়। ঠিক আছে ভাই, যদি আইসিটি নিয়ে একটু বলতেন রাফি ভাই। আচ্ছা, আইসিটির বিষয় হচ্ছে হলো আমরা মোটামুটি এমন ভাবে আপনাদের প্রিপারেশন নেওয়া, আপনি বাংলাদেশের যে কোনো পরীক্ষা দিবেন সেখান থেকে অন্তত 80% কমন পাবেন। এই ব্যাচে যারা কোর্স ক্লাস করবেন, শীটগুলি রেনোভেট করা হয়েছে নতুন প্যাটার্নের সাথে, আপনার হচ্ছে হলো আমরা যুগের সাথে তাল মিলিয়ে সেইভাবেই আপডেট করছি, এবং হোপফুলি এখান থেকে মোটামুটি 80% অ্যাটলিস্ট কমন থাকবে। তো বেসিক্যালি আইসিটির একদম আপনি কিছুই জানেন না, এটা শুরু করেই আমরা ক্লাস শুরু করব, এবং একদম লাস্ট ক্লাসে আপনি আপনার নিজের যেই পার্থক্যটা প্রথম ক্লাসের সাথে লাস্ট ক্লাসের যেই পার্থক্যটা, এই পার্থক্যটা খুব সুন্দর করে বুঝতে পারবেন যে ভাইয়া আমি প্রথমে কি বুঝতাম, এখন আমি কি বুঝতেছি। প্লাস সাথে আমরা কিছু ফ্যাকাল্টি বেসড কোশ্চেন যেগুলি আছে এগুলি দিব, এবং বর্তমানে এফবিএস যেই টাইপ কোশ্চেন করে অথবা আর্টস যেই টাইপ কোশ্চেন করে, এটা অনেকটা হচ্ছে আগে ওরা ওয়েবসাইট বেসড কপি পেস্ট কিছু কোশ্চেন করতো। সো এইগুলি টেন্ডেন্সি কিছু দেখা যাচ্ছে, সো এই জিনিসেরও কিছু আমরা কোশ্চেন ব্যাংক দিব, ওখান থেকেও দেখা যাবে যে ডিরেক্ট কিছু কোশ্চেন কমন পড়বে, সাথে আমাদের যে বেসিক থাকবে সেই বেসিক দিয়েও মোটামুটি আপনারা কভার করতে পারবেন। তো আইসিটির যে টপিকগুলি থাকে সেটা হচ্ছে হলো পেরিফেরালস, তারপর হচ্ছে হলো আপনার যেই বেসিক ইনপুট আউটপুট বা বেসিক যে অপারেশন সেই সংক্রান্ত কিছু কোশ্চেন থাকে, বাইনারি টু ডেসিমেল, হেক্সাডেসিমেল কনভার্সন টাইপ কিছু কোশ্চেন থাকে, তারপর হচ্ছে হলো তথ্য প্রযুক্তির যেই সাম্প্রতিক ইনোভেশন গুলি, যেমন হচ্ছে হলো চ্যাট জিপিটি বা এই এআই এর যেই জিনিসগুলি, এই জিনিসগুলি থেকেও কোশ্চেন থাকে, এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফার্স্ট যেই জিনিসগুলি ছিল, যেমন হচ্ছে হলো ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট কোনটা বা ফার্স্ট স্যাটেলাইট কোনটা, এই টাইপের যে জিনিসপাতিগুলি ছিল এগুলি কিন্তু হচ্ছে হলো আপনার আসছে। তারপর হচ্ছে হলো আপনি যেহেতু ব্যাংকে চাকরি করবেন, আপনাকে কোর ব্যাংকিং সিস্টেম সম্পর্কে জানতে হবে, এবং অফিস বেসিক যে সফটওয়্যার গুলি সেগুলি সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে। সেই সাথে নেটওয়ার্ক এর সাথে সম্পর্কিত যে যন্ত্রপাতিগুলি যেমন ওয়াইফাই, ব্লুটুথ, এই জিনিসগুলো জানতে হবে, এগুলি বেসিক। এই বেসিক জিনিসগুলি না জানলে আপনি কিন্তু ব্যাংকে আসলে সার্ভাইভ করাটা আপনার জন্য একটু কষ্টকর হয়ে যাবে, বা আপনি ব্যাংকে গেলেই এই জিনিসটা আপনাকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অফিসে কি কি আছে, ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এইখান থেকে দেখবেন যে অ্যাভেলেবেল কোশ্চেন আসতেছে। তারপর হচ্ছে যেহেতু এখন এআই এর দিকে আমাদের যুগটা ধাবিত হচ্ছে, তো এখানে আমাদের বিগ ডেটা নিয়ে কাজ করতে হয়। তারপর হচ্ছে আইওটি, আপনার ইন্টারনেট অফ থিংস যে যন্ত্রপাতিগুলি আছে এই জিনিসগুলি নিয়ে কাজ করতে হয়। সো এইগুলি কিছু ইমপ্লিমেন্টেড বিষয়, এই জিনিসগুলি আপনাকে জানতে হবে, এই জন্যই দেখবেন যে ঘুরে ফিরে এই জিনিসগুলি আপনাকে দিচ্ছে প্রশ্নে। তারপর হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা বিভিন্ন লেয়ার গুলি থাকে যে এই জিনিসগুলি আসলে কিভাবে কাজ করে, সেই জিনিসগুলি সম্পর্কে আপনার একটু বেসিক ধারণা রাখতে হয়। তো হোপফুলি হচ্ছে আমরা যখন প্রথম থেকে শুরু করব, গ্রাজুয়ালি একটার পর একটা ক্লাস করব, দেখবেন যে প্রতিটা ক্লাসের লিঙ্ক পাচ্ছেন এবং আপনি আসলে ক্লাসগুলো করে হোপফুলি মজা পাবেন। ঠিক আছে, তো শেষে একটাই কথা বলবো যে মোটামুটি যদি এই আইসিটির ক্লাসগুলি করেন, আপনার বাংলাদেশের যে কোনো জব বিসিএস এর কিছু টপিক কভার করবে না, এ বাদে বাংলাদেশের যে কোনো জব থেকে ইনশাল্লাহ 80% আপনি কমন পাবেন। ধন্যবাদ রাফি ভাই। আর একটু আমি বলি যে দেখেন কোশ্চেনটা খুবই বিসি টাইপের হয়, 2 পেজের রিপিট ওপিটে 100টা কোশ্চেন থাকে, খুবই ছোট ফন্টের, 6 বা 7 ফন্টের কোশ্চেন হয়, এবং আপনার দেখেন জায়গা কিন্তু নাই, এই কোশ্চেনের ভিতরেই আপনার এই ম্যাথ গুলো করতে হবে। সো আজকে থেকে যারা ম্যাথ করবেন তারা কি করবেন, ছোট্ট একটা বক্স এঁকে, হ্যাঁ,
এরকম ছোট্ট একটা বক্স খাতায় এঁকে এই ছোট্ট ছোট্ট বক্সের ভিতরে হচ্ছে আমরা 2 লাইনে 3 লাইনে ম্যাথ করার ট্রাই করব। এবং এই জিনিসগুলো নিয়ে ম্যাথের যখন হচ্ছে ক্লাস হবে বা ম্যাথ নিয়ে যখন ডিরেকশন দিব, তখন কিন্তু এই যে ছোট্ট ছোট্ট বক্সে কিভাবে ক্লাস মানে ম্যাথ করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে একটু হচ্ছে আইডিয়া দিব। এবং আপনাদের ম্যাক্সিমামই আছেন ওই যে একজন ম্যাথ 70% ম্যাথ বাসায় বসে পারে, এক্সাম হলে মিলাইতে পারে না। কারণ কি, এই নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময় এই দুইটা কনস্ট্রেন্ট যখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই হইতেছে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু এখন থেকে হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। আপনি বিদ্যার জাহাজ হয়ে যান, বুয়েটে পড়েন, কোনো লাভ নাই। হ্যাঁ, আমার যদি সিস্টেম আমি যদি না জানি, ম্যাথ করার টেকনিক গুলো যদি না জানি, ঠিক আছে, বা টিউশনি করাই ভাই আমি ম্যাথ এমনিই পারি, ম্যাথ পারলে হয় না, এক্সাম হলে করে দিয়ে আসা লাগে। ঠিক আছে, আচ্ছা। সো মোটামুটি এই হচ্ছে প্রিলি রিলেটেড, আশা করি একটা ভালো আইডিয়া দিতে পারছি। আর যদি বলেন যে ভাই একটু রিটেন নিয়ে আইডিয়া দেন, তো রিটেনের ক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে 2025 এবং 26 সালের প্যাটার্নটা একটু আপনাদেরকে দেখাবো। সো আসেন, শুরুতে হচ্ছে 2025-26 দিয়েই শুরু করি। 26 সালের প্যাটার্নটা কিরকম ছিল? 26 সালের প্যাটার্নটা যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে যেমন আজকে একটা পরীক্ষা হয়েছে, আপনারা অনেকে হয়তো জানেন, অফিসার ক্যাশের পরীক্ষা আজকে হয়েছে। ঠিক আছে, তো ওইখানে দেখেন আমাদের এসে আসছে কি বা ফোকাস আসছে কি, মার্জার এন্ড লিকুইডেশন অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ইন বাংলাদেশ। ঠিক আছে, সো আমাদের একটা আলাদা ক্লাস আছে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জেস এবং ব্যাংকিং খাতের রিসেন্ট যে ট্রেন্ডস, এগুলোর উপর 2টা বা 3টা ক্লাস হইতে পারে। সো ওইখানে ধরেন যে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবগুলা কে দিছে, শ্বেতপত্রে কি লেখা আছে, কয়টা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিগুলা কি কি রিপোর্ট দিছে, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে আপনার। ঠিক আছে, এরপরে বৈদেশিক মুদ্রা মজুদের প্রয়োজনীয়তা। হ্যাঁ, সো এই যে বাংলাদেশে প্রায় 30 বিলিয়নের কাছাকাছি যে রিজার্ভ এখন, তো এটা কেন হচ্ছে আমাদের মজুদ করা প্রয়োজন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বলছে। তো এইগুলা ধরেন যে খুবই রিসেন্ট এবং ট্রেন্ডি টপিক থেকে আসবে, আউলা জলা টপিক থেকে আসার মনে কম। আপনাদের জন্য হচ্ছে আমরা শুরুতেই একটা ডিরেকশন দিয়ে দিব যে আপনার ফুল সিলেবাসটা কি রিটেনের জন্য। ঠিক আছে, সো ওইটা ফলো করে আপনারা পেপার পত্রিকা বা কিছু যদি আপনাদের পড়ার প্রয়োজন হয় আপনারা পড়তে পারেন এখন থেকে। আমরা কিছু হয়তো প্রোভাইড করব, রেগুলার বিভিন্ন আর্টিকেল বা এই টাইপের টুকটাক জিনিসপত্র আমরা প্রোভাইড করে থাকি প্রায়। সো ওই জিনিসগুলো থেকে আপনারা দেখতে পারেন, অথবা আপনারা নিজেরা যখন পড়বেন তখন অবশ্যই এই টপিক গুলো, যেমন ব্যাংকিং খাত একটা টপিক হতে পারে, শিল্প বাণিজ্য একটা টপিক হতে পারে, পপুলেশন নিয়ে ধরেন যে হচ্ছে আমাদের এই কি বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এরপর ধরেন যে শিক্ষার উন্নয়ন, কারিগরি শিক্ষা, অনলাইন এডুকেশন, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলো ধরেন যে হচ্ছে আমাদের একটা টপিক হতে পারে। পাবলিক হেলথ কিন্তু আমাদের একটা টপিক আছে। পাবলিক হেলথ বলতে আমাদের হচ্ছে হলো গিয়ে আমাদের বিভিন্ন ধরনের রোগ বালাই, স্যানিটেশন, এগুলো নিয়ে কিন্তু আরবান ডেভেলপমেন্ট, এই টাইপের জিনিসপত্র নিয়ে হচ্ছে প্রায় আপনার যদি ফোকাস নাও আসে আপনার ট্রান্সলেশন আসতে পারে। আপনাদের পড়তে হবে এমন ভাবে যে আমাদের এইখানে কি আছে, ফোকাস আছে এইখানে হচ্ছে আমাদের প্যাসেজ আছে, প্যাসেজ কি নিয়ে আসছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আসছে। সো পরিবেশ আমাদের একটা সাব টপিক, পরিবেশের উপরে আমরা ডিটেইলে রিটার্নের ক্লাস নিব। সো পরিবেশ নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে ইকোলজির বাংলা যে বাস্তুতন্ত্র, এক্সাম হলে গিয়ে হুট করে আপনি পারবেন না। ঠিক আছে, বা ধরেন যে হচ্ছে লগা আমাদের মানে এই টার্ম গুলো বুঝতে হবে আমাদের। হ্যাঁ, সো এই টার্ম গুলো হুট করে ধরেন যে হচ্ছে বোঝা সম্ভব না। এরপর আমাদের কি আছে, ট্রান্সলেশন আছে। সো ট্রান্সলেশনে দেখবেন যে ওগুলা এই যে যেটা বললাম পপুলেশন রিলেটেড, শিক্ষা রিলেটেড, এই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, তাই না, কোয়ালিটি ডেভেলপমেন্ট, এরপর ধরেন যে হচ্ছে লাগা চাবিকাঠি কি টু, ধরেন যে হচ্ছে লাগা আমাদের কোয়ালিটি ডেভেলপমেন্ট এই টাইপের কিছু। ঠিক আছে, দক্ষ মানব সম্পদ মানে যে হচ্ছে লাগা আমাদের মানে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ হচ্ছে কি হিউম্যান রিসোর্স, এই ওয়ার্ড গুলো ধরেন যে হচ্ছে লাগা আমাদের জানতে হবে। প্রযুক্তিগত মানে যে টেকনোলজিক্যাল অগ্রগতি, ইংরেজিতে অ্যাডভান্সমেন্ট, এই জিনিসগুলো আপনার কিভাবে জানবেন, ওই যে ওই টপিকে আমরা কি পড়াশোনা করব না, ওই টপিকে পড়াশোনা করতে করতে আমরা এই যে সামাজিক দায়বদ্ধতা মানে যে হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই টার্মগুলোর সাথে আমার পরিচিত হয়ে যাবে। এই টার্মগুলোর সাথে যদি আমরা পরিচিত না হইতে পারি তাহলে ধরেন যে আমাদের কপালে দুঃখ আছে, এক্সাম হলে বুঝা আউতাস করা ছাড়া উপায় নাই। তার 1 সপ্তাহ আগে, অর্থাৎ আজকে থেকে 1 সপ্তাহ আগে গত শুক্রবারে কি পরীক্ষা হয়েছে, অফিসের জেনারেল পরীক্ষা আছে। ওখানে দেখেন কি আসছে, স্কিল ডেভেলপমেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ এন্ড সলিউশন, যেটা বললাম শিক্ষা। ঠিক আছে, তাহলে কি এখানে হচ্ছে কারিগরি শিক্ষা বা এই টাইপের জিনিসগুলো বা শিক্ষার যে সমস্যাগুলো, এগুলো নিয়ে কেন কোশ্চেন আসতেছে ভাই? আপনি তো দেখতেছেন, টিভি খুললে তো দেখতেছেন যে আমাদের কারিগরি শিক্ষা লাগবে, এগুলো নিয়ে হচ্ছে রেগুলার মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টারা কথাবার্তা বলতেছে, তাই না? পঞ্চম শিল্প বিপ্লব এবং প্রস্তুতি, এআই রিলেটেড যেটা বললো, তো এআই রিলেটেড তো হচ্ছে আমাদের একদম ট্রেন্ডি টপিক। এগুলো থেকে কোশ্চেন আসতেছে, উল্টাপাল্টা জিনিস থেকে কিন্তু সাধারণত ফোকাস দেয় না। ঠিক আছে, ওই মানে সার্টেন যে টপিক গুলো ওখান থেকে দেখবেন যে
আমাদের এই যে ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, এটার জন্য আমরা আলাদা ফোকাসের ক্লাস রাখি। সো ওই ফোকাসের ক্লাস দিয়ে কিন্তু আপনি এই প্যাসেজ গুলো কিন্তু ভালোভাবে সলভ করতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ট্রান্সলেশনেও দেখবেন যে গ্রিন হাউস গ্যাস, এই যে নগর নীতিমালা যেটা বললাম, এই যে আরবান ডেভেলপমেন্ট বা হচ্ছে পাবলিক হেলথ, এই টাইপের জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে শিল্প বাণিজ্য, একটাকে বললাম যে শিল্প বাণিজ্য, মেরিটাইম শিল্প, তাই না? তো এই রিলেটেড জিনিসগুলো সম্পর্কে আইডিয়া রাখলে ইজিলি পারা যাবে। ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটিস, ঠিক আছে, ওই পপুলেশনের ভিতর থেকে আসছে। মানে এই টাইপের জিনিসপাতি সম্পর্কে আইডিয়া রাখলে আপনারা এক্সাম হলে একটা কমফোর্ট জোনে থাকবেন, ট্রান্সলেশনে ভালো ট্রান্সলেশন লিখতে পারবেন, প্যাসেজের হচ্ছে ইন্টারনাল যে মিনিং, মানে রিড বিটুইন দ্য লাইন্স যেটা বলে, ওগুলো আপনি ধরতে পারবেন। প্যাসেজের হচ্ছে সামারি যদি করতে বলে, বিবি এডিতে হয়তো আসবে না, বিবি যদি ডিএডি যদি হচ্ছে আপনার কখনো সার্কুলার হয়ে যায় এই বছরে, সো ডিএডি তে দেখবেন যে হচ্ছে আমাদের এই সামারি বা হইতেছে পিসি রাইটিং এগুলো আসবে, তাই না? তাহলে এই জিনিস সম্পর্কে হচ্ছে আমাদের মোটামুটি যদি আইডিয়া রাখি, হ্যাঁ, মোটামুটি রোল অফ ডিজিটাল ইকোনমি, মানে আমাদের হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের গুরুত্ব, জলবায়ু পরিবর্তন। আমার তো আলাদা কোনো টপিক নেই, আমাদের একটা সার্টেন সিলেবাস আছে, যেই বিগ পিকচারটা আমরা অনেকেই বুঝি না। সো এই বিগ পিকচারটা আমরা শুরুতেই দিয়ে দেবো আপনাদেরকে, যে আমাদের এই টপিক আমাদের ব্যাংকের জন্য কভার করা লাগবে। সেটা হয় ফোকাস, সেটা হইতে পারে প্যাসেজ, সেটা হইতে পারে হচ্ছে ট্রান্সলেশন, সেটা হইতে পারে আর্গুমেন্ট, সব ঘুরে ফিরে একই জিনিস। ইভেন হচ্ছে জিকে 15টার ভিতর দুই তিনটা ধরেন যে হচ্ছে ওই ফোকাসের ভিতর থেকে হয়তো কমন পড়ে যাবে। ঠিক আছে, এরপরে ধরেন যে হচ্ছে আমাদেরই তো আর্গুমেন্ট হচ্ছে রিসেন্টলি হইতেছে হচ্ছে 2টা করে আসা শুরু করছে 15 মার্কেট। সো এলডিসি গ্রাজুয়েশন নিয়ে আমাদের ফোকাস করবো, ট্রেড লিবারেশন হচ্ছে আমাদের ওই ট্রেড নিয়ে, যখন শিল্প বাণিজ্য নিয়ে, বাণিজ্যের সাথে হচ্ছে ট্রেড লিবারেশনটা জড়িত, তাহলে কেন হইতেছে ডাম্পিং অ্যান্টি ডাম্পিং হয়, কেন প্রোটেকশনালিজম হচ্ছে প্র্যাকটিস করে দেশগুলো, বিশেষ করে আপনার উন্নয়নশীল দেশগুলো কেন হইতেছে প্রোটেকশনালিজম ইউজ করে। ঠিক আছে, মানে দেশীয় শিল্পে লিবারালাইজেশনের হচ্ছে প্রভাবটা কি, বা নেগেটিভ ইম্প্যাক্ট গুলো কি কি, এগুলো সম্পর্কে ধরেন যদি ফোকাসে আপনার পড়া হবে, তো এগুলো দিয়ে আপনি আর্গুমেন্টও লিখতে পারবেন। তো পড়াশোনা কিন্তু ঘুরে ফিরে একই, এবং আমাদের বিগ পিকচার নিয়ে কাজ করতে হবে। ইভেন যখন আপনাদেরকে আমি ম্যাথ পড়াবো, ম্যাথ দেখবেন যে আপনাদেরকে পড়াবো কি, যে এই চ্যাপ্টারের হইতেছে কি আপনাদের সূত্র আছে, এই দুইটা বা তিনটা সূত্র দিয়ে আপনার সব ম্যাথ করা যায়, এবং আপনাদের টেন্ডেন্সি ওইটাই থাকতে হবে। যত বেশি উল্টাপাল্টা শর্টকাটের পিছনে দৌড়াবেন, তত বেশি ধরা খাবেন। হ্যাঁ, যত বেশি সূত্র আমরা জানবো, তত বেশি ধরা খাওয়ার সম্ভাবনা বেশি। এক্সাম হলে ভুলে যাবো এখানে এ ছিল না বি ছিল, উপরে এস না নিচে এস, নিচে টি না উপরে টি, এগুলো ভুলে যাবো এক্সাম হলে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আপনাদের যতগুলো টেকনিক আছে, এই জিনিসগুলো হোপফুলি আপনাদেরকে একটা ভালো পরিমাণে আপনাদেরকে ক্যাপাবল করতে পারবো ইনশাল্লাহ আমরা, বা অ্যাটলিস্ট চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের প্রিলি এবং রিটেন। ভাই যদি একটু কিছু বলতেন প্রিলি এবং রিটেন অভিজ্ঞতা নিয়ে আপনারা। আচ্ছা মাহিন ভাই, আমি একটু বলি। আচ্ছা, হ্যাঁ ভাই। অনেক আলোচনা করলো, একটু অন্য দিক থেকে আমি একটু কথা বলতে চাই। এগুলা আমাদের তো আসলে ভিক্টর স্যার অনেকদিন হয়ে গেছে, আমি ক্লাস নিচ্ছি প্রায় 2 বছর হইলো। এই ফেব্রুয়ারি চলে, ফেব্রুয়ারিতে আমি ক্লাস নেওয়া শুরু করছিলাম ইনফরমেশন ক্যাডার রিকমেন্ডেড হওয়ার পরে। এর আগে থেকে ভিক্টর শুরু হয়েছে। তো এইখানে মোস্টলি যারা ক্লাস নেয়, তো বললাম ব্যাংক বিসিএস কভার করা। তো আমাদের অ্যাডমিনের কয়েকজন ভাই আছে। অ্যাডমিনের ক্ষেত্রে যেটা হয় যে যোগদান করার পরে আসলে সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে, এভাবে ক্লাস নিতে পারে না। মোস্টলি এখানে ক্লাস নেয় মানে কাস্টমস ট্যাক্স অডিটের লোকজন। আহ, বা যাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে। প্লাস হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের যারা আমাদের মানুষজন আছে তারা মোস্টলি এই, আপনার যদি ফুল ক্যাডার সার্ভিসের ভিতরে দেখেন, দেখেন কারা পড়াশোনার ভিতরে থাকে। আমরা এটার ভিতরে আছি বললেন না, মানে আমার অডিটে যোগদান করার পর এটা মনে হয়েছে যে এই 3 ক্যাডারের মানুষজন সারা জীবনই পড়াশোনার ভিতরে থাকতে হয়। এই যে একটা কথা বলছে যে মাইন্ড বাই মাঝখান, যে ফোকাস এটা আসতেছে কেন, এইটা হচ্ছে আলোচনায় আছে। তাই আমাদের প্রত্যেকদিন, যেরকম আমি রিসেন্টলি প্রত্যেকদিন 3টা 6.5 ঘন্টা আমি ক্লাস করি। তো এত পরিমাণ আলাপ আলোচনা হচ্ছে, সরকারের আলাপ আলোচনা গুলো কানের ভিতরে বাজতে থাকে। যারা সরকারি চাকরি করে, আপনারাও কয়েকদিন পরে দেখতে থাকবেন, যে বুঝতে পারবেন যে কেন এই প্রশ্ন আসে। আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন একভাবে দেখতাম, পড়ানো যখন শুরু করছি তখন একভাবে দেখতাম, এখন একটু বয়স বাড়ার পরে আরেকভাবে দেখতেছি, মানে প্রশ্নগুলারে। এটা একটা দিক। আশা করি এই সুবিধাটা আপনারা আমাদের মাধ্যমে পাবেন, সেটা প্রচ্ছন্ন ভাবে পান, বুঝতে পান বা না বুঝতে পান, পাবেন আর কি। সেকেন্ড যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, এখানে এখন প্রায় 200-250 মানুষ ক্লাসটা দেখতেছেন। আপনাদের পিছনে হচ্ছে প্রায় 8-10 জন ক্যাডার ব্যাংকার, তারা হচ্ছে চিন্তা ভাবনা করছে, জিনিসটাকে সাজাইছে কিভাবে কি হইতে পারে, আপনাদের প্রশ্ন তৈরি করতেছে।
আমরা যে টাইমে প্রিপারেশন নিছি এটা একটু টাফ ছিল। আমার মনে পড়ে যে আমরা করোনার মাঝখানে 8-10 জন মিলে মেসেঞ্জার গ্রুপ খুলে একজন 200 মার্কের প্রশ্ন করতো আর 5 জন পরীক্ষা দিতে, একজনের খাতার একজন কাটতাম। এইভাবে আমরা প্রত্যেক শুক্রবার পরীক্ষা দিতাম, আমার স্পষ্ট খেয়াল আছে। এবং এরপরে আমি ফার্স্ট যে রিটার্ন দিছিলাম ওইটাতে আমার চাকরি হয়েছে। এবং আমি মোটামুটি এই জীবনে কোনোদিন কোনো রিটার্ন ফেল করি নাই, আমি প্রচুর প্রিলি ফেল করছি। আমি ভাইবা দিছি, চাকরি হয় নাই, বাট আমি এই জীবনে কোনো রিটার্ন ফেল করিনি। এবং এইটা আমার শুরু মনে হয় পরীক্ষাগুলো দেওয়ার কারণে। তো ওই সময় যদি আমি অনেক এক্সপেক্টেড চাকরি পাইনি ভাইবা দিয়া, রিটার্ন আমার কম ছিল স্বাভাবিক। আমার মনে হয় যদি ওই সময় এরকম গ্রুপ পাইতাম বা এরকম মেন্টরদের কানেক্টিভিটিতে থাকতে পারতাম, ওই সুযোগটা আসলে কম ছিল, তাহলে হয়তো আরো দ্রুত আরো এক্সপেক্টেড চাকরি পাইতাম। তো এইটা আসলে একটা আমাদের দিক থেকে মানে ডেফিনেটলি আমাদের পড়াইতে ভালো লাগে। সেজন্যই ধরেন আজকে ভিক্টরস এর বয়স কয়েক বছর হয়ে গেছে, অনেকগুলো ব্যাচ বের হয়েছে। এবং আমরা যারা ক্লাস নিতেছি অনেক আপনারা চিনবেন, আপনারা তো এই লাইনে আছেন, দেখবেন অনেকে কোর্স শুরু করে মাঝ পথে ছেড়ে দেয় বা কন্টিনিউটি থাকে না। আমরা কন্টিনিউটি বজায় রাখা, কোর্স গুলা যেভাবে আমরা বলছি সেইভাবে শেষ করতে পারা বা শিডিউল টাইমে ক্লাসগুলো নিতে পারার চেষ্টা, দেখবেন আমাদের রিশিডিউল খুব কম হয়, ব্যাকআপ থাকে এই কারণে। তো এই জিনিসটা আমরা আপনাদের দিব। আমাদের মানে পড়াবে তো আসলে সবাই ভালো, মানে যারা সার্ভিসে আছে তারা সবাই ভালো পড়াবে। আপনি একটা ক্লাস নিতে দেন, ভালো করাবে, বাট ফুল কোর্সটা এনে শেষ করানো, এটা নিয়ে ভাবনা চিন্তা করা, এইটা আসলে একটা ফ্যাক্ট। তো ভিক্টরস এর কাছ দিয়ে আমরা আশা করি এটা পাবেন প্রিলি রিটেনে। এইভাবে হচ্ছে আমরা কখনো বলি না, বাট আসলে অনেকদিন হয়েছে, আমরা অনেকদিন ধরে ক্লাস নিতেছি, এই জন্য আর কি বললাম যে বলার জন্য তো কিছু বছর পার করা লাগে, অলরেডি 2 বছর পার করে ফেলছি, ভিক্টরস 5 বছর পার করে ফেলছে, এই জন্য বললাম আর কি। তো আপনারা কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছুই হবে। ধন্যবাদ শেখর ভাই। এবং এই যে শেখর ভাই যে কথাগুলো বললো, আপনারা যদি মোটামুটি যেটা বললাম একটু টাচে থাকেন পড়াশোনার সাথে, এবং আপনাদের রিটেনের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাই আমার ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে, আরেকটা জিনিস হচ্ছে আমার প্রচুর প্রচুর পরিমাণ নলেজ রাখতে হবে, অর্থাৎ কন্টেন্ট নিজের ভিতরে নিতে হবে এবং ডেলিভারি দেওয়া শিখতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলা নিয়ে আপনারা যদি কাজ করতে পারেন, আপনাদের রিটেনে দেখবেন যে মার্ক এমনিই ভালো পাবেন। ডাজন্ট ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, কোন ভার্সিটি থেকে পড়ছেন, এগুলা আহামরি কিছু ম্যাটার করে না। ঠিক আছে? আমরা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। কেউ জগন্নাথ ভার্সিটি থেকে আসছে, কেউ বুয়েট থেকে আসছে, কেউ ঢাকা ভার্সিটি থেকে আসছে, কেউ কুয়েট থেকে আসছে। ঠিক আছে? কেউ রাজশাহী ভার্সিটি থেকে আসছে। এরকম অনেক অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আমরা আছি। বাট আমরা তো ধরেন যে হচ্ছে একটা পর্যায়ে আসছি, বা আমাদের সাথে যারা কলিগস আছে, আমাদের ন্যাশনাল ভার্সিটির কলিগ আছে, প্রাইভেট ভার্সিটির কলিগ আছে, সো এইগুলো আলটিমেটলি ম্যাটার করে না যদি না আপনি মানে যদি আপনি নলেজের ডেপথ ওই লেভেল নিতে পারেন এবং ডেলিভারি দিতে পারেন। ঠিক আছে? আর টুকিটাকি যে স্কিল আছে, স্কিল নিয়ে আমি আগেও বলছি, এই স্কিল গুলো যদি আমরা মোটামুটি ডেভেলপ করতে পারি, এবং এই যে এখানে আইডিয়া পাবেন আর কি, এগুলো এই স্লাইডটা দিয়ে দিব আমি, মানে মোটামুটি এগুলো থেকে হচ্ছে রিসেন্ট টাইমে কোশ্চেন বেশি আসে। হুম। তো এই স্কিল গুলা যে আমার হইতেছে ফার্স্ট রিডিং এবং স্কিমিং অ্যাবিলিটি লাগবে, আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো একটা দক্ষতা লাগবে, আমার হ্যান্ড রাইটিংটা ক্লিন এবং ক্লিয়ার হইতে হবে, আমার মানে আমি বলতেছি না ভালো হাতের লেখা, ভালো হাতের লেখার কোনো শেষ নাই, হাতের লেখা ভালো হওয়ার দরকার নাই, আমি পড়তে পারলেই হবে। ঠিক আছে? এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল স্কিল না, আমি বলবো যে কোয়ান্টিটিভ স্কিল যেটা, সেইটা হচ্ছে লাগা আমাদের ডেভেলপ করতে হবে, বা কোয়ান্টিটিভ কাছাকাছি জিনিস, এই স্কিলটা ধরেন যে হচ্ছে লাগা আমাদের ডেভেলপ করতে হবে। অর্থাৎ ম্যাথের পিছনে সাইকোলজিটা বুঝতে হবে। আমি 18-র সাথে আমার 0 বা ধরেন যে 16-র সাথে 0.015 বা 02 মানে কি বলে 0.125 আমার গুণ দিতে বলছে, তো 0.125 মানে যে হচ্ছে 1/8, এই জিনিসগুলো জানতে হবে। অথবা আপনার যখন হচ্ছে 12.5 দিয়ে গুণ দিব, তখন এটারে যে আপনার 1000/8 লেখা যায়, বা 12.5 মানে হচ্ছে 100/8 লেখা যায়। সো 8 আর 16 বা ওখানে 32 থাকলে 8 আর 32 কাটাকাটি গিয়ে যে 4 আসে, জাস্ট এখানে একটা 100 থেকে 400, মানে এই জিনিসগুলা আপনাদের হচ্ছে আস্তে আস্তে সেন্স ডেভেলপ করতে হবে। ঠিক আছে? কোশ্চেন আপনার দেখে মনে হবে কঠিন, ক্যালকুলেশন দেখে মনে হবে কঠিন, বাট আলটিমেটলি ক্যালকুলেটর একটা ম্যাথও আপনার লাগে না। কারণ কি, ভিতরে কি এই কোয়ান্টিটেটিভ যে স্কিলটা, সেই স্কিলটা যদি আপনার থাকে, আপনি বুঝতে পারবেন, চোখের দেখাতেই বোঝা যায় যে উত্তর এরকম হইতে পারে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করবেন, মানে চোখ কান খোলা রাখতে হবে আমাদের। ম্যাথের যে ক্লাসগুলো নিব বা ম্যাথের প্রথম যে ক্লাস নেবো, সেখানে আরো ডিটেল আমি আলোচনা করবো। ঠিক আছে? এই চোখ কান যদি খোলা রাখতে পারেন, দেখবেন যে আস্তে আস্তে জিনিসগুলো ভিতরে আসবে, এবং ওই আপনার 2-3টা ম্যাথ থেকে আস্তে আস্তে এটা বাড়তে বাড়তে 20টা ম্যাথ টাচ করা পর্যন্ত হইতে পারে, 12, 13, 14, 15, 18টা ম্যাথ পর্যন্ত আপনার হইতে পারে, যদি আপনারা কাজে লাগাইতে পারেন আর কি। ঠিক আছে? আর এছাড়া আপনাদের মেন্টাল প্রেশার হ্যান্ডেলিং করা লাগবে, সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং করা লাগবে, এগুলো নিয়ে আস্তে আস্তে হচ্ছে আমি বলবো। ঠিক আছে? আর যেটা বললাম, সময়টা যতটুকু সম্ভব কাজে লাগাবেন। রিল ভিডিও বাদ দেওয়া হচ্ছে আপনি এখন থেকে হচ্ছে ওই যে ইয়া দিয়ে দিব, ভোকাবুলারি ভিডিও দিয়ে দেবো, বসে বসে ভোকাবুলারি ভিডিও দেখবেন।
ঠিক আছে? আপনারা ধরেন যে হচ্ছে লাগা মোবাইল ফোন যতটুকু কম চালানো যায়, মোবাইল ফোনটা বাদ দিয়ে ল্যাপটপে ক্লাস করুন। আর মোবাইল ফোনে যদি ক্লাস করা লাগে Facebook কি আমার ডিএক্টিভেট থাকবে বা Facebook হচ্ছে আমি এমন চিপার ভিতরে দিয়ে রাখবো যাতে হচ্ছে অটোমেটিক হাতটা ওই জায়গার ভিতরে না যায়। তাই না? আমার ফেসবুকটা কি করি আমরা একদম পেজের একদম শুরুতে রাখি। ফোনটা খুললে সবার আগে ফেসবুক। সো টেলিগ্রামে চাপ না দিয়ে ফেসবুকে চাপ পড়ে। সো টেলিগ্রাম এমন চিপার ভিতরে রাখবো সেখানে যাতে হচ্ছে আমার না যাওয়া লাগে। সরি ফেসবুক এমন চিপার ভিতরে রাখবো সেখানে যেন আমার না যাওয়া লাগে। ঠিক আছে? আর বেশি পরিমাণে হইতেছে আমরা হচ্ছে এক্সাম দিব, ভালো পরীক্ষার্থী হবো। অনেক জানি, অনেক বুঝি, ডাজন্ট ম্যাটার। আপনি যদি এক্সামে ডেলিভারি না দিতে পারেন। সো ভালো পরীক্ষার্থী হবো। শুরু থেকে হইতেছে হচ্ছে আমরা এই টেনডেন্সি নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? আর এই যে প্রচুর পরিমাণে ভাই গ্রুপ ডিসকাশন করবেন। নিয়মিত আপনাদের ওপেন প্ল্যাটফর্ম। ঠিক আছে? এই যে হইতেছে কথাবার্তা এগুলো বাইরে লিক হবে না। বাইরের মানুষজন ভিতরে ঢুকতে পারবে না। মোটামুটি আমরা এগুলো মনিটরিং এর উপরে রাখি। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে শুধুমাত্র তারাই থাকবে। এইখানের ভিতরে আমরা ওপেনলি ডিসকাস করব। বিভিন্ন ডিবেট করব। ঠিক আছে? গ্রুপের ভিতরে আলোচনা হবে, সমালোচনা হবে। বিভিন্ন টপিক নিয়ে আপনাদের হচ্ছে মতামত আপনারা দিবেন। তাই না? এগুলা করতে, করতে দেখবেন যে এইটার যে ভাই যেটা বলল যে ৮ জনের মেসেঞ্জার গ্রুপ, এরকম আমাদের সবারই কোনো না কোনো হচ্ছে গ্রুপ ছিল। ইভেন হচ্ছে আপনারা যেকোনো ক্যাডার সার্ভিস যেকোনো ভালো চাকরি পাইছে, এরকমের মেক্সিমামেরই দেখবেন যে এদের নিজস্ব ইন্টারনাল কোনো একটা গ্রুপ ছিল যেখানে আমরা রেগুলার হচ্ছে লাগা আলাপ আলোচনা করতাম। সো আপনার হইতেছে ওই নলেজের হইতেছে একটা পিরামিড আছে। পিরামিডটা আমি কোনো এক সময় আপনাদেরকে দেখাবো। ওই পিরামিডের হইতেছে এই বই পড়া হইতেছে আমার 5%। ঠিক আছে? ওইখানে অনেক কিছু আছে। ওই বই পড়া থেকে হচ্ছে আমাদের হইতেছে নোট তৈরি করা বা ভিজুয়ালাইজেশন, অডিও থেকে কতটুকু আসে, ভিডিও থেকে কতটুকু আসে, এরকম অনেকগুলো নলেজ আছে। খুব সম্ভবত হাইয়েস্ট লেভেলে থাকে হচ্ছে আমাদের ডিসকাশন। যত বেশি ডিসকাস করব আমার নলেজটা যেটা আলটিমেটলি আমার কি করতে হবে আমার নলেজ থেকে লিখে দিয়ে ডেলিভারি করতে হবে। সো ডেলিভারি বাড়াইতে হলে ডিসকাশনের কোনো বিকল্প নেই। সো যতটুকু পারেন যত সম্ভব পারেন এঙ্গেজ থাকবেন, গ্রুপে এঙ্গেজ থাকবেন, সবার সাথে ডিসকাসের উপরে থাকবেন, অন্যজনের ডিসকাশন দেখবেন। ঠিক আছে? আপনার শুরুতে মনে হতে পারে ভাই দুনিয়ার সবাই কত কিছু জানে, আমি তো কিছুই জানি না। ওরকম মনে হয় ভাই, আমাদেরও একসময় মনে হইতো। ঠিক আছে? এখন আপনাদের সাথে যখন আমরা বসি মনে হয় আমরা অনেক বড় জ্ঞানী। আবার যখন আমরা এই ৮-১০ জন হয়তো আমরা এই ৪-৫ জন মিলে যদি বসি, শেখর ভাই, রাফি ভাই, একেকজনের কথা শুনে আমার কাছে মনে হয় যে ভাই আমি তো দুনিয়ার অনেক কিছু কম জানি। আবার আপনাদের সাথে আমি অনেক জানি, তাই না? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন পরিস্থিতিতে আছেন, কি আছেন না আছেন। বাট আল্টিমেটলি আপনাদের শুরু করতে হবে। হ্যাঁ? আমি অত কিছু জানি না, আমি হতাশ হয়ে গেলাম। শুরুতে তো হতাশার দরকার নাই ভাই। আপনাদের জায়গা থেকে তো আমরা প্রিপারেশন শুরু করছি। আজকে থেকে ৭ বছর ৮ বছর আগে তো আমরাও আপনাদের জায়গায় ছিলাম। তাই না? সো হোপফুলি আপনাদের হতাশ না হয়ে আপনারা রেগুলার একটু ডিসিপ্লিনটা মেইনটেইন করে একটু পড়াশোনা করলে একটা পর্যায়ে আপনারা ইনশাআল্লাহ প্রিপারেশনটা নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? সো এই আরকি মোটামুটি আপনাদের আলোচনা এতটুকুই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা একটু বলতে পারেন। হ্যাঁ? আমরা ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ভাইয়া প্লিজ। ভাইয়া হচ্ছে যে আপনারা যেটা শিডিউল করছেন আর কি ক্লাস রুটিন, তো সেখানে তো নর্মালি হচ্ছে প্রিলিটাই বেশি আর হয়তো শুরুর দিকে কয়েকটা ট্রান্সলেশন ক্লাস আর ফোকাস করে। তো শুরু থেকে যদি হচ্ছে আমার মনে হয় যে আমার আচ্ছা আমি কোয়েশ্চেনটা হচ্ছে শুনতে পাইনি। খুব সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম ছিল। বাট আমি ধরতে পারছি বিষয়টা। বিষয়টা অনেকটা এরকম আপনারা যেটা করবেন আপনাদের ১ম কয়েকদিনের পর থেকে দেখবেন যে প্রতি শুক্রবারে একটা করে থাকবে, একটা করে ক্লাস থাকবে। ওই হয়তো শুক্রবার একটা করে এক্সামও থাকবে। এটা রিটেনের জন্য ডেডিকেটেড। সো সপ্তাহে ১ দিন যদি আমরা রিটেন পড়ি অতটুকু এনাফ। আর এই যে আমরা জিকে পড়তেছি, হ্যাঁ? বা আইসিটি পড়তেছি বা বাংলা পড়তেছি, এগুলোতে মোটামুটি কিন্তু হচ্ছে আমাদের কনটেন্ট গুলো অনেকটাই কিন্তু রিটেনের কনটেন্ট কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা শুক্রবার ডেডিকেটেডলি হচ্ছে আমরা রিটেন পড়বো, রিটেনের এক্সাম দিব। ঠিক আছে? তো এইভাবে করে যদি আমরা আগাই সপ্তাহে ১ দিন, অতটুকু করলেই মোটামুটি হবে। আমার তো আগে ভাই প্রিলি পাস করতে হবে। আমি যদি রিটেন অনেকেই আছেন যে হচ্ছে প্রিলি ভালো পারেন বা ভালো, ভালো চাকরিতে সিনিয়র অফিসারও হয়তো এখানে অনেকজন আমাদের সাথে আছেন। ঠিক আছে? তারা হয়তো প্রিলি মনে করেন যে ভালো পারেন। বাট ওই যে যেটা বললাম শুক্রবার একটু আমরা হচ্ছে প্র্যাকটিসে থাকবো। হোপফুলি আমরা হচ্ছে যাবো এবং রিটেনের হইতেছে প্রেশারটা এখন বেশি দিচ্ছি না কেন? কারণ মানে আল্টিমেটলি যদি আপনার ভিতরে হচ্ছে বেসিক নলেজ গুলো না থাকে, সো রিটেন হচ্ছে আমি যতই ঠেলি আপনারা বুঝবেন না। সো রিটেনের ক্লাসগুলো লাস্টের দিকে দেখবেন যে হচ্ছে আমরা একটু বেশি দিব। ঠিক আছে? আর এখন প্রতি সপ্তাহে ১ দিন হচ্ছে আমরা রিটেনের পেছনে টাইম দেব। ভাই আচ্ছা। আমি আসলে নেট থেকে আমার আউট হয়ে গেছে, নেটের প্রবলেম ছিল, আমি শুরুর কথাগুলো বুঝতে পারিনি, শুনতে পাইনি আর কি। ওই তো যেটা মানে আমি ছোট করে বলি, সপ্তাহে একটা দিন শুক্রবার হচ্ছে আপনাদের জন্য ডেডিকেটেডলি আপনারা রাখবেন রিটেন পড়বো। আমরাও শুক্রবার রিটেন পড়াবো, আপনারাও শুক্রবার রিটেন পড়বেন এবং শুক্রবার একটা করে রিটেন এক্সাম দিবেন। ঠিক আছে? এভাবে করলেই হবে। আচ্ছা ভাই।
ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর এই সিমন ভাইয়া আবার বলেন। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের সার্কুলার কবে নাগাদ হতে পারে এবং প্রিলিমিনারি এর কতদিন পর হবে? সার্কুলার আপনি ধরে রাখেন মার্চের আগে হচ্ছে না, মার্চের লাস্টের দিকে হইতে পারে বা এপ্রিলে যাবে। আর প্রিলিমিনারি পরীক্ষা তারও পরে 3 থেকে 3.5 মাস ধরেন। সো আপনাদের হাতে অন্তত 5 থেকে 6 মাস তো টাইম আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে ফারহান। ফারহান বলো ভাই। ভাই মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই ভোকাবুলারির জন্য নর্মাল মানে ধরুন ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড পড়ার থেকে আমি যদি ওয়ার্ড রুট দিয়ে যদি পড়ি এটা ঠিক কতটুকু বেশি হেল্পফুল হয়? মানে এটা কি মানে আমি যদি ওয়ার্ড রুট কে ইয়া মানে গুরুত্ব দিয়ে যদি আমি পড়ি তাহলে কি এটা কি সুবিধা বেশি হবে ইয়ার থেকে নরমাল ভোকাবুলারি পড়ার থেকে? আচ্ছা, ওয়ার্ড রুটটা হচ্ছে আমার ভাষার হচ্ছে বেসিকটা বাড়ানোর জন্য, হ্যাঁ। সো ওয়ার্ড রুটের উপরে যে ওই 8টা বা 9টা ক্লাস আছে আমাদের, এগুলোর ভিতরে যে ওয়ার্ড রুট আছে ওগুলা দিয়ে তুমি ধরো যে 70টা যদি ওয়ার্ড রুট শিখো, মোর অর লেস তুমি হইতেছে 350 টু 400 তোমার যে ইয়া আছে মানে অ্যাডভান্স ভোকাবুলারি আছে ওগুলা কভার হয়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে এগুলোর অনেকগুলাই এক্সাম হলে বারবার করে ঘুরে ফিরে আসে। যেমন খুব সম্ভবত একটা কোশ্চেন আসছে রিসেন্টলি, হচ্ছে সোমনাম্বুলিস্ট। তো সোমনা মানে যে হইতেছে ঘুম, এইটা হয়তো আমি কোনো না কোনো ক্লাসে আমি বলছিলাম। তো ওইখান থেকে হচ্ছে লাগে আপনার সোমনাম্বুলিস্ট ছিল, এরকম কিছু একটা, না সরি, এরকম কোন একটা কোশ্চেন আসছিল। সো ওইটা সমলোক থেকে সমলোকেন্ট সমলোক হ্যাঁ, এরকম, হ্যাঁ, সোমনা দিয়ে বুলিশটা আসে নাই, অন্য কিছু একটা আসছিল যেটা আমি পড়াই নাই। কিন্তু সোমনা মানে যে এই জিনিসটা বুঝায়, এটা ধরো যে হচ্ছে লাগে আমরা জানি। তো এরকম করে অনেক কিছু রিলেট করে পারা যায়, এটা হচ্ছে বেসিকের জন্য। এখান থেকে তুমি বেনিফিটেড হবা। বাট এটা দিয়ে তোমার 1200 ভোকাবুলারি কভার হবে না। 1200 ভোকাবুলারির জন্য কিছু মৌলিক ওয়ার্ড আছে যেগুলো তুমি ওয়ার্ড রুটে ভাঙতে পারবা না। ওগুলো হচ্ছে লাগা তোমার ওই 1200 ভোকাবুলারি অন্তত পড়তেই হবে। এবং ওগুলো ওয়ার্ড স্মার্টের ভোকাবুলারি না, ওগুলা তোমার ওই যে আমরা যেগুলা দেই ওই ওয়ার্ড গুলো বারবার করে পড়লে তোমাদের ধরো যে মানে ওগুলো হচ্ছে কোশ্চেন, বাংলাদেশের জবের যে কোশ্চেনের প্যাটার্ন সেই অনুসারে বানানো, হ্যাঁ। সো ওইটা পড়লে ধরো যে তুমি বেশি লাভবান হবা। আর ওয়ার্ড রুট তোমার 400 ওয়ার্ডস পর্যন্ত ব্যাকআপ দিবে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাই মানে আমি আমি আসলে হচ্ছে ওই ওয়ার্ড রুট নিয়ে একটু মানে একটু ঘাটাঘাটি করতেছিলাম তো ভাই, তো হচ্ছে আমি ভাবতেছিলাম যে ওয়ার্ড রুটটা আমি যদি সাজাই এটা আমার কতটুকু হেল্প করবে, মানে এটা আসলে মানে পরিশ্রম কি বেশি হয়ে যাবে ইফেক্টিভ হওয়ার থেকে, এটা চিন্তা না করতেছি। না, যেটা বললাম 400 আউট অফ 1200, দ্যাট মিনস হচ্ছে 1/3 হচ্ছে তোমার ভোকাবুলারি কভার করবে তোমার হচ্ছে ওয়ার্ড রুট গুলো। এবং আচ্ছা এটা তোমার বেনিফিট অনেক বেশি, তুমি অল্প একটু পরিশ্রম করে তার 5 গুণ বেনিফিট পাবা। আর অন্যান্য ভোকাবুলারি গুলো একটা ভোকাবুলারির জন্য একটা অর্থ, 2-3টা সিনোনিম, 2-3টা অ্যান্টোনিম মুখস্থ করা কষ্ট। বাট ওয়ার্ড রুট দিয়ে তুমি একটা পরে 5টা ওয়ার্ড শিখে ফেলতেছো। সো এটার বেনিফিট অনেক বেশি, মানে আউটপুট অনেক বেশি। সো কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম, আমি রাসেল বলছিলাম। রাসেল ভাই একটা মিনিট, সিরিয়ালে আমি একটু লুমেন ভাই প্রশ্ন নিই, আপনার প্রশ্ন নিব। লুমেন ভাই আচ্ছা বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল যে ভাই এই যে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংলিশ ভাই এটার ক্ষেত্রে কি বা ফুল রান টাইমে প্রিলি রিটেনের ক্ষেত্রে ভাই হ্যান্ড নোট বা মানে হ্যান্ড নোট করাটা কি খুব একটু ফ্রুটফুল হবে? হ্যান্ড নোট কে দিবে আপনারে? না ভাই মানে আপনাদের ক্লাস লেকচারটা বা আপনাদের পিডিএফ দেখে যদি ও হ্যান্ড মানে নোট করি এটাতে কি ভাই মানে জিনিসটা ফ্রুটফুল হবে কোনো? হ্যান্ড নোট মানে করা ভালো আমি জিনিস। আমি মানে পিডিএফ পড়তে ভাই খুব একটা ইয়ে করি না, মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই জন্য আর কি কোশ্চেনটা করা। আচ্ছা, যারা পিডিএফ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাদের জন্য কিছু করা যায় কিনা আমরা একটু চিন্তা ভাবনা করি। হ্যাঁ, তো জি এখনই ভাই। কিছু বলতেছি না, আমরা মাথায় থাকলো এটা। আর ওই হ্যান্ড নোট করে ভাই আমি আপনার একটা 40 পেজের শীট দিলাম, ওইটা পড়াশোনা করেই আপনি শেষ করতে পারবেন না। আবার যদি ওটা প্রত্যেকটা ধরে ধরে লেখেন আপনার সময় অনেক জি বেশি লাগবে, বুঝছেন। বাট নোট করতে পারেন, আমাদের আজমাইন ভাই নোট করে পড়তো, সে একদম প্রত্যেকটা টপিক সুন্দর করে খাতার ভিতরে 5-6টা খাতা তার ছিল বিসিএস এর, সুন্দর করে প্রতিটা টপিক নোট করে করে পড়তো। So আপনার যদি নোট করে পড়াটা এফেক্টিভ মনে হয় আপনি পড়তে পারেন। আজমাইন ভাই এটাতে ভালো বেনিফিটেড ছিল। ভাই আমি আবার আপনি আপনার পড়াশোনার টাইমের ক্ষেত্রে কিভাবে ইয়ে আমি করছিলেন ভাই? জীবনে নোট করি না ভাই, আমি ওই বই দাগায় পড়ি, বই দাগায় ছিঁড়া বিড়া ফেলি। ঠিক আছে, বা পিডিএফ পড়লে হইতেছে পিডিএফ এর উপরে ওই যে কলম দিয়ে দাগায় টাগায় নোট করে হচ্ছে ছিঁড়া ফেলি। হ্যাঁ, এরকম অবস্থা আমার পড়াশোনার স্টাইল হচ্ছে এরকম। আমি একটা অক্ষর নোট করি না, আবার আজমাইন ভাই প্রত্যেকটা অক্ষর বসে বসে নোট করে, বুঝছেন। যেটা হচ্ছে আপনার জন্য হচ্ছে ফ্রুটফুল হয়। দুইটাই হচ্ছে ভালো পদ্ধতি।
ভাই পিডিএফ পড়া তো অনেক কঠিন হয়ে যাবে, স্ক্রিনের উপরে অনেকক্ষণ তাকায় থাকা। এই ক্ষেত্রে কি মানে প্রিন্ট করে পড়বো নাকি প্রিন্ট আপনারা পার্সেল আপনারা পাঠাবেন? আপাতত প্রিন্ট করে পড়েন, আমাদের পক্ষ থেকে যদি কোনো সলিউশন আমরা দিতে পারি আমরা চেষ্টা করবো এটা দ্রুত সলভ করা। হ্যাঁ, চেষ্টা করব, ওয়াদা করতেছি না। ভাই আচ্ছা, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া আমি ভাইয়া হ্যাঁ আমি বলছিলাম যে আমি মোটামুটি হচ্ছে 1-1.5 বছর থেকেই প্রিলি পড়ি, যদিও আমি কোনো অনলাইন কিংবা অফলাইন কোনো কোর্স করিনি, নিজে করছি। তো মোটামুটি হচ্ছে যে ব্যাংকের প্রিলি কোয়ালিফাই করছি আর কি, কিন্তু রিটেন ভয়ে আসলে ওভাবে বসা হয়নি বা পারি নাই। তো 2024 হয়তো কয়েক মাস পরে এক্সাম হবে। তো এখানে যাতে আমি একটা ভালো দিতে পারি আর কি, রিটেন পাস করা, এরকম হচ্ছে যদি আমাকে সাজেশন দেন শুরু থেকে এই যে রিটেনটা ভালো করার জন্য। না, আপনাদের সবার জন্য সাজেশন ভাই, ওই অনুযায়ী ক্লাসে যা যদি পড়াবো এগুলা শুনবেন, প্রোভাইড করেন। নোট যেটা দিব ওই নোটটা একটু পড়বেন, আর হচ্ছে এক্সাম দিবেন। এইটাই, এর চেয়ে বড় কোনো সাজেশন নাই। হ্যাঁ, এইটা হচ্ছে কম্প্রিহেন্সিভ সাজেশন। মানে আমি আমরা 24 সালে বহুত একটা কষ্ট ভালো করব। করতে যাচ্ছি ব্যাংকের ক্ষেত্রে। হ্যাঁ, সো ওগুলা পড়লে ভাইয়া ভালো, মোর দেন এনাফ। ভাইয়া আমার একটু কথা ছিল ভাইয়া, 1 মিনিট। হ্যাঁ বলেন। ভাইয়া প্রথমত হচ্ছে আমি এখনো কোনো ব্যাংকে পরীক্ষা দিইনি। আর এর আগে হচ্ছে 46-47 বিসিএস দিছিলাম, কিন্তু 46 আনফরচুনেটলি আসেনি, 47 মোটামুটি ভালো হয়েছে। কিন্তু ওখানে যেটা আমি দেখছি যে ইংলিশ, ম্যাথ, এগুলা ভাষা যে আমার জ্ঞান ছিল এতটুকুতেই কাজ হয়ে গেছে। দেখা যাচ্ছে অন্য পার্ট গুলা ভালো করছি, ওগুলাতে হয়ে গেছে। এখন আমার টার্গেট হচ্ছে, আমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আপনাদের ভিডিও দেখলাম, দেখে মনে হইলো যে না, এখানে ভর্তি হয়ে দেখি। আমি টার্গেট করছি যে বাংলাদেশ ব্যাংক এডি, যেটা এটা হচ্ছে আমি মেইন টার্গেট। আর আমি কখনো এর আগে ব্যাংকে পরীক্ষা দিইনি। তাহলে এক্ষেত্রে আমার জন্য আপনার কি সাজেশন থাকবে যে অ্যাকচুয়ালি আমার কি করা উচিত? ভাই ওই যেটা বললাম, শুরুতে অনেক মনে হয় অনেক পড়াশোনা করে ফেলবো, আলটিমেটলি কেউই থাকে না 20-30 জন ক্লাস করে। রেগুলার বা ডিসিপ্লিন মেনটেন করে একটু ক্লাসগুলো করেন, এবং ক্লাসগুলোর একটু কোয়ালিটি দেখেন। শেখর ভাই যখন পড়াবে, রাফি ভাই যখন পড়াবে, আমি যখন পড়াবো, ক্লাসের কোয়ালিটি গুলো একটু দেখেন আমরা কত ডিপে গিয়ে আপনাদের পড়াই। হ্যাঁ, এরপরে দেখবেন যে আপনাদের অনেক ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে যদি প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা এক্সাম দেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ভাইয়া ঠিক আছে, আমার একটা কোয়েশ্চেন ছিল। আসসালামু হ্যাঁ আলাইকুম। মুজাহিদ ভাই বলেন। ভাইয়া আমরা যেহেতু আমাদের জন্য রিটেনটা বেশি জরুরি, যেহেতু আমার কথা বলি, আমি একবার বিবিএডি রিটেন দিয়েছিলাম। তো আপনি বলেছিলেন শুক্রবারে ক্লাস হবে রিটেন। হ্যাঁ, তো সেটা কখন হবে? আমাদের অনেকেরই হয়তো শুক্রবারে জব থাকে। তো মানে সেটা কি শুক্রবারে জব থাকে? হ্যাঁ, শুক্রবার অনেকের জব থাকে স্যার। তাই মানে শুক্রবারে দেওয়ার কারণটাই তো মানে যারা মানে মেইনলি হচ্ছে যারা চাকরি বাকরি করে তাদের তো শুক্রবারটাই ফ্রি থাকে। এজন্যই তো রিটার্ন ক্লাসটা শুক্রবারে দেওয়া। মানে ম্যাক্সিমাম জব হোল্ডারই মেইনলি হইতেছে হচ্ছে আপনার এই রিটার্নটা করার জন্য হচ্ছে আসছে আমাদের কাছে। ভাইয়া আমরা কয়েকজন আছি এরকম যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করি, আমাদের শুক্রবারে মানে এঙ্গেজমেন্ট থাকে আর কি। তো পেইন হয়ে গেল এইটা। আচ্ছা, এটা আলোচনা করে পরবর্তীতে বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবারে ওটা করা যাবে, সমস্যা নেই। ওটা আমরা পরে শুক্রবারে যদি হয় সেটা কখন থেকে হবে আর কি, মানে রাত্রে ক্লাস? আমাদের প্রত্যেকটা ক্লাস রাত্রে 10টায়, আর 9:30 পরীক্ষার কথা 10টায়। বললেন যে মানে পরীক্ষার কথা, পরীক্ষা কবে দিতে পরীক্ষা পারবেন? সারাদিন দিতে পারবেন, আপনার যখন টাইম পান তখন 1 ঘন্টা বের করে পরীক্ষা দিয়ে দিবেন, আচ্ছা নির্দিষ্ট কোনো টাইম নেই। হ্যাঁ, তাহলে আমি ডেট দিয়ে দিব, ওই ডেটের যে কোনো সময় আপনি পরীক্ষা দিবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইমাম হাসান ভাই বলেন। আসসালামু আলাইকুম, মাহিন ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আপনার কোনো স্টাডি রিলেটেড না, একটা স্ট্রাগল রিলেটেড। মানে আমার বাংলা ইংলিশ রাইটিংটা প্রচুর বাজে, হ্যান্ড রাইটিং মানে ওয়ার্স্ট। এটা আপনার কিভাবে কি করা যায়? বাংলা ইংলিশ রাইটিং এ ভালো করার প্রথম কাজ হইতেছে আপনি একটা ওয়ার্ডের পিছনে আরেকটা ওয়ার্ড বা একটা লেটারের পিছনে আরেকটা লেটার, মানে এ বি সি ডি লিখতে গিয়ে আপনি এ এর পিছনে বি লাগাইছেন, বি এর পিছনে সি লাগাইছেন, এরকম না। আলাদা করে এ, আলাদা করে বি, আলাদা করে ক, আলাদা করে খ, এরকম করে আলাদা আলাদা ক খ গ ঘ এ বি সি ডি আলাদা আলাদা একটু প্র্যাকটিস করবেন। এরপর থেকে যখন নোট করবেন বা লিখবেন, আপনার হইতেছে টানা লেখার যে অভ্যাস সেটা বাদ দিয়ে আলাদা আলাদা প্রত্যেকটা অক্ষর। শুরুতে একটু কষ্ট হবে, টাইম বেশি লাগবে, বাট আমার লেখাও অনেক খারাপ ছিল, এগুলা আমি প্র্যাকটিস করছি, দেখি যে আস্তে আস্তে লেখা ভালো হয়েছে, ক্লিয়ার হয়েছে। আমার লেখা ভালো না, ক্লিয়ার, পড়তে পারে মানুষজন। সো এই যে টানা লেখার অভ্যাসটা একটু বাদ দিবেন,
আর ক খ গ ঘ ইন্ডিভিজুয়ালি হইতেছে হচ্ছে লাগে আমার শুরুর দিকে একটু প্র্যাকটিস করব, 2-3 বার করে হচ্ছে প্রতিদিন হচ্ছে একটু লিখবো। হ্যাঁ, বর্ণমালাগুলো আলাদা আলাদা, একটার সাথে একটা লাগাবো না, তাহলে দেখবেন যে আস্তে আস্তে হাত চলে আসবে। হ্যাঁ, একটা বিষয় একটু বলি ভাই, আপনার মানে আপনার স্টুডেন্ট লাইফে যেটা হয়েছে, আমার হাতের লেখা খারাপ থাকার কারণে আমারটা যে আরেকজন যে খুব হাতের লেখা খুব সুন্দর, ও আপনার খুব ভালো মার্কস পেয়েছে। এটা কি আপনার 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 জবের রিটেনের ক্ষেত্রে কি হয় যে না, ও একটা খুব সুন্দর হাতের লেখা লেখে, ওর কন্টেন্টও সুন্দর, এই জন্য বেশি মার্ক পেয়েছে, আমার হাতের লেখা খারাপ কিন্তু কন্টেন্ট ভালো, আর এরকম সে কি অবশ্যই বেশি মার্ক পাবে। আপনার হাতের লেখা যদি পড়তে না পারে, আপনার তো একটা মোটামুটি একটা অ্যাভারেজ মার্ক দিয়ে হচ্ছে সে পরের না না, কোশ্চেনে সেটা চলে বলি না, সেটা বলি আমার হাতের লেখা পরিষ্কার, আপনি যেটা বললেন ঠিক আছে, প্র্যাকটিস করলাম পরিষ্কার। এখন আরেকজন হাতের লেখা অনেক সুন্দর, মুক্তার মতন দেখতে, আর আমার হাতের লেখা অ্যাভারেজ, মানে উনি পড়তে আচ্ছা পারতেছে। ভাই, আমি একটু বলি, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আপনি যে এটা চিন্তা করতেছেন, এটা আমি 22 সালের ডিসেম্বরে আমার মাথায় এটা সারাদিন ঘুরতো। আশপাশে সবার হাতের লেখা খুব সুন্দর। আমার আমার যারা ক্লাস করছে জানে, শুরুর দিকে আমার ক্লাসে হাতের লেখা কেউ বুঝতেও পারে না, এত বাজে আর কি আমার লেখা। ইদানিং ভালো হয়েছে। তো এটা দিয়ে আমি তো চাকরি পাইছি। যাদের হাতের লেখা ভালো তারা বেশি পাক। আপনি চেষ্টা করেন আপনার লেখাটা যেন পড়তে পারা যায়, যদি পড়তে পারা যায় এটাও যথেষ্ট। এটা দিয়ে চাকরি বাকরি পাবেন, আমরা সব অনেকেই পাই আসছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারাও পাবেন, কিন্তু যেটা লেখছেন সেটা যেন পরীক্ষক পড়তে পারে। যদি পড়তে পারে তাহলেই হবে, মুক্তার মতন হওয়ার দরকার নেই। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, ফারহান ভাই বলো। ভাই বই কি কি লাগতে পারে, যদি বুক লিস্টটা যদি আগে থেকে জানা থাকতো তাহলে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারতাম। বুক লিস্ট মনে হয় গ্রুপে একটা দিছে, বাট যেটা বললাম ওই শিট টিট পড়লেই এনাফ। আর যে শিট না পড়তে চাই, ওই যে বুক লিস্ট দিয়ে দিছে অলরেডি গ্রুপে। আচ্ছা ভাই নেক্সট ক্লাসে গিয়ে অ্যাসাইনমেন্ট আছে বাংলা? হ্যাঁ হ্যাঁ, আজকে বাংলার একটা পিডিএফ পাবেন আপনারা, ওই বাংলার পিডিএফ পড়ে আসবেন। হ্যাঁ, ওইটাই হচ্ছে লাগে আপনাদের অ্যাসাইনমেন্ট, বিগত বছর কোশ্চেন মেইনলি ওগুলা। আর ওখানে তো পরীক্ষাও থাকবে রবিবারে, না? এবারে পরীক্ষা কি থাকবে ওইটা খুব সম্ভবত আমরা পরে নিব, কারণ এখন তো আসলে আপনারা পরে শেষ করতে পারবেন না। আচ্ছা দেখি, পরীক্ষা যদি নেওয়া সম্ভব হয় নিব, বাট মেইনলি হইতেছে হচ্ছে আপনাদের হচ্ছে হয়তো 1,500-2,000 কোশ্চেন দেওয়া হবে, এগুলা একটু হচ্ছে আপনারা একটু অন্তত স্কিন থ্রু করবেন এগুলা। পরবর্তীতে যখন হতেছে আমরা ক্লাসগুলো নিব, আপনার হচ্ছে কিছু আইডিয়া থাকলে ক্লাসগুলো ক্যাচ করা ইজি হবে, এই কারণে হচ্ছে জিনিসটা দেওয়া। মানে মুখস্থ করার কোনো দরকার নাই, অত ডিপে যাওয়ার কোনো দরকার নাই, জাস্ট স্কিম থ্রু করে আমি আইডিয়া নিয়ে রাখবো আমার কি কি টপিক, কোন কোন জায়গাটা কিরকম কোশ্চেন আসে। হ্যাঁ, পরবর্তীতে এগুলো আমাদের ক্লাস যখন করাবো তখন কাজে লাগবে। আরিফ বলবেন কিছু? একটা কোশ্চেন ছিল আর কি, একটু জানার জন্য। হ্যাঁ বলেন। যে আমি, আমার কাছে মনে হয় আমি মোটামুটি ম্যাথ, ইংরেজি, গ্রামার, যে অ্যানালিটিক্যাল যে জিনিসগুলোতে মোটামুটি বেশ ভালো। এখন সমস্যা হচ্ছে যে মুখস্থ জিনিসে আমার কাছে সবসময় একটা দুর্বলতা কাজ করে। আমার মনে হয় যে আমি মুখস্থ জিনিসে খুবই ভালো। তো এই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি আমার এই মুখস্থ সাইডটাকে একটু স্ট্রং করার জন্য? শেখর ভাই যদি একটু কিছু বলতেন। ভাই মুখস্থ তো করতে হবে, এটার তো মানে আপনি এটা চিন্তা করেন না যে এটা মুখস্থ করতেছেন। ঠিক আছে, এরকম একটা স্টেজে আমরা তো ম্যাক্সিমাম সবাই এখানে যারা আছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, মানে মুখস্থ করবো না বললেই তো হচ্ছে বায়োলজি বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছি, তো কি হয়েছে, ম্যাথ তো সেই ইঞ্জিনিয়াররা মুখস্থ করেই বুয়েটে পরীক্ষা দেয়, কোয়েটে পরীক্ষা দেয়, করে না? আর পরীক্ষা দিতে আসছেন, আপনি যে সূত্র ক খ গ ঘ যে পড়ছেন, এটা কি আপনি বুঝে পড়ছেন? আমি হচ্ছে ঘ আগে লিখি না কেন, তার মানে সবাই মুখস্থ করে, সাবকনসিয়াস মাইন্ডে করে। আপনি মাথা থেকে ঝাইরে ফেলাই দেন যেটা মুখস্থ করতেছি, আপনি আপনার মতো করে পড়েন, ওইটা বোঝেন, ওইটা লেখার চেষ্টা করেন, এটাই এনাফ। এরকম ভাববেন না যে জিকে মুখস্থ করতেছি, মৌর্য, গুপ্ত, পাল, সেন, কে, এটা চিন্তা করেন না। জাস্ট একটা সিকোয়েন্স, এটার পর এটা হয়েছে, এইভাবে। এটা যে মুখস্থ, এই শব্দটাই মাথা থেকে ফেলাই দেন, সব মনে থাকবে। এটা আমাদেরও মনে থাকছে। আমি খুব ভেরি পার্সোনাল একটা জিনিস বলি, আমি প্রায় 4 বছর চাকরি করার পরে প্রাইভেটে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মানে বিসিএস দিব, তা আমি শুধু বাংলা পড়তাম, যে আমার মুখস্থ হয় কিনা দেখার দরকার, ব্রেন নিতে পারে কিনা। তো দেখছি যে ব্রেন তো নিতে পারে, সমস্যা হয় না। আপনারা পারবেন, শুধু এটা চিন্তা করেন না যে এটা মুখস্থ, জাস্ট পড়েন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার যে প্রশ্নটা ছিল, আমি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি এবং আমার ম্যাথের বেসিক গুলো খুব একটা ভালো না। এখন আপনাদের এই কোর্সটা আমার জন্য এনাফ হবে কিনা, বা এর পাশাপাশি অন্য কিছু করা যায় কিনা একটু যদি বলতেন।
আর্টস ব্যাকগ্রাউন্ডের রাফি ভাই তো আর্টস ব্যাকগ্রাউন্ড, রাফি ভাই বলেন। আচ্ছা, আমাদের যে ক্লাসগুলি সেই ক্লাসগুলি আপনারা করলে মোটামুটি আপনাদের সবকিছু কভার হবে, বেসিক টু অ্যাপেক্স যেটা পুরোটাই কভার হবে। খালি ক্লাসগুলি করবেন, প্র্যাকটিস করবেন, এবং সাথে হচ্ছে হলো কি করবেন, রেগুলার যে অ্যাসাইনমেন্ট গুলি দেওয়া হয় এগুলি কমপ্লিট করবেন। এর বাইরে কিছু করা লাগবে না। আপনার জব পাওয়ার জন্য যতটুকু ম্যাথ দরকার ততটুকু ম্যাথই হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের ক্লাসগুলি ইন্টারেক্টিভ হয়। আপনি না বুঝতে পারলে আপনাকে বুঝাই দেওয়া হবে। প্লাস হচ্ছে হলো আপনি যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া হবে। সো আমাদের যে শীট নতুন করে তৈরি করা হচ্ছে ওখানে দেখবেন টাইপ ভিত্তিক ম্যাথ আলাদা করা আছে। ওই অনুসারে আপনারা যদি পড়াশোনা করেন, ম্যাথগুলি করেন, হোপফুলি আপনার যে 20টার মধ্যে 20টা পারতে হবে ব্যাপারটা এমন না, আপনি একটা সার্টেন অ্যামাউন্ট পারবেন। আর ব্রিটেনে সাধারণত 5টা ম্যাথ থাকে। এমনও হয়েছে গত বছর 2টা ম্যাথেও চাকরি হয়েছে আমার জানা মতে। 5টাতে 5টা ম্যাথ হয়েছে, ভাইবা দিছে, তার হয় নাই, কিন্তু 2টা ম্যাথ হয়েছে, চাকরি হয়েছে। কেন? কারণ তার রিটেন পার্টটা ভালো ছিল। তো যার রিটেন পার্টটা ম্যাথটা একটু ঝামেলা আছে তাকে হচ্ছিল কি করতে হবে, রিটেন পার্টটা স্ট্রং করতে হবে। আপনার চাকরি পাওয়ার জন্য যে কোনো এক সাইড কি স্ট্রং করতে হবে, হয় রিটেন পার্ট স্ট্রং করতে হবে, না হলে ম্যাথ জি কি স্ট্রং করতে হবে। কোনো একটাকে যদি আপনি একটু দুর্বল রাখেন আপনার অন্য সাইডটাকে সেটা দিয়ে পুষায় নিতে হবে, ঠিক আছে? তো যার ম্যাথের সমস্যা থাকবে সে অবভিয়াসলি আর্গুমেন্টেটিভ রাইটিং, তারপর হচ্ছে হলো ফোকাস রাইটিং, এদিকে একটু ফোকাস করবেন। এইখানে একটু স্ট্রাকচারড ওয়েতে লিখবেন, দেখবেন যে আপনার ওই যে ম্যাথ যে 2টা পারেন নাই ওইটার নাম্বারটা কভার করতেছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভাই এই ক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্স বলি। আমার আপন সহোদর বড় ভাই, সে বাংলাদেশ ব্যাংকে আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো সে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট ছিল, আর্টস ব্যাকগ্রাউন্ড। 5টা ম্যাথ ছিল বাংলাদেশ ব্যাংকের। তো সে একটা ম্যাথ পারছে, কিন্তু ইংলিশ আর ফোকাস রাইটিং, ইন্টারন্যাশনাল, এগুলো খুব ভালো পারছে। তার আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে। আপনি কি শামীম তালুকদার স্যারের ছোট ভাই নাকি? না না, আব্দুল্লাহ নোমান, নোমান তালুকদার, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখায় আছে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। মানে মেইনলি চাকরি পাইতে হলে ভাই ফোকাস, আর্গুমেন্ট, এগুলোতে ভালো মার্ক পাইলে আপনার ওই ম্যাথের ওটা পোষায় যায়। আবার আপনি ম্যাথ 5% ফোকাস আর্গুমেন্ট পারেন নাই, বহুত আছে এরকম হচ্ছে চাকরি বাকরি পায় না শেষ পর্যন্ত। হ্যাঁ, So আমাদের ব্যালেন্স করে পড়াশোনা করতে হবে, ব্যালেন্স করে আগাইতে হবে। আচ্ছা, কি আছে আর? ফাহমিদা আপু বলেন। আচ্ছা, ফাহমিদা আপু নয়, ইশতিয়াক ভাই বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে আপনাদের এখানকার যে ম্যাথ কোর্সটা করব, তো এটা করার ফলে কি আমার বিসিএস এর যে ম্যাথের সিলেবাসটা এটাও কি কভার হবে কিনা? না, বিসিএস এর ম্যাথের সিলেবাস তো সহজ, মানে এটা তো অ্যাডভান্স লেভেলের ম্যাথ, ওটা করলে হয়ে যাবে অনেকটুক। বাট ওই যে বিসিএস এর জন্য যে ইজি টাইপের ম্যাথ আসে ওরকম ম্যাক্সিমাম ইজি টাইপের ম্যাথ হয়তো আমরা হাতে কলমে করাবো না আর কি। হ্যাঁ, মোটামুটি কভার হয়ে যায়, মানে এখান থেকে কনসেপ্ট যদি ভালো থাকে বিসিএস এর ম্যাথ এমনি পারা যায়। মানে বিসিএস এর ম্যাথ আপনি ব্যাংক ম্যাথ পারবেন না, ব্যাংক ম্যাথ পারলে বিসিএস এর ম্যাথ ইজিলি পারবেন। থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া, আর কার প্রশ্ন আছে? আহ সাফাত, সাফাত ভাই বলেন। সাফাতের প্রশ্ন নাই? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি ভাই, আমি 2023 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করি। এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। এখন এই অবস্থা থেকে হচ্ছে আসলে বিবিএডির জন্য হচ্ছে কিভাবে প্রিপারেশন নেওয়া যায় জবের পাশাপাশি এই কোর্সে এনরোল করে, এটা যদি একটু গাইডলাইন দিতেন। আচ্ছা, এটা নিয়ে আমরা বলছি জবের পাশাপাশি কিভাবে করা যায়। জবের পাশাপাশি আমি আবারও বলি, যারা জব করেন, টিউশনি করেন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তারা রাত্রের বেলার টাইমটা হচ্ছে কিছু টাইম হচ্ছে আলাদা করে রেখে দিবেন যে এই টাইমটা আমার পড়তেই হবে। যতই টায়ার্ড লাগুক, যতই ঝামেলা আসুক, যা মন চাই হোক, আমি টেবিলে বসে থাকবো, টেবিল ছাড়া উঠবো না। কামরুল ভাইয়ের এটা থিওরি। টেবিলে হইতেছে ভাই আমি পিছনটা লাগায় রাখছি, হ্যাঁ, একদম পিঠটা লাগায় রাখছি টেবিলে, টেবিল থেকে আমি উঠতেছি না। হ্যাঁ,
ওইভাবে করলে 1 দিন 2 দিন 3 দিন পড়তে ভালো লাগবে না, 4 নাম্বার দিন দেখবেন যে হচ্ছে আপনি বইটা খুলে ঠিকই পড়াশোনা করতেছেন, ঠিক আছে? তো ওই দিনের একটা সার্টেন টাইম আলাদা করে রাখবেন। হ্যাঁ, রাত্রেবেলা ক্লাস করলেন, এরপরে যদি সম্ভব হয় 1-1.5 ঘন্টা পড়বেন। যদি সম্ভব না হয় ঘুমায় যাবেন। ঘুমায় গিয়ে যদি সকালে হচ্ছে একটু পড়ার সুযোগ হয় একটু সকালে পড়বেন, বা সকালে পড়তে না পারলে ওই জার্নি করতে, করতে আগের দিনের হচ্ছে লেকচার শিটটা হচ্ছে একটু চোখ বুলায় যাব। ঠিক আছে? মানে আমার চলতে ফিরতে যতটুকু সময় আমাদের এদিক ওদিকে ব্যয় করি, ওই সময়টুকু হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে ওই শিট গুলো হইতেছে একটু রিভাইজ দেওয়ার কাজে। চলতে ফিরতে আমি হয়তো এক্সামটা দিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে রাত্রেবেলা একটা সার্টেন অংশ আমি রেখেই দিব যে ভাই আমি একটু পড়াশোনা করব টেবিলে বসে। ঠিক আছে? এভাবে করলে হোপফুলি হয়ে যাবে। আমরা সবাই এভাবেই করছি ভাই। থ্যাংক ইউ ভাই। ওকে ভাইয়া। জাহিদ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই, আমি আরো অনেকগুলা কোচিং এ পড়তাম তো, মানে একটা না দুইটা ভর্তি হয়েছিলাম ওই আর কি, ছোটখাটো। তো ওইখানে আর কি এক্সাম শেষে সলভ গুলা আর কি এমনি অ্যান্সার আগে দিয়ে দিত। তো আপনাদের এখানে কি একটু ব্যাখ্যা সহ দেওয়া যায়, মানে ইংলিশ, ম্যাথ, ম্যাথ বাংলা? গুলো আমরা ব্যাখ্যা দিব। আর বাকিগুলা ব্যাখ্যা যদি আপনার প্রয়োজন হয় সার্টেন ম্যাথ বা ম্যাথ তো আমরা দিয়ে দিব সাথেই। ইংলিশ বা বাংলায় এই জায়গাটা ভাইয়া বুঝি নাই। গ্রুপে দিবেন, সাথে, সাথে হচ্ছে আমরা চেষ্টা করব আচ্ছা ব্যাখ্যাটা দিয়ে আচ্ছা। দেওয়ার। ঠিক আছে? হ্যাঁ, ইলিয়াস ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া। জি ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া বলেন। ভাই আমি মোটামুটি সব প্রিলিতেই পাস করি, সবটাতেই, কিন্তু রিটেন পাস করি না। দিতে সবগুলাই দিচ্ছি 45 থেকে শুরু করে সামনে 50ও আছে, শুধু 46টা পাস করছিলাম। তো সেক্ষেত্রে মানে আমি ইংরেজিতে কিছুই পারি না। তো সেক্ষেত্রে আমাকে যদি আপনি একটু বলতেন কিভাবে কি করলে একটু দ্রুত আমি এখান থেকে রিকভারি করতে পারি। মানে প্রিলিতে কোনো সমস্যা না, যে কোনটাই প্রশ্ন থাকলে ওই খেলা বের হতে পারি, ব্যাংক হোক বা বিসিএস হোক। আচ্ছা, শেখর ভাই যদি একটু উত্তর দিতেন। ভাই পরীক্ষা দেন, আপনি 46 পাস করছেন, আপনার এখন কাজ হইতেছে কি আসে না আসে আপনি সব পারেন। আপনার এখন প্রচুর পরীক্ষা দিতে হবে, রিভিশন দিতে হবে, পরীক্ষা দিতে হবে, আপনার জন্য আর কোনো সলিউশন নাই এই স্টেজে। আর এইটা ভাই আমার শুনে খুব কষ্ট লাগলো যে আপনি প্রিলি সব ক্র্যাক করেন, রিটেন পাস করেন না, এটা তো হইলো না। আপনার ডেফিনেটলি হচ্ছে আরো আগে থেকে এটার পিছনে সময় দেওয়ার দরকার ছিল। আমি সত্যি কথা ঠিক আছে? বলতে গেলে আসলে আমি ইংরেজিতে আসলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। ইংরেজি আমি কিছুই পারি না, মানে সবথেকে আমি পড়তে অনেক ভালো পারি, ঠিক আছে, বাট ইংরেজি লিখতে গিয়ে হয়তো সেন্টেন্স ঠিক হচ্ছে না, বা আমার আপনার অন্য আপনি যেহেতু প্রবলেম, আচ্ছা আমি বলি, আপনি যেহেতু প্রবলেম আইডেন্টিফাই করছেন, আপনি এটার পিছনে সময় দিবেন। আমার মনে পড়ে যে আমি 41st এর আগে মনে আছে যে আমি ইংলিশে 70-80 পাবো 200 এ। আমি এটার পিছনে টানা 3 মাস শুধু এটার পিছনে সময় দিয়েছি। ওকে, তো আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসগুলো হবে, ট্রান্সলেশন ক্লাসগুলো হবে, এগুলো অন্তত পক্ষে করেন। আরো ব্যস্ত হইলে আমাদের মানে ভিক্টরস এর পেজে প্রচুর এরকম ফ্রি ক্লাস আছে ইংলিশের, এগুলো একটু দেখে ফেলেন। দেখে দেখেন কেমনে হচ্ছে মানে ভাঙে ভাঙে রিডিং পড়ে। আপনি একটু রিডিং পড়া 15 দিন টানা প্রত্যেকদিন সকালে 10টা মিনিট টাইম দেন, পড়েন 10টা দিন, দেন 10টা দিন লেখেন। দেখেন ইংলিশের হচ্ছে সাবজেক্ট ফাইনাল ঠিক থাকলে আপনি মার্ক পেয়ে আসবেন, সমস্যা নেই। যে ঠিক আছে? যে আজকে একটু বলতাম যে বিষয়টা, যে আমি প্রত্যেক দিনে আপনার ডেইলি স্টার পড়ি, মানে এবং সব থেকে মানে বুঝতে একদম পারছি ভাই। মানে আপনি কি আইডেন্টিফাই গুলো করে করে পড়েন যে একটা লাইন পড়লেন, এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব, দেন এটা নন ফাইনাইট, এটা এরকম হচ্ছে কোনোভাবে এক্সটেনশন? পড়ে না, just আমি তাহলে পড়ে পড়া হয় নাই, তারপর তাহলে ভাই পড়া হয় নাই। ঠিক আছে, সরি টু সে, তাহলে পড়া হয় নাই। আপনার হচ্ছে অত পড়ার দরকার নাই, আপনি ভাইঙা একটা লাইন পড়েন, দিনে একটা লাইন পড়েন। আমার গুরুরা যেটা বলছে আমি আপনারে হুবহু কোট করে বললাম, আমার এইটাই বলছে। দিনে একটা লাইন পড়েন, ওইটার পিছনে 10 মিনিট সময় দেন একটা লাইনের পিছনে, যে ওটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি হয়েছে। পুরো পত্রিকা পড়ার দরকার নাই তো। আর ইংলিশে আমারও খুব আহামরি ভালো ছিল না, আমারও বলছে সাবজেক্ট ফাইনাল ঠিক লিখে আসেন, চাকরি পাবেন। আমি তো চাকরি পাইছি। ঠিক আছে, ইংলিশ নিয়ে মানে মনে হয় না এর থেকে বেশি মানে বস হওয়ার দরকার আছে যাদের প্রিপারেশন খারাপ। জি জি বুঝতে পারছি। মানে সমস্যাটা হচ্ছে ইংরেজি, মানে স্পেশালিতে কাজ করার কারণটা হলো ইংরেজি কিছুই হয়তো পাইনি কোন রকম ভাবে, কিছু মার্কস পাচ্ছে, কিন্তু অন্য সাবজেক্ট গুলো যেমন গণিত এটা খুব ভালো হয়েছে, মেন্টাল এবিলিটি বলেন, বিজ্ঞান বলেন, বা আমাদের ভিতরে আন্তর্জাতিক, এগুলো আমি খুব ভালো লিখতে পারছি, কিন্তু ইংরেজির জন্য আমি একটু
বুঝতে পারছি ভাই, আপনি ইংরেজি অ্যাভয়েড করে চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব, ঠিক আছে, পাবেন না, এটাই ধরে রাখেন। ইংরেজি বলে না, কোনো সাবজেক্ট অ্যাভয়েড করে এটা পারবেন না। এখন আসলে ওইরকম দিন নাই যে আমি 5টা ম্যাথ করে হচ্ছে চাকরি পেয়ে যাব। আমি হচ্ছে এখন এই দিন নাই, এখন সবাই সবকিছু পারে। যে আর্টস ব্যাকগ্রাউন্ডে সে খুব ট্রিমেন্ডাস লেভেলের ম্যাথ পারে, যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সে খুবই চমৎকার, এখন তার রাইটিং স্কিল ভালো, এখন সবাই সবকিছু পারে। সুতরাং হচ্ছে আপনার যেখানে দুর্বলতা আছে ওটা কাটানোর জন্য আপনি মানে প্ল্যান অফ অ্যাকশন দেন, নিয়ে কাজ করেন। ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে মোটামুটি সবার প্রশ্নের উত্তর আমরা দিছি। তাদের যত ঝামেলা আছে, যত কিছু সাজেশন আছে, সবকিছু নিয়ে ইয়া করবেন। আর আমরা তো আজকে পড়াইতেছি না, যাদের ভালো লাগে না লিভ নিতে পারবেন, এটা প্রত্যেক ক্লাসে প্রযোজ্য, যখন মন চায় লিভ নেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, নিজের মতো করে ইয়া করবেন। কিন্তু দিন শেষে হতেছে ভাই, ক্লাসগুলো লাইভ করার চেষ্টা করবেন। লাইভ ক্লাস 1 ঘন্টায় একটা ক্লাস হয়ে যায়, রেকর্ড ক্লাস 1 ঘন্টার ক্লাসটা আপনার কাছে 3 ঘন্টার মনে হবে, ঠিক আছে। এবং হচ্ছে আপনি হয়তো পুরো ক্লাসটা দেখবেনও না। অনেকে আছেন যে ভাই আমি 1.25 স্পিডে দিই, এরকম হচ্ছে ফাইজলামিও করার দরকার নাই। উদয় হইতেছে হচ্ছে লোকে মানে আপনার মানে ওই যে 5 মিনিট সময় বাঁচায় আপনি লাইফে অনেক আগে গেলেন, বিষয়টা ওইরকম না, বরঞ্চ হচ্ছে লোকে ওগুলো লাভের থেকে ক্ষতি বেশি হয়। চেষ্টা করবেন লাইভ ক্লাসগুলো লাইভেই করে ফেলার জন্য, তাইলে ধরেন যে আপনার পরিশ্রম অনেকটা কমে যাবে। বাসায় বসে খালি পড়বেন, পরে এক্সাম দিবেন, ঠিক আছে। ভাইয়া এই যত ধরো মডিউল দেওয়া আছে, যত 1 2 3 4 ABCD দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা শিট হবে। হ্যাঁ, হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আপনাদের আপনাদের ক্লাসের 2টা শিডিউল দেখলাম, একটা 9:30 থেকে আর একটা মনে হয় 11:30 থেকে। 2টা কি সেম ক্লাসই হবে নাকি নাকি 2টা আলাদা সেশন? 2টা আলাদা সেশন, 2টা আলাদা টিচার, 2টা আলাদা সাবজেক্ট। ও আচ্ছা, মানে মানে আমাদের টোটাল ক্লাসটা হবে 2 ঘন্টা, মানে 2টা করে সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ। ওকে। ব্যাংক মার্জার ছিল, লিকুইডেশন। ব্যাংক মার্জার দিলে তো বিল হবে। আচ্ছা, লিকুইডেশন নিয়ে আলোচনা করা হবে না, কারণ লিকুইডেশন তারল্য সংকট নিয়ে তো আমার বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের যে ক্লাস, ওটার ভিতরে হইতেছে তিন তিন পেজ না 2.5 পেজ ধরে তো যে তারল্য সংকট নিয়ে তো হচ্ছে লগে। তারল্য সংকট জিনিসটা কি, এটা কেন আসলো, হ্যাঁ, এরপর তারল্য সংকট কেন হয়, সরকার ঋণ নিলে কেন তারল্য সংকট হয়, এবং ওই তারল্য সংকট থেকে দেখেন ইয়া আসছে কিন্তু আজকে মনে হয় বাংলাদেশ ব্যাংকের কি বলে যে আপনার হচ্ছে কি সরকারি খাত থেকে ঋণ নিলে কি সমস্যা, এটা একটা কোশ্চেন আসছে। তো তারল্য নিয়ে মার্জার আবার ফোকাসও আসছে, আবার লিকুইডেশন জিনিসটা থেকে ধরেন যে হচ্ছে আপনার ইয়াও আসে, ঠিক আছে। সো বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জেস যে পিডিএফটা, এটা আমি বানাইছিলাম মনে হয় 3 বছর আগে, ওইটা এখনো ধরেন যে রিলেভেন্ট আছে কি ওটা। ভাই ওই কোন একটা কোম্পানি বিলুপ্ত করাকে লিকুইডেশন বলে না? না না, লিকুইডেশন হচ্ছে লাগে আপনার লিকুইডিটি নাকি, লিকুইডেশন না লিকুইডিটি? লিকুইডেশন ভাই। লিকুইডেশন মানে তো হচ্ছে আপনার ব্যবসা বন্ধ করে দেওয়া, আর লিকুইডিটি হচ্ছে লাগে আপনার ওই যে উম, মানে বাজারে হচ্ছে ক্যাশ টাকা নাই, ওটা বোঝায় আর কি। আচ্ছা, লিকুইডেশন নিয়ে তো হচ্ছে মানে আপনার সমস্যা, লিকুইডেশন নিয়ে তো আমরা কিছু পড়াই নাই, বা লিকুইডেশন নিয়ে মানে কি কোশ্চেন আসছে আমি বুঝি নাই। 26 আজকে আজকে আসছে লিকুইডেশন নিয়ে, ব্যাংক মার্জার এন্ড লিকুইডেশন অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইন বাংলাদেশ। ও আচ্ছা, হ্যাঁ লিকুইডেশন। আচ্ছা, মার্জার হলে তো লিকুইডেশন হবে, আপনি 5টা ব্যাংকে একত্রিত করলে বাকি মানে আপনার মানে 4টা ব্যাংক বন্ধ হয়ে গেল না। তো আচ্ছা, লিকুইডেশন নিয়ে হইতেছে খুব সম্ভবত বলা হয় নাই। লিকুইডেশন মানে হইতেছে ওই যে আমাদের প্রাক্তন গভর্নর স্যার বলছিল না যে বাংলাদেশে হচ্ছে 15টা ব্যাংক দরকার, মানে ব্যাংক বেশি হয়ে গেছে, বিমা বেশি হয়ে গেছে, বাংলাদেশে 15টা ব্যাংক দরকার। এটা মেইনলি হইতেছে ওই জায়গাটাতে অনেকে হচ্ছে লাগায় বলছে, বাট এটা অনেকে তো ভুল করবে, লিকুইডিটি ধরে হচ্ছে আনসার করে দিয়ে আসবে। হুম। সো এটার আর কি প্রভাবটা কি আপনার এখানে মেইনলি আলোচনা করতে হবে, যে লিকুইডেশনটা হচ্ছে কেন প্রয়োজন, ঠিক আছে। লিকুইডেশনটা হচ্ছে মানে এটার পিছনে যুক্তি কি, যেমন হচ্ছে আপনার উন্নত দেশে কিন্তু 10টা 12টা 15টা ব্যাংক থাকে, ঠিক আছে। সেই জায়গায় হচ্ছে আমাদের এতগুলো ব্যাংকে হতেছে ইয়া দেওয়ার মানে এটা হচ্ছে কার স্বার্থে দেওয়া হয়েছে, হ্যাঁ, এরকম অনেক ইস্যু থাকে, বা গুড গভর্নেন্সের ইস্যু থাকে। এইসব টেনে বলা যায় যে হচ্ছে লিকুইডেশন যদি আমাদের করা হয়, সেক্ষেত্রে হচ্ছে লগা আমাদের মানে ধরেন যে হচ্ছে এখন বাংলাদেশ ব্যাংকের 60টা ব্যাংকের পিছনে হচ্ছে সময় দিতে হয়, 60টা ব্যাংকের
মানে গভর্নিং বডি, 7টা ব্যাংকের হইতেছে হচ্ছে লাগা আপনার ইয়াতে, মানে এগুলো করা ভেজাল না। বাংলাদেশে 8টা খালি ডিপার্টমেন্টই আছে খালি ব্যাংকিং ইন্সপেকশন। তো এটা ধরেন যে হচ্ছে ঝামেলা, বা এটা হচ্ছে মনিটরিং করা ঝামেলা। তো সেই জায়গা থেকে লিকুইডেশন করলে একটা লাভ আছে। আবার লিকুইডেশনের ফলে জিনিসটা তো হচ্ছে লাগা ঝামেলাও হয়ে যায়। আমার একটা ব্যাংক আমি বন্ধ করে দিব, তো সেইটা সেটেলমেন্ট কিভাবে হবে? অনেক আমানতদার আছে, একটা ব্যবসা তো হুট করে বন্ধ করে দেওয়া যায় না, নর্মাল মুদিখানা না, তাই না? তো এগুলোর হইতেছে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করতে হবে আর কি, ঠিক আছে? বাট মেইনলি হচ্ছে আপনার যে ব্যাংক মার্জার যেটা, ওইটার উপরে যদি ফোকাস করে বেশি লেখেন, তাহলে মোটামুটি আপনি এক্সপেক্ট করতে পারেন 20-এর কাছাকাছি মার্ক পাবেন ভালো লিখলে। লিকুইডেশন যদি নাও লেখেন, আপনার খুব বেশি লিকুইডেশনে মার্জারের ভিতরে অনেকটা চলে আসে, ঠিক আছে? আর এছাড়া আলাদা করে যদি লিকুইডেশন দেন যে হচ্ছে বাংলাদেশে প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত ব্যাংক আছে, এর প্রভাব কি কি, আর এইটা যদি আমাদের লিকুইডেশন হয় তাহলে কি কি হচ্ছে সুবিধা হবে, কি কি হইতেছে অসুবিধা হবে, এতটুকু যদি লিখতে পারেন তাহলে হচ্ছে আপনার 25-26 পর্যন্ত মার্ক যাইতে পারে যদি ভালো লিখেন। আর যদি নাও লিখেন, হোপফুলি 20-এর কাছাকাছি মার্ক আপনার হচ্ছে দিবে, ঠিক আছে? এটা লিকুইডেশন আমার মনে হয় না বাংলাদেশে আপনার 200-300 পোলাপানের বেশি এটার মানে ওইরকম ভাবে জানে, ঠিক আছে? আচ্ছা, ওই ছিল। হ্যাঁ, তাইলে ভাই শেষ করে দিই আজকে। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। সৌরভ, আচ্ছা আমি আপনার শুরুই করতে চাই তোমাদের, ভাইয়া বলেন। হ্যাঁ ভাই, বলতেছে কি যে ধরেন এরকম হয় যে এক্সাম হলে লেখার সময় মানে মাথায় আসে না যে কি লিখবো, মানে এরকম একটা মানে জড়তা কাজ করে যে এক লাইন লিখলাম, তো তারপরে যে লাইনটা শুরু করব, তা এটা কি আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর চর্চার অভাব নাকি অন্য কোনো? কন্টেন্টের অভাব। কন্টেন্ট আচ্ছা আচ্ছা আচ্ছা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই যেটা বললাম, আপনার প্রচুর এক্সাম আছে আমাদের, ভাই প্রত্যেকটা এক্সাম দিবেন, দেখবেন যে হচ্ছে জড়তাটা কেটে যাবে। ভাই আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই আমাদের এই যে ব্যাংকের যে এক্সাম গুলা, এগুলোর ক্ষেত্রে কি মানে ইন ফিউচারে বিআইবিএম ব্যাক করার কোনো মানে পসিবিলিটি আছে? মনে হয় না, বাট আমরা যদি এরকম কিছু আওয়াজ পাই অবশ্যই আপনারা সবার আগে জানবেন। ভোকাবন কোন জায়গায় দেওয়া আছে? ভোকাবন অ্যাসাইনমেন্টের জায়গায় দেওয়া আছে না গোপাল ভাই? একটু দেখেন তো, একটু খেয়াল করেন উপরে হচ্ছে ইয়াটা, টাইটেলটা কি দেওয়া? ভোকাবুলারি ক্লাসেস ভাইয়া। ভোকাবুলারি ক্লাসেস, আচ্ছা। তাহলে ভোকাবুলারি ক্লাস হইতেছে হচ্ছে আপনার ওইটা রেকর্ড যাবে। আমাদের ম্যাক্সিমাম ভোকাবুলারি ক্লাস আপনাদের হইতেছে রেকর্ড যাবে, মানে হচ্ছে টিচার আলাদা, সে একটা একটা করে ক্লাস রেকর্ড করবে, সে দিবে। কারণ হচ্ছে আমরা যদি ভোকাবুলারি ক্লাস লাইভ নিই, টানা 3 ঘন্টা লাইভ ক্লাস করা এখানে মানুষজনের পক্ষে সম্ভব না, ঠিক আছে? সো যেটা বললাম, ভোকাবুলারি চলতে ফিরতে হইতেছে হচ্ছে আপনাদের এটা করতে হবে, হ্যাঁ। আচ্ছা, শেষ নাকি? আর কারো কোন প্রশ্ন তো নাই? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আমাদের যে ভোকাবুলারি যে বিষয়টা, এটা ভাইয়া ওই যে শিট গুলা যে দিয়েছিলেন ওগুলো যদি একটু মানে সময় কম নিয়ে হলেও হাতে ধরে শেষ করে দিতেন ভালো হতো। ও শেষ করে দেবো, মানে ক্লাস একটু পরে আপলোড হবে, টেনশন নাই। একটা কোশ্চেন ছিল হ্যাঁ ভাইয়া বলেন। যে আমি আসলে সিজন 9 এর, কিন্তু আসলে আমি কিছু বুঝতেছি না ভাই, আসলে কবে থেকে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আজকে যে ওরিয়েন্টেশন হচ্ছে কার হচ্ছে এটাও আমি জানি না আসলে। আচ্ছা, আপনাদের আজকে থেকে ফিক্স রুটিনে ক্লাস হবে, আপনাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে। আজকের পর থেকে আগামী 4-5 মাস হচ্ছে আপনাদের আর কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? আর আমরাও একটু স্লো শুরুতে শুরু করছি, কারণ আপনাদের এক্সাম অনেক দেরি ছিল, 8-10 মাস ধরে ব্যাংক পড়ার কিছু নাই। জাস্ট আপনারা হচ্ছে একটু প্র্যাকটিসের ভিতরে থাকেন, বিভিন্ন এক্সাম গুলো কিভাবে হয় এগুলো একটু দেখেন, হ্যাঁ। বিভিন্ন এক্সামের কোশ্চেন দিলাম, আজকের প্রশ্ন কি হইলো এগুলো একটু দেখেন, বিভিন্ন ওরিয়েন্টেশন দেখেন, এগুলো নিয়ে হইতেছে আপনাদেরকে একটু মানে জাস্ট এঙ্গেজ করছি আর কি, ঠিক আছে? তো এই মার্চের থেকে আপনাদের হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে ক্লাস হবে, মাঝখানে কোনো গ্যাপ যাবে না। ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ভোকাবুলারি ক্লাসটা আজকে চলে যাবে। ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাই বলেন। অ্যাকচুয়ালি ওই আমার কোয়েশ্চনটা ছিল হচ্ছে ওই আমাদেরকে তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়া হয়েছে, আমরা সবাই জয়েন রিকোয়েস্ট দিয়েছি, কিন্তু এখন আমাদের